কন্টেন্ট, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট যেটা হয়েছে, পড়তে গেলে মনে হবে যে পেজ 1 2 3 হঠাৎ করে মনে হচ্ছে যে 5 এসে মনে হচ্ছে অন্য একটা জগতে আছে। ঠিক আছে, আমি বলছি না যে এটা খুব শকিং কিছু, কথা হচ্ছে কি পড়তে হবে, পাস করতে হবে, কনসেপ্ট নিতে হবে। ঠিক আছে, আমি চেষ্টা করেছি এই সাইজটা যদি আমি নিই, আমি আপনাদেরকে ওভাবে গুছিয়ে এনেছি এটাকে 30টা 32টা স্লাইডস এর মধ্যে, যে কোর এরিয়াগুলো নিয়ে। ঠিক আছে, সো এখান থেকে আমাদের এবার 5 থেকে 7টার মতো করে কোশ্চেন চলে আসছে। ইউজুয়ালি এখান থেকে কোশ্চেন আসতো না, বা একটা দুইটা আসতো, এবার 5টা আসছে। ঠিক আছে, সো দ্যাট ইজ ইট। এন্ড আইএস এন্ড আইএফআরএস রিলেটেড কেন বলছি, প্রতি এক্সামই দেখা যায় যে কিছু কিছু লেটেস্ট আইএস আইএফআরএস নিয়ে কিছু কোশ্চেন আসে। সোজা কথা বললে আউট অফ দ্য সিলেবাস, বা আমার সিলেবাসের অ্যাপ্লিকেশনের কিছু জিনিস সার্টিফিকেট লেভেলে চলে আসে। ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট অনলি 3 to 5 মার্কসের মতো জিনিস থাকে। ওকে, সো দিস ইজ দ্য সিলেবাস কম্পোজিশন। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, শুভ সন্ধ্যা, আশা করি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম আতিক, টেল মি। হ্যাঁ স্যার, আমার প্রশ্ন হলো যে স্যার, এই যে মানে অ্যাপ্লিকেশন লেভেলের প্রশ্নগুলো সিএলএ দেয়, যে এই ব্যাপারে কি স্যার আপনারা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না যে স্যার এটা দেওয়ার যৌক্তিকতাটা কি? এইসব এইসব প্রশ্নের উত্তর, আচ্ছা ঠিক আছে বলছেন দিয়ে দিই। ঠিক আছে, আপনারা আমাকে আর একটু চিনলে বুঝবেন যে আমি একটু ধমক দিই আপনাদেরকে মাঝে মধ্যে, বাট আই উড বি ভেরি প্রিসাইজ। আমাদের আইসিবিতে একটা বিউটি আছে, সেটা হচ্ছে যে ক্লাস নেয় আর যে কোশ্চেন করে আর যে খাতা চেক করে, 3 ব্যক্তি আলাদা। জি স্যার, এটা জানি স্যার। ঠিক আছে, এবার বলেন আপনার উত্তর কি পেয়েছেন, নাকি আমার প্রশ্নটা আপনার করেন আবার? না স্যার, মানে আপনাদের যখন বৈঠক হয় বা আপনাদের কোনো যখন মানে কিছু জিজ্ঞাসা করে যে কি চেঞ্জ করা উচিত বা কি অ্যাড করা উচিত, যেহেতু আপনারা ক্লাস নিচ্ছেন, হ্যাঁ, তখন আর কি আপনারা যদি বলেন যে সিলেবাসের বাইরে বা ম্যানুয়ালের বাইরে থেকে যদি প্রশ্ন কম হয়, তাহলে আমাদের জন্য, যারা আমরা এখন একদম রুট লেভেলে আছি, তাদের জন্য কিছু হেল্প হয় আর কি স্যার। না, এগ্রিড এগ্রিড আতিক, আপনার কষ্ট বা এটা আমি নিজেও যখন পরীক্ষা দিতাম এগুলো দেখতাম, দেখে আমি খুবই রিগ্রেট করতাম, যে আমার কাছে মনে হতো যে এক্সপেকটেশনটা কি। ঠিক আছে, আমি অতটুকু যাবো না, বাট এতটুকু বলি যে এগুলো যখন হয়, and যারা এক্সামিনার বা যারা কোশ্চেন সেটার, সোজা কথা, তাদের কিন্তু প্রচন্ড পরিমাণে আপনার আপনার প্রেশারের মধ্যে পড়তে হয়। এই প্রেশারটা আসে কিন্তু আপনাদের থেকে না, প্রেশারটা আসে কিন্তু আমার মতো লোকদের থেকে। কারণ আমি প্রতিটা এক্সাম কোশ্চেন পেপার এক্সাম হওয়ার পর আমি ফলো করি, আমি দেখি যে হোয়াট আই এম টিচিং এন্ড হোয়াট ইজ কামিং টু দি এক্সামস। ঠিক আছে, অনেকে হয়তো এটা করে না, এই ট্রাবলটা কেউ নিতে চায় না, বাট এটার জন্য একটা প্রেশার আছে। আর এটা যখন বেশি বেড়ে যায় তখন দেখা যায় যে এটা নিয়ে আপনার সিরিয়াস ক্রিটিসিজম হয়, তখন দেখা যায় অনেক সময় চেঞ্জও হয়ে যায়। ঠিক আছে, কিছু কিছু মানে সাইডে বা এরিয়াতে, বাট যেটা আমি আপনাকে বলি সেই সংখ্যাটা কমে আসছে। বাট যেহেতু আমি আপনাকে সিলেবাস কন্টেন্ট বা ইয়ে নিয়ে আলাপ করছি, আমি এটা না বললে না। যে যেমন আমি আপনাকে বলি IS 18 এর জিনিস আসছে, সরি IFRS 18 আসছে, এটা 2026 এর আগে, এটা 2000 মানে 27 এর আগে অ্যাপ্লিকেবলই না। ঠিক জি আছে, স্যার। এরকম জিনিস আসছে। তারপর আপনাকে রেভিনিউ রেকগনিশনে কিছু অ্যাপ্লিকেশনের সাম আসছে। এখন রেভিনিউ রেকগনিশনের কনসেপ্টস কিছু জিনিস আছে যেখানে আমরা এখানে অল্প একটু করে পড়ালেখা করেছি। ঠিক আছে, সো এটা পড়ালেখা করছি বিধায় আমি একটা বড় সাম নিয়ে আসবো, দ্যাট ইজ নট ফেয়ার। ঠিক আছে, সো এই জিনিসগুলো নিয়ে আলাপ হয় আতি। সো যদি এটা বলে থাকি যে পূর্বের চেয়ে আমরা মানে আরো বেটার বা আরো মানে ডেভেলপিং একটা ফেজে আছে এইসব জিনিস নিয়ে। ঠিক আছে, and এখন এই জিনিসগুলোকে নিয়ে ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করে কিন্তু এগুলো নিয়ে কথা হয়, টু সাম এক্সটেন্ট প্রতিবাদ হয় আতি। আই হোপ আই হ্যাভ অ্যান্সার্ড ইউর কোশ্চেন আতি ইন জি ডিটেইল। স্যার। স্যার একটা জিনিস হলো কি, আমরা যারা এখন নতুন একদম, আমরা যখন ফার্মে জয়েন করছি তখন সিনিয়রদেরকে জিজ্ঞাসা করতাম যে অ্যাকাউন্টিং কার ক্লাস করলে ভালো হয়, স্যার সরাসরি আপনার কথা বলতো এবং আমরা বিভিন্ন ক্লাস নামিয়ে দেখছি। আসলে স্যার অনবদ্য এক প্রকার, এটা সামনের জন্য না, আপনার ক্লাসগুলো থেকে অনেক কিছু শিখার আছে স্যার। তো আজকে ফার্স্ট ক্লাস, আলাদা অনুভূতি আর কি, যে সরাসরি ক্লাসগুলো করতে পারতেছি, এতদিন ইউটিউব থেকে নামিয়ে দেখতাম, এখন আর কি সরাসরি দেখতে পাচ্ছি আর কি স্যার। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘদিনের খ্যাত কামনা করি আর কি স্যার। গ্র্যাটিটিউড আদিত, গ্র্যাটিটিউড। এন্ড মানে আমি আসলে এটা নিয়ে কিছু বলবো না, এটা হচ্ছে চেষ্টা ফ্রম বোথ সাইড। আমি যেটা আমি আপনাদের ক্লাসকেও বলবো, যে ক্লাসটা আসলে যদি আমরা ইন্টারাক্টিভ করি, দেখবেন যে আপনারা যদি ভিডিওগুলো ফলো করে থাকবেন, যে দেখবেন যে এক ক্লাস থেকে এক ক্লাসের মধ্যে কন্টেন্টও ডিফারেন্ট। এন্ড ইউ নো ওয়াই, এটা হচ্ছে বেসড অন ইন্টারাকশন। আপনারা আমাকে যদি ডিফারেন্ট প্রবলেম দেন, তাহলে দেখবেন যে আমি আপনাকে ওইভাবে করে আপনাদের সাথে আমি আলাপ করতে পারি। ঠিক আছে, যদিও আমার একটা ফোকাস থাকে হচ্ছে কন্টেন্ট সিলেবাস একেবারে স্ট্রিক্ট টু ম্যাটার আমি অ্যাডার করব। ঠিক আছে, সো আপনাদের যদি মনে করেন যে কোনো জায়গায় কনসেপ্টস আপনাদের উইকনেস আছে বা ইয়ে আছে, উঠাই নিয়ে আসে, আই উইল ট্রাই টু এক্সপ্লেইন। ঠিক আছে, সো যেটা বলতে চাচ্ছিলাম যে চ্যাপ্টার আমাদের ওভারঅল অ্যাকাউন্টিং সিলেবাসে দিস আর দি আইএস এন্ড আইএফআরএস, যেগুলোকে নিয়ে আমাদের ডিল করতে হবে। ঠিক আছে, IS 1 যেটাকে আমরা বলে থাকি প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ঠিক আছে, খুব দ্রুত এটা চেঞ্জ হয়ে যাবে। যেটা বলছিলাম যে IFRS 18 চলে আসবে আপনাদের, হয়তো আপনাদেরকে কয়েক সেশনের পর আমি হয়তো ওই জিনিসটা পড়াবো ইনশাআল্লাহ, আসলে সব ঠিকঠাক থাকে। সো তখন আমাদের সেভাবে প্রিপারেশন নিতে হবে। একটু হিন্টস আপনাদেরকে দিয়ে রাখি, যেহেতু লাস্ট এক্সামেও আসছে এই চেঞ্জটা। ঠিক আছে, সেটা হচ্ছে যে আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, আমাদের কি থাকে গ্রস প্রফিট, নেট প্রফিট, প্রফিট আফটার ট্যাক্স, এইভাবে করে তো আমরা আসি। কিন্তু যেটা হবে, আপনি যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করবেন বা ব্যালেন্স শিট যেটা করবেন, সেখানে যেটা হবে, আপনাদেরকে অপারেটিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এন্ড ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এই 3টা ক্যাটাগরিতে আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে আপনাকে ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট প্রিপেয়ার করতে হবে। সোজা কথা বললে, আপনি যখন ক্যাশ প্রফিট এন্ড ফ্লো। লস অ্যাকাউন্ট করবেন, ইয়েস, ভেরি গুড, একেবারে ক্যাশ ফ্লোর আদলে নিয়ে আসছে। ঠিক আছে, এন্ড এটার একটা বড় কারণ আছে। দিস ইজ ডিউ টু কনভার্জেন্স প্রজেক্ট। আমরা যে মানে আইসি এবির মেম্বার, আমরা কিন্তু পার্ট অফ IASB, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ডের আমরা কিন্তু মেম্বার। আমাদের কিন্তু MOU আছে উইথ ICAB, মানে সরি ICAW সাথে আছে। ঠিক আছে, সো 160 কান্ট্রিজের মতো এরকম অ্যাফিলিয়েশন আছে। সো এটা থাকার বেনিফিট হচ্ছে গিয়ে, ওরা যখন আপনার নতুন করে IFRS বা IS অ্যাডপ্ট করে, আমার তাকে অ্যাডপ্ট করতে হয়। আর IASBর যে মানে বডিটা আছে, তারা একটা কনভার্জেন্স একটা প্রজেক্টে গেছে। এটা আপনাদের জন্য কিছু জানা জরুরি, কারণ আমরা যে লাইনে আছি বা পড়ালেখাতে আছি, সেটা আসলে কিভাবে ব্রডার লাইনে আমাদের ইম্প্যাক্ট করে। দেখবেন যে ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল বডি যেটা, বা যদি বলি যে আসলে আপনার ফাইন্যান্সিয়াল মার্কেটের যদি ক্রিম বলে থাকি, সেটা হচ্ছে ইউএসএ। ইউএসএ ওরা যেটা করে, ওরা হচ্ছে US গ্যাপ ফলো করে। সো US গ্যাপের একটা ব্যাপার আছে, তার সাথে আসলে আমরা যে IAS এন্ড IFRS করি, তার মধ্যে অনেকাংশে মিল নাই। এটা কারণে যেটা হচ্ছে, যদি কখনো আপনারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা ধরেন কাজ করে, তারা একটা জিনিস জানে
যে আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি বাংলাদেশে বসে, কিন্তু তার প্যারেন্ট যদি হয় ইউএসএ হয়, তাকে আবার ইউএস গ্যাপ অনুযায়ী ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করতে হয়। আর সেটা আমি আজকে শুধু বাংলাদেশের কথা বললাম, কিন্তু যদি আপনি গ্লোবালি চিন্তা করেন কত দেশ আছে যাদের প্যারেন্ট কোম্পানি আপনার ইউএস বেসড আছে বা ইউএসএ তে লিস্টেড কোম্পানি, সেই দেশ যদি হয়ে থাকে তাহলে প্রতিটা ব্যক্তিকে বা প্রতিটা এন্টিটিকে কি করতে হয়, তার নিজেদের যে দেশে সে অপারেট করছে সেটার একটা এফএস বানাতে হয়, আবার যে কোম্পানিতে তার মাদার কোম্পানি যেখানে আছে বা মাদার কান্ট্রি, সেটার জন্য কিন্তু তাকে আবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে নিতে হয় আলাদা করে। এই প্রবলেম থেকে বের হয়ে আসার জন্য যেটা হচ্ছে যে কনভার্জেন্স ফ্রেমওয়ার্ক নামে একটা প্র্যাকটিস হয়েছে। এই কনভার্জেন্স ফ্রেমওয়ার্কের কাজ হচ্ছে কি আইএস এন্ড ইউএস গ্যাপের মধ্যে যে গ্যাপগুলো আছে সেগুলোকে মিলায় এনে গ্যাপটাকে মিটিগেট করে জয়েন্ট স্ট্যান্ডার্ডস ইস্যু করা। অ্যান্ড ওয়ান অফ দ্য প্রাইম এক্সাম্পল হচ্ছে আইএফআরএস 9, যেটা আমরা বলি যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস এটা আপনাদের জন্য একটু আপার লেভেলের, বাট একটু জেনে রাখা ভালো যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস হচ্ছে ব্যাংকের যে লোন দিয়ে থাকে, ঠিক আছে, এই লোনগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস। ঠিক আছে, বন্ড আছে, তারপর শেয়ার আছে, এগুলো হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস। তো এগুলোর যে অ্যাকাউন্টিং ডিকটেট হয়, একটা সময় ছিল আইএস 36, 37, 39 দিয়ে ডিকটেট হতো মিলে। ঠিক আছে, সেই জিনিসগুলোকে সব আপনার কনভার্ট করে এক আইএফআরএস নিয়ে আসে, যেটা হচ্ছে আইএফআরএস 9, যেটা ইউএসএ তেও আছে, প্লাস এখন আইএস অ্যাডপ্টিং কান্ট্রিজ যারা আছে তাদেরও একই স্ট্যান্ডার্ডসে করছে। সো সেম হচ্ছে কি প্র্যাকটিস কিন্তু আইএস 7 ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টও ইউএস, আর যদি বলে থাকি যে আইএস অ্যাডপ্টিং কান্ট্রিজ গুলো আছে, ইটস অল দ্য সেম। সেম ভাবে দেখবেন যে আইএস 1টাও চলে গিয়ে আসে, আইএস মানে আইএফআরএস 18 চলে আসে আপনাদের জন্য। ঠিক আছে, সো এটা একদিক দিয়ে ভালো যে যত কনভার্জেন্স হবে তত দেখবেন যে আপনারা অ্যাজ আ প্র্যাকটিশনার গ্লোবালি প্র্যাকটিস করতে পারবেন। আমাদের নিজেদের রেট অ্যাজ আ মেম্বার অফ আইসিএমবি এই জিনিসটা আমাদের থাকে। ঠিক আছে, ওকে। সো যেটা বলছিলাম যে আইএস 1 হচ্ছে আমার প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এখানে আমরা আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, আর কি কি কম্পোনেন্ট আছে এগুলো নিয়ে আমরা আলাপ করি। ইনভেন্টরিজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আইএস 2 দিয়ে থাকে। আইএস 8 যেটা অ্যাকাউন্টিং পলিসিস, চেঞ্জেস ইন এস্টিমেটস এন্ড এরার্স, এখানে আমরা কি নিয়ে কাজ করি? এখানে আমরা মেইনলি কাজ করি স্টুডেন্টস আপনাদের অ্যাকাউন্টিং পলিসি যে নিচ্ছি। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন যে আমরা বলি যে স্ট্রেট লাইন মেথড বা রিডিউসিং ব্যালেন্স মেথড। ঠিক আছে, অ্যাকাউন্টিং পলিসিতে কিন্তু আপনার লিজ থাকে, অপারেটিং লিজ নিব কখন, ফাইন্যান্স লিজ নিব কখন, মানে আমার ডিসিশনগুলো আমি কিভাবে নিব। বা অ্যাকাউন্টিং সবকিছু আপনার পলিসি দিয়ে ডিক্টেট হবে না। অনেক সময় আমাকে এস্টিমেশন করার রাইট দেওয়া থাকে যে একটা অ্যাসেট যখন আমি ডেপ্রিসিয়েট করি, আমি তাকে বলতে পারি যে ইউজফুল লাইফ 5 বছর হতে পারে বা 7 বছর হতে পারে। এগুলো হচ্ছে আমার অ্যাকাউন্টিং এস্টিমেটস এর উপর। এন্ড এরার্স, অ্যাকাউন্টিং যদি করি ভুল তো হতেই পারে। সো প্রায়র পিরিয়ডে যদি ভুল হয়, সেই ভুলের রেক্টিফিকেশন আমরা কি করবো? আইএস 10 যেটাকে আমরা বলি ইভেন্টস আফটার রিপোর্টিং ডেট, কারণ আমরা রিপোর্টিং ডেটের পর ইনভেন্টরি ক্যালকুলেট করি, রিপোর্টিং ডেটের পর আমরা জানি যে আমার ব্যাড এন্ড লস কি আছে, রিপোর্টিং ডেটের পর আমরা জানতে পারি যে আসলে আমাদের অ্যালাউন্স কত করতে হবে। ঠিক আছে, অনেক জিনিস আমাদের সামনে চলে আসে ইভেন্টের পর। তো তার জন্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমরা কি করবো, এটা যখন আমরা এফএস করবো তখন আমরা জানবো। আইএস 16 ইজ কোয়াইট ইম্পর্টেন্ট, যেটা আমি বলেছিলাম যে 15 মার্কসের মতো কন্টেন্ট আসে। ঠিক আছে, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, তার সাথে যোগ হয়েছে আপনাদের ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। ঠিক আছে, এটা হচ্ছে আইএস 38, এই জন্য এটাকে আমি লাস্ট এখানে নিয়ে আসছি। ওকে, সো আমাদের কন্টিনজেন্ট লায়াবিলিটির একটা ছোট্ট পার্ট আছে, এটা আমরা যে ওয়ারেন্টি প্রভিশন গুলো করি আমরা এটা আরো দেখবো। আর আইএফআরএস 15 ইজ নিউ এন্ড ইটস কোয়াইট ইম্পর্টেন্ট। রেভিনিউ রিকগনিশনের যে 5টা ফ্রেমওয়ার্ক আছে সবগুলোকে স্যাটিসফাই করে গিয়ে আমরা রেভিনিউ রিকগনিশন করে থাকি। এবার এমসিকিউতে এখান থেকে কোশ্চেন আসছে। আগে সবসময় আপনাদেরকে ছোট সাম আসতো, কিন্তু এবার আপনাদেরকে কনসেপচুয়াল কোশ্চেন করছে এন্ড মেজরিটি পারেনি। ঠিক আছে, সো আমি এই জিনিসগুলোকে এবার অ্যাড্রেস করবো, আমি একটু ডিফারেন্ট ভাবে আপনাদেরকে এবার রিচ আউট করবো, কারণ আমার মনে হয়েছে যে কনসেপ্টস ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এই বেলাতে এসে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আমরা যে আইএস এন্ড আইএফআরএস গুলোকে কভার করে যাব। ওকে, সো ফার সো গুড স্টুডেন্টস, এনিথিং এলস, কোশ্চেন এনিবডি? নো স্যার। সো আপনাদেরকে এবার একটা জিনিস বললে আপনারা বলবেন যে এই মানুষগুলোকে এসে অ্যাকাউন্টিং এর ডেফিনিশন শেখাচ্ছি, এন্ড আই হ্যাভ আ সলিড রিজন ফর দ্যাট। আমরা যখন এমসিকিউতে বসবো এই জিনিস আসে আপনাদেরকে যে অ্যাকাউন্টিং এর ডেফিনিশন দেওয়া হবে 4টা, এন্ড যেটা হবে আপনাদেরকে 4টাই আপনাকে মনে হবে আপনার অ্যান্সার। দ্যাট শুড নট হ্যাপেন। এন্ড আপনার কাছে মনে হবে সবাই এক্সাম থেকে বেরোয় মনে করবেন যে আপনারা সবাই ঠিকঠাক দিয়ে আসছে, বাট উই হ্যাভ টু বি স্পেসিফিক। সো যে কারণে আমি কিছু জিনিস আবার রিভিজিট করবো, সেটা হচ্ছে আপনাদেরকে যেগুলো থিওরি বেসড কিছু জিনিস আছে এন্ড যেগুলো এক্সামে আগে এসেছে আসার চান্স আছে, উই মাস্ট প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। ঠিক আছে, সো অ্যাকাউন্টিং এর ডেফিনিশনটা যদি আমরা পড়ি, যে এই যে আজকে আপনি যে ক্লাস আমি আপনাদেরকে নিচ্ছি আপনারা শুনছেন, ঠিক আছে, সেখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এর ডেফিনিশন উই মাস্ট আন্ডারস্ট্যান্ড। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা ইউনিভার্সিটি থেকে আসছেন আপনারা পড়েছেন আমেরিকান অ্যাকাউন্টিং, কাইসো কিমেলের বই পড়েছেন। ঠিক আছে, তারপর আরো কিছু বই পড়েছেন যেগুলো কিনা আসলে আমেরিকান অথরদের থেকে লেখা, কারণ আমাদের বিবিএ যে স্টাডিজ আছে বা অ্যাকাউন্টিং এর অনার্স আছে যে বইগুলো অ্যাডপ্ট করা হয় সেগুলো হচ্ছে আপনাদের ইউএস বেসড বুক। বাট আমরা যে মানে আইএস এন্ড আইএফআরএস বলি এগুলো কিন্তু আমাদের ব্রিটিশ বেসড কন্টেন্ট। সো এখানে আমাদেরকে কিন্তু আস্তে আস্তে টার্মিনোলজিগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, একটু পরে দেখবেন। ঠিক আছে, সো ওই জন্য আমাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে। ওকে, সো অ্যাকাউন্টিং এর যে ফার্স্ট ডেফিনিশনটা আমি যে বলি সেটা হচ্ছে ইটস দি আর্ট অফ রেকর্ডিং, নাম্বার 1 অ্যানালাইজিং, নাম্বার 3 হচ্ছে সামারাইজিং। এই 3টা ওয়ার্ডের মিনিং আজকে আপনাদেরকে হঠাৎ করে দেখলে বলবেন যে এইভাবে কেন আমি মুখস্থ করতে বলছি। ঠিক আছে, 3টার মিনিং আছে। আমরা যে কোনো ধরেন অ্যাকাউন্টিং আজকে যদি কোনো ট্রানজাকশন হয় উই মাস্ট রেকর্ড ইট ফার্স্ট এন্ড ফরমোস্ট, রাইট? রেকর্ড না করলে কোনো কিছুরই হিসাব থাকে না। তাহলে তাকে যে রেকর্ড করি, রেকর্ড করার ভাষাটা কি? হাউ টু বি রেকর্ড দেন এনি ট্রানজাকশন? আমরা কি লিখে রাখি সাইড দিয়ে যে ট্রানজাকশন অমুকের কাছে এত টাকা সেল করলাম, অমুকের কাছ থেকে এত টাকা আমি বেঁচে টাকা পেয়েছি? নো, আমাদের ল্যাঙ্গুয়েজ ইজ দ্যাট অফ ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমের থ্রুতে আমরা কি করি? ডেবিট ক্রেডিট করে প্রতিটা ট্রানজাকশনকে আমরা রেকর্ড করবো। ওকে, আমি আরো দেখতে যাবো পরে। সো ফার্স্ট টাস্ক ইজ টু রেকর্ড, সেকেন্ড টাস্ক ইজ টু অ্যানালাইজ এন্ড ক্লাসিফাই। অ্যানালাইজ বললেও হবে, অ্যানালাইজ হচ্ছে আমরা যাই ট্রানজাকশন করি সেটা 5টা ক্যাটাগরির মধ্যে থাকবে। সে হয় থাকবে অ্যাসেট, নাহলে লায়াবিলিটি, নাহলে ইনকাম, নাহলে এক্সপেন্স অর ক্যাপিটাল। এন্ড লাস্ট ওয়ান ইজ অ্যাবাউট সামারাইজিং, যে আমি সামারাইজ করতে হবে। ঠিক আছে, সো সামারাইজিং হচ্ছে আমার ট্রায়াল ব্যালেন্স হিসাবে ফাইনালি প্রতিটা লাইন আইটেম আমার একটা করে ব্যালেন্স থাকবে। ঠিক আছে, যেটার উপর বেস করে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে থাকি।
ওকে, সো ইট স্টার্টস উইথ রেকর্ডিং, দেন উই অ্যানালাইজ এন্ড দেন উই সামারাইজ। কাকে করি এত কিছুতে? ফাইন্যান্সিয়াল ইনফরমেশনকে করি, মানে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন গুলোকে আমরা রেকগনাইজ করি, ঠিক আছে, অ্যান্ড ইন আ সিগনিফিকেন্ট ম্যানার। এই একটা ছোট্ট জিনিস, কিন্তু আপনাকে একটা জাস্ট যেটা কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই সিগনিফিকেন্ট ম্যানার বলতে মানে কি? আজকে যদি আমার সব ধরনের ট্রানজাকশন হয়, কিছু ট্রানজাকশন আমি বাদ দিলে অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু যেটা ম্যাটেরিয়াল, যেটা সাবস্টেন্সিয়াল, দ্যাট উই মাস্ট রেকগনাইজ অ্যান্ড রেকর্ড, অ্যান্ড উই মাস্ট রেকর্ড উইথ সার্টেন কাইন্ড অফ অ্যাকুরেসি, ঠিক আছে। সো দিস ইজ দি স্টার্ট আমাদের আজকে সিলেবাসের চ্যাপ্টার 1। আমি চ্যাপ্টার 1 এন্ড 2 করাবো আজকে আপনাদের ক্লাসে। ওকে, এনি কোশ্চেন স্টুডেন্টস? স্যার সামারাইজিং পার্টটা যাবে একটু বলতাম। আচ্ছা, সামারাইজিং হচ্ছে আমরা ট্রায়াল ব্যালেন্স যে করি, ট্রায়াল ব্যালেন্সের সাথে ফ্যামিলিয়ার আছেন? জি স্যার। জি Okay. স্যার। ইয়েস স্যার। ট্রায়াল ব্যালেন্স হচ্ছে আমার একটা কলামে থাকবে সব অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম, এক্সপেন্স এন্ড ক্যাপিটালের সব ক্যাটাগরি আইটেম, আর বাকি দুটো কলাম থাকে, একটা কলাম হচ্ছে ডেবিট কলাম, একটা হচ্ছে ক্রেডিট কলাম। ইউজুয়ালি আমার যেটা হয় অ্যাসেট এন্ড এক্সপেন্স সবসময় ডেবিট কলামে থাকে, আর ইনকাম, এক্সপেন্স এন্ড ইনকাম, ক্যাপিটাল এন্ড লায়াবিলিটি থাকে সবসময় ক্রেডিট কলাম, এন্ড দিন শেষে এটা আমার ম্যাচ হয়। সো এটা হচ্ছে আমার সবকিছুর সামারি, ঠিক আছে। এন্ড এটার এক্সটেনশনটা এরপর কি? ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, উইচ ইজ এখানে আমাদের 6টা পার্ট আছে। হ্যাঁ, ব্যালেন্স শিট এন্ড ইনকাম স্টেটমেন্ট, ঠিক আছে। আজকে আমরা 6টা একেবারে মানে কোর বেসড অন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আমরা কি কি জিনিস রেকগনাইজ করবো এটা দেখবো। এখানে একটা কথা আমি আপনাদেরকে না বললে না, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আমরা যা কিছু করছি, ঠিক আছে, যা কিছু আমার ইকোসিস্টেমে আছে, দিস ইজ ডিফাইন্ড বাই অর গভর্নড বাই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। মানে অ্যাকাউন্টিং যে করছি, অ্যাকাউন্টিং রেকগনাইজ করছি, কোন আইন ফলো করে করছি, কার জন্য করছি, এই পুরো জিনিসটা ডিকটেট করে ডিফাইন করে আমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। চ্যাপ্টার 1 আমি যদি বলি বেসিক্স, এন্ড চ্যাপ্টার 1 এর হার্ট হচ্ছে পেজ নাম্বার 26 এন্ড 27। এখানে দেখবেন আপনাদের কিছু টেকনিক্যাল রেফারেন্সে কিছু কথা আছে, এগুলো কিন্তু এক্সামে আসে, বলে দিলাম আপনাদের, ঠিক আছে। এটার এক্সটেনশন এন্ড এটা নলেজের যে পার্ট। সো দিস ইজ ইট, ফার্স্ট অফ অল ইজ দি ডেফিনিশন অফ অ্যাকাউন্টিং। ওকে, এখন কথা হচ্ছে অ্যাকাউন্টিংটা আমরা এনি কোশ্চেন স্টুডেন্টস, এনিবডি? স্যার সিগনিফিকেন্ট ম্যানার মানে কি আইএফআরএস আইএস এগুলো? না, সিগনিফিকেন্ট ম্যানার হচ্ছে মানে ম্যাটেরিয়াল, আমাদের যে ম্যাটেরিয়ালিটি কনসেপ্টকে অ্যাপ্লাই করে করা। আমি আরো পরে সামনে হয়তো বলবো যে ম্যাটেরিয়ালিটি হচ্ছে যে আজকে যদি ধরেন যে আপনার বিজনেসে যদি 10 লাখ টাকার একটা সেলস হয়, আর 5 লাখ টাকার, আর যদি ধরেন 5 টাকার যদি কোনো একটা এক্সপেন্স হয়, দুইটাকে কি আপনি একই ওয়েটে ধরবেন? নো স্যার। ঠিক আছে, আমাদের এখানে দেখতে হবে যে আমার যে কোনো ট্রানজেকশন মানে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন করে বলছে, তাকে রেকর্ড করা, তাকে অ্যানালাইজ করা, তাকে সামারি করা, ঠিক আছে, ইন আ সিগনিফিকেন্ট ম্যানার। সো সোজা কথা হচ্ছে আমার জিসটা বা মেইন জিনিসটা যাতে করে আমার চলে আসে, ম্যাটেরিয়াল জিনিসগুলো যাতে করে আমার এখানে চলে আসে, ঠিক আছে। আর যেটা আপনি বলছেন যে আইএফআরএস বা আইএস কে অ্যাডপ্ট করে যে কাজটা করা, সেটা একটু পরে দেখবেন। যে আমরা যে অ্যাকাউন্টিং করি, ঠিক আছে, আমরা অ্যাকাউন্টিং করার মানে কেন করি, কিভাবে করি, এই জিনিসগুলো মানে আইএফআরএস এন্ড আইএস কি ফার্স্ট একটু পরেই দেখবেন, যেটা অ্যাকচুয়ালি থার্ডে আসে, ঠিক আছে। সো ওটা নিয়ে আমরা একটু পরে আসবো। স্যার আচ্ছা, আরেকটা কোশ্চেন। ইয়েস জাহিদ, টেল মি। স্যার আমরা তো আইসিএবি তো আইএফআরএস ফলো করি, তাহলে স্যার ইউনিভার্সিটি গুলা সব সময় স্যার গ্যাপ কেন ফলো করে স্যার? আচ্ছা, প্রথমত বলি, আমরা যারা বিবিএ যে কোর্স কন্টেন্ট স্টাডি করি, এগুলো আসলে হচ্ছে ইউএস বেসড কন্টেন্ট, ম্যাটেরিয়াল এন্ড সিলেবাস, ঠিক আছে। তো সেই জন্য আমরা ওভাবে পড়ি, মানে এখানে কোনো মানে কি বলবো আর কি, আসলে এটা পড়ার অ্যাপ্রোচ। বই পড়ছি একটা, কিন্তু আসলে আমরা যেহেতু যদি আপনি মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চান বা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হতে চান, আপনাকে কিন্তু সবসময় এই এর মধ্যে থাকতে হবে, মানে আইএস এন্ড আইএফআরএস এর মধ্যে থাকতে হবে, অ্যাজ লং এজ উই হ্যাভ এমওইউ উইথ আইসিডব্লিউ, ঠিক আছে, এই আর কিছু না, ঠিক আছে। এখন অনেকে আছে যদি বলেন যে একসময় বাংলায় পরীক্ষা দিতেন, এক্সামে বলেন বা স্কুলে কলেজে, এখন হুট করে যখন ইংলিশ আসে একটা ধাক্কা লাগে না, এটা ব্যাপারটা অনেকটা এরকম, বাট ইউ উইল গেট ইউজ টু ইট, ঠিক আছে। ওকে, এনি কোশ্চেন? আচ্ছা, ফয়সাল যেটা বলছেন যে ইমম্যাটেরিয়াল ট্রানজাকশন কি রেকর্ড করবো না? প্রথম কথা হচ্ছে যে ট্রানজাকশন, এনি ট্রানজাকশনস আর রিকোয়ার্ড টু বি রেকর্ডেড, বাট সাম ট্রানজাকশনস আর মোর ইম্পর্টেন্ট দেন আদার্স। এই জিনিসটা আমাদের মধ্যে রাখতে হবে জিনিসটা, ঠিক আছে। কারণ একটা কথা মনে রাখবেন, আপনারা যদি অ্যাসুরেন্স ক্লাস করে থাকেন, আমরা কি প্রোভাইড করি? অ্যাবসলিউট অ্যাসুরেন্স প্রোভাইড করি? উই ডু নট। রিজনেবল আসলে। হ্যাঁ, রিজনেবল অ্যাসুরেন্স। এখন আমাকে বলবেন যে রিজনেবল অ্যাসুরেন্সের সাথে আমার রেকর্ড কিপিং সবকিছু রেকর্ড করার মানে এটা কেন? ঠিক আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি চাবো আপনি যদি বিজনেসের ওনার হন, আপনি চাবেন নিশ্চয়ই 100 সবকিছু রেকর্ড করতে, কিন্তু যেটা হয় যে ম্যান পাওয়ার শর্টেজ থাকে, ভলিউম অফ ট্রানজাকশনের ইস্যু থাকে, ঠিক আছে, বা সব ট্রানজাকশন আপনার হাতে সবসময় উপস্থিত থাকে না, মানে একেবারে রিয়েলিটিটা আপনাদেরকে আমি বলি। So এই জন্য যেটা করা হয়, এটা হচ্ছে আপনাকে একটা অ্যামনেস্টি দেওয়া, আপনাকে একটা কমফোর্ট দেওয়া, যে আমরা যখন ট্রানজাকশন রেকর্ড করবো, যদি আমি আজকে বলে দিতাম অল ট্রানজাকশনস মাস্ট বি রেকর্ডেড, তাইলেই তো শেষ, ঠিক আছে। কিন্তু আপনাকে আসলে যেটা একটা আসলে অ্যামনেস্টি দেওয়া হয়েছে, সব তো আসলে বিগ কোম্পানি না, যাদের ইআরপি মডিউল আছে বা কোর ব্যাংকিং সিস্টেম আছে বা এই টাইপের মানে সফটওয়্যার দিয়ে চলে, অনেকের একটা ল্যাগও থাকে, ম্যান পাওয়ারও থাকে না, ঠিক আছে। এই কারণে যেটা বলা থাকে যে সিগনিফিকেন্ট ম্যানার বা সিগনিফিকেন্ট ট্রানজাকশন গুলো উঠে আসাটা আমাদের জন্য মানে এক্সপেক্টেড অ্যাটলিস্ট, ঠিক আছে। হলে তো ভালো, মানে 100% হলে নোবডি ইজ কমপ্লেইনিং, ঠিক আছে। ওকে, সো যেটা বলছি যে অ্যাকাউন্টিং ডেটা যাদের দরকার, এটা আমাদের এক্সামে মাঝে মধ্যে আসে, এগুলো দেখতে খুব সহজ মনে হয়, ঠিক আছে, কিন্তু জেনে রাখা ইম্পর্টেন্ট। আমরা অ্যাকাউন্টিং কার জন্য করি? নাম্বার 1 হচ্ছে আমাদের শেয়ার হোল্ডাররা, ঠিক আছে, শেয়ার হোল্ডাররা হচ্ছে ওনার্স অফ দ্য কোম্পানি। নাম্বার 2 হচ্ছে আমাদের রেগুলেটরদের জন্য আমরা আমাদের অ্যাকাউন্টিংটা করতে হয়, এটা কিন্তু একটা প্রায়োরিটি, কিন্তু প্রায়োরিটি লিস্ট। নাম্বার 3 হচ্ছে প্রসপেক্টিভ ইনভেস্টার্স। প্রতিদিন দেখবেন যে পেপার খুলে শেয়ারের পাতা খুলে লোকজন বসে থাকে, দিস গাইজ আর প্রসপেক্টিভ ইনভেস্টার্স, মেনি অফ দেম আর প্রসপেক্টিভ ইনভেস্টার্স, ঠিক আছে, যে কোথায় শেয়ার ইনভেস্ট করবে কি করবে না এগুলো করছে। রিসেন্টলি লোকজন কাজ বাদ দিয়ে শেয়ার মার্কেটে ঢুকে বসে আছে, শেয়ারের বুল রান হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো যদি বলেন, আমাদের লোকজন মানে এই কাতারে সবচেয়ে বেশি পড়ে আর কি, প্রসপেক্টিভ ইনভেস্টরের পরে, ঠিক আছে। নাম্বার 4 হচ্ছে এমপ্লয়। আপনারা অনেকে মনে করতে পারেন যে এমপ্লয়ির জন্য অ্যাকাউন্টিং কেন ইম্পর্টেন্ট? একটা কোম্পানিতে যে স্টাফ কাজ করে,
ঠিক আছে, সরকারি চাকরি ব্যতীত একটা প্রাইভেট কোম্পানি যখন চাকরি করে তার প্রভিডেন্ট ফান্ড, তার গ্র্যাচুইটি, তার স্যালারি বোনাস ডিকটেট করে হচ্ছে একটা কোম্পানির পারফরমেন্সের উপর। এই পারফরমেন্সের প্রেজেন্টেশনটা আসে থেকে বেসড অন ইউর অ্যাকাউন্টিং অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ঠিক আছে, অ্যান্ড নাম্বার 5 যেটা, সেটা হচ্ছে আদার স্টেক হোল্ডার্স। আদার স্টেক হোল্ডার্স আমি পরের স্লাইডে আমি বলবো। সেটা হচ্ছে গিয়ে আপনার অনেক বিভিন্ন বডিজ থাকে, ইকোনমিক বডিজ থাকে। ঠিক আছে, আপনার কিছু লেন্ডার থাকে, আরো অনেক কিছু এন্টিটি থাকে যারা আপনার কাছ থেকে অ্যাকাউন্টিং ইনফরমেশনের উপর বেসিস করে ডিসিশন মেকিং এ তাদের কাজে লাগে। ঠিক আছে, নাম্বার লাস্ট পার্ট ইজ দি কাস্টমার্স। এই জিনিসটা আপনাদেরকে বলা মাঝে মধ্যে এক্সামে আসে, যে মেনশন অন প্রায়োরিটি অফ ইম্পর্টেন্স, যে আসলে অ্যাকাউন্টিং ইনফরমেশনের ইউজার কারা। সো এই অর্ডারটা আপনাদেরকে জানা থাকাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, শেষে হচ্ছে কাস্টমার, কারণ কাস্টমারের ইউজুয়ালি খুব একটা আসে যায় না, কিন্তু কিছু মানে কাস্টমারের এই জিনিসটা এসে যায়। ঠিক আছে, যেমন আমি আপনাদেরকে বলি, বাংলাদেশ যে প্লেন কিনে, বাংলাদেশ বিমান যে প্লেন কিনে, কার থেকে কেনে বেশিরভাগ? কারো আইডিয়া আছে? স্যার বোয়িং থেকে। ইয়েস, বোয়িং থেকে কিনি ইউজুয়ালি। এয়ারবাস, এয়ারবাস হচ্ছে ইউরোপিয়ান আর বোয়িং হচ্ছে ইউএস বেসড। সো ইউজুয়ালি যেটা বাংলাদেশের কেসে হয়, আমরা সারা জীবন বা সবসময় দেখা যায় ওদের কাছ থেকে টেকনিক্যাল এক্সপার্টিস পাই, বোয়িং থেকে দেখে ওদের আমরা কি বলি প্লেনটার দিকে আমরা ফোকাস করি। ঠিক আছে, কি কারণে আমি কথাটা বললাম যে কোন ধরনের কেসে অ্যাকাউন্টিং ইনফরমেশনের ইউজ আছে ফর কাস্টমার্স? কারণ বাংলাদেশ বিমান যদি কাস্টমার হয় বোয়িং থেকে, খেয়াল করে দেখেন একটা প্লেন কিন্তু কেনার পর সার্ভিসিং করতে হয় কত, 30 ইয়ার্স পর্যন্ত সার্ভিসিং এ থাকে। ওই 30 ইয়ার্স ইন অপারেশন যখন থাকে, তার মেনটেন্যান্স এন্ড সবকিছু ডিপেন্ড করবে কার উপর? বোয়িং এর উপর। সো আপনি অ্যাজ আ কাস্টমার যদি আপনার প্রোডাক্ট যদি ডিপেন্ডেন্ট হয়ে থাকে, ঠিক আছে, সেলারের উপর যদি ডিপেন্ডেন্সি থেকে থাকে ফর আফটার সেল সার্ভিস এন্ড মেনটেন্যান্স, তাইলে আপনাকে সবসময় ওই ধরনের কেসে আপনার কাস্টমার কিন্তু অ্যাকাউন্টিং ইনফরমেশন ইজ রেলেভেন্ট। ঠিক আছে, যেমন আমাদের ব্যাংকের কথা বলি, ব্র্যাক ব্যাংকে আমরা যেহেতু ইআরপি সিস্টেম ইউজ করি, ঠিক আছে, আমাদের ফিনাকেল একটা সফটওয়্যার ইউজ করি, আমরা মাঝে মধ্যে চিন্তা করি যে সফটওয়্যার এই কোম্পানিগুলো যদি কিছু একটা হয় তাহলে আমরা এই সার্ভিসগুলো করতে পারবো। ঠিক আছে, ক্লাউড কম্পিউটিং আছে, যদি আপনারা যদি চিন্তা করেন যে গুগল বলেন বা মানে বড় বড় যে টেক কোম্পানিগুলো আছে, তাদের কাছে যদি আপনাদের ডেটাগুলো থাকে, যদি ধরেন কোনো কারণে কোম্পানিগুলো বন্ধ হয়ে যায়, হোয়াট মাইট হ্যাপেন? সো এইসব কেস অনেক সময় তাদের অ্যাকাউন্টিং ইনফরমেশন মানে তাদের হেলথের উপর আমাদের নজর থাকে। ঠিক আছে, বাট দ্য অর্ডার অফ প্রায়োরিটি ইজ দি লাস্ট। ওকে, এইটাই। এখন হচ্ছে যে একটু আগে জানলেন ইউজার কারা, এখন তাদের রেসপেক্টিভ ইউজ গুলো নিয়ে আমি কিছুটা কথা বলবো, যেহেতু এটা এক্সামে আসে। ওকে, নাম্বার 1 হচ্ছে ওনার্স, স্টক হোল্ডার্স, পোটেনশিয়াল ইনভেস্টার্স। এই গ্রুপটা মানে যারা মালিক বা ফিউচার মালিক কোম্পানি, তাদের জন্য আসলে অ্যাকাউন্টিং ইনফরমেশনের মেইন দায়িত্ব থাকে। কারণ তারা কি করে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড, ইনভেস্টমেন্ট ডিসিশনস নেয়। ঠিক আছে, টু মেক ইনভেস্টমেন্ট ডিসিশন। সেই বিজনেসে আমি যদি ইনভেস্ট করে আছি, আমি কি আমার ইনভেস্টমেন্ট মেনটেন করবো নাকি বের হয়ে আসবো? আর যদি ইনভেস্ট না করে থাকি, তাহলে কি আমি এখানে ইনভেস্ট করবো কি করবো না? ঠিক আছে, এই জিনিসগুলো এন্ড তার অপারেশনসের ইভ্যালুয়েশন করে থাকে যে বিজনেস আসলে কিভাবে রান হচ্ছে। এই জন্য আপনার ইউজার হিসাবে যদি বলি, ওনার্স, স্টক হোল্ডার্স এন্ড পোটেনশিয়াল ক্রেডিটার্স এর কথা বললাম। ঠিক আছে, আরেকটা কথা আপনারা দেখবেন যে আমি হয়তো অ্যাভয়েড করে গেছি, মনে করবেন যে হুইচ ইজ ক্রেডিটার্স। ঠিক আছে, এই ক্রেডিটার্স কারা? এই ক্রেডিটার্স হচ্ছে যে অনেক সময় দেখবেন যে অনেক কোম্পানিতে আপনার বড় ধরনের লেন্ডিং করে বা বন্ড পারচেজ করে। আমি কথাটা আরো সহজ করে বুঝাই দিই। ঠিক আছে, দেখবেন যে কিছু অর্গানাইজেশন আছে, তার যখন ক্যাপিটাল লাগে, সে কিন্তু শেয়ার মার্কেট থেকে ক্যাপিটাল পায় না, সে কিন্তু একুইটি, ওনার্স একুইটি থেকেও কিন্তু সে আপনার ক্যাপিটাল পায় না। তখন সে কি করে? সে কিছু বন্ড ইস্যু করে। বন্ড ইস্যু করা মানে একটা কাগজ ইস্যু করে। ঠিক আছে, আমি আজকে গাউস সামদানি, আমি যদি আজকে একটা আতিকের কাছে একটা কাগজ ধরাই দিয়ে বলি যে আতিক, টেক দিস পিস অফ পেপার এন্ড আমাকে 100 টাকা দিন, এই 100 টাকা হচ্ছে ইজ আ ফর্ম অফ লোন। তাহলে আতিক ইজ দ্য ক্রেডিটার এন্ড আই অ্যাম দি বরোয়ার। এন্ড যেটা হবে যে 5 বছর ধরে 100 টাকা আমি ইন্টারেস্ট সহ পরিশোধ করবো। সো এই ধরনের কেসে যে লেন্ডার মানে যে ক্রেডিটার, অ্যাকচুয়ালি ক্রেডিটার লেন্ডারের মাঝেও কিন্তু আমি কিছু ডিস্টিংশন করি। এই ক্রেডিটার হচ্ছে দে প্রোভাইড ইউ সাপোর্ট লাইক ইকুইটি সাপোর্ট, অনেকটা ক্যাপিটাল সাপোর্টের মতো করে দেয়, ফান্ড সাপোর্ট দেয়। ঠিক আছে, সো এই ধরনের ইউজাররা আপনার বিজনেসে ইনভেস্ট করবে কি করবে না ওই দিকে ফোকাস করে এন্ড আপনার মেইনলি অপারেশনসটাকে ইভ্যালুয়েট করে। ভেরি ইম্পর্টেন্ট দিস। ঠিক আছে, বাট ম্যানেজমেন্টের নিড কিন্তু আলাদা। ম্যানেজমেন্ট হচ্ছে এমডি, টিএমডিরা থাকে, জিএমরা থাকে, যে কোম্পানির টপ ম্যানেজমেন্ট যারা থাকে, তারা অ্যাকাউন্টিং ইনফরমেশন দিয়ে কি করে? তারা যেটা করে প্ল্যানিং করে, বাজেটিং করে, এন্ড যেটা হচ্ছে সোজা কথা হচ্ছে বাংলা কথা বললে মানে কোম্পানি চালায়। মানে কোম্পানি চালানোর জন্য তাদেরকে এই ডেটাটা লাগে। আর যদি আমি একেবারে এক্সাম টার্মে বলি, প্ল্যান এন্ড কন্ট্রোল, প্ল্যানিং, বাজেটিং এন্ড কন্ট্রোল। ঠিক আছে, থার্ড যে সেট অফ ইউজার আছে, যারা হচ্ছে আমার কোম্পানির এমপ্লয়িজ, কর্মচারী, ইউনিয়ন অফিসিয়াল, অনেক জায়গায় সমিতি আছে, চা বাগানে গেলে দেখবেন ন্যাশনাল টি কোম্পানিতে আজকে যদি শ্রমিকরা বলে কাজ করবে না, একেবারে সব বন্ধ হয়ে যায়। অনেক গার্মেন্টসে দেখবেন যে আপনার ইউনিয়ন অফিসিয়ালস থাকে, দে আর ভেরি পাওয়ারফুল। আমাদের দেশে ইউনিয়নরা অতটা স্ট্রং হয়ে উঠতে পারেনি। ঠিক আছে, সো যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে এমপ্লয়িজ এন্ড ইউনিয়ন অফিসিয়াল, তারা আসলে একটা কোম্পানির অ্যাকাউন্টিং ইনফরমেশন দেখে ডিসাইড করে কি তার কন্ট্রাক্ট নেগোশিয়েট করে, তার প্রভিডেন্ট ফান্ড কিরকম হবে, তার গ্র্যাচুইটি কিরকম হবে, তার বেতন কি বাড়বে কি বাড়বে না। যখন আপনারা দেখবেন যে 4 থেকে 5 বছর আগে যে ন্যাশনাল টি কোম্পানিতে যখন দেখলেন কি হয়েছিল, শ্রমিক আন্দোলন করলো তাদের স্যালারি বাড়ানোর জন্য, তারা চেয়েছিল পার ডে আপনার 300-350 টাকা। কিন্তু এই লোকগুলাকে কত টাকা দেওয়া হয় পার ডে, আশা করি এখন আপনারা জানেন, এগুলো নিয়ে ডিসকাস হয়েছে। আমি একবার অডিট করতে গিয়ে আমি অবাক হয়ে গেছিলাম যে জাস্ট পার ডে 50 টাকা দিয়ে তারা আসলে অপারেট করে। ঠিক আছে, এখন এটা বেড়ে মনে হয় 180 তে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে, তাও সব কোম্পানি ওভাবে দেয় না। সো যেটা হচ্ছে যে কন্ট্রাক্ট নেগোসিয়েশন, যে আপনি যখন দেখবেন যে কোম্পানি যদি ফেইলি করে, কোম্পানি যদি প্রফিটেবিলিটি নাই, তাহলে কিন্তু আপনি কন্ট্রাক্ট নেগোসিয়েশনে আপনি উচ্চাকাঙ্ক্ষা নিয়ে যাবেন না। সো আপনার কোম্পানির প্রফিটেবিলিটি উইল ডিকটেট যে আপনি আপনার স্যালারি রেজ বা আপনার বেনিফিটগুলো কিভাবে যাবেন। দ্যাট ইজ ওয়াই অ্যান্ড হাউ দে ইউজ অ্যাকাউন্টিং ইনফরমেশন। লেন্ডার্স এন্ড সাপ্লায়ার্স, ঠিক আছে, এরা হচ্ছে আপনার শর্ট টার্ম লোন প্রোভাইড করে। সাপ্লায়ার হচ্ছে ট্রেড ক্রেডিট। আমি যদি বাকিতে কিছু কিনি, বাকিতে কিনলে আমাকে সাপ্লায়ার যদি ধরেন 30 দিনের জন্য একটা ক্রেডিট দেবে, যে 30 দিন পর আমাকে পেমেন্ট করলে হবে। ঠিক আছে, লেন্ডার্স এর কথা বলি, ব্যাংক যে আমাকে ওভারড্রাফট দেয়, শর্ট টার্ম লোন দেয়, শর্ট টার্ম ক্রেডিট যেগুলো দেওয়া। ঠিক আছে, এদের কাজ কি? এরা একটা কোম্পানির অ্যাকাউন্টিং ইনফরমেশন কেন দেখতে চায়? তারা কি অ্যাসেস করতে চায়? তারা দেখতে চায় যে এই কোম্পানির ক্রেডিট রেটিং, তার রিপেবিলিটি অ্যাবিলিটি কেমন। রিপেমেন্ট অ্যাবিলিটি আমাকে এখানে মেইনলি ডিকটেট করে, এই জিনিসটা আসে ফ্রম ক্রেডিট রেটিং।
একটা কোম্পানির ক্রেডিট রেটিং হবে দেখবেন, যে একটা অডিট রিপোর্টও হয়, অনেক কোম্পানির ক্রেডিট রেটিং হয়। ব্যাংকের থেকে লোন নিতে গেলে দেখবেন আপনাদেরকে বলবে যে ক্রেডিট রেটিং করে নিয়ে আসুন। তখন আপনারা কি করেন, একটা ক্রেডিট কোম্পানির কাছে যান, রেটিং কোম্পানির কাছে, যেমন ক্রেডিট মানে ক্র্যাব আছে, ক্রিসেল আছে, ইমার্জিং ক্রেডিট রেটিং কোম্পানি আছে, তাদের কাছে আপনারা যান, যে আপনারা বলেন যে কোম্পানির একটা ক্রেডিট রেটিং করিয়ে নিতে। সো এখানে দেখবেন যে ট্রিপল এ থাকে, ট্রিপল এ মানে হচ্ছে 100% সলভেন্ট, তারপর হচ্ছে ডাবল এ, তারপর হচ্ছে এ, ঠিক আছে, এইভাবে তারপর এ মাইনাস হয়, তারপর আপনার ট্রিপল বি হয়, এইভাবে করে করে গ্রেডিং রেটিং আছে 17টা, 14 থেকে 17টার মতো করে আপনার ইয়ে আছে। যা ট্রিপল ডি যেটা আছে, এটা মানে হচ্ছে ডিফল্ট, মানে ওরা কেউ টাকা দিও না, দিলে ও বন, ঠিক আছে। সো এইভাবে আপনার ক্রেডিট রেটিং করা হয় বেসড অন ইউর অ্যাকাউন্টিং ইনফরমেশন। ওকে, এন্ড লাস্ট যেটা বলবো, যে গভর্নমেন্ট এজেন্সি আছে আমাদের, যেরকম সিপিডি আছে, ভোক্তা অধিকার আছে, ইকোনমিক প্ল্যানার আছে কিছু আমাদের দেশে, ঠিক আছে, কনজিউমার গ্রুপ আছে। তো এই লোকগুলো যেটা করে, যেমন গভর্নমেন্ট এজেন্সি যদি আজকে বলি, সেটা হচ্ছে এনবিআর। এনবিআর এর কাজ হচ্ছে আপনাকে ট্যাক্স করা, ট্যাক্স চার্জ করা, বা আপনার থেকে ট্যাক্স কালেক্ট করা। তো সে আপনার ট্যাক্স লায়াবিলিটি অ্যাসেস করার জন্য আপনার অ্যাকাউন্টিং ইনফরমেশন চেক করবে। আর ইকোনমিক প্ল্যানাররা হচ্ছে যে তারা দেখতে চায় যে আজকে থেকে 5 থেকে 10 বছর পর ইকোনমির অবস্থা কি হবে। সো তখন আপনার দেখবেন ইকোনমিক গ্রোথ এন্ড কোম্পানি গ্রোথ নিয়ে তারা পড়ালেখা করে, ঠিক আছে। আর লাস্টেরটা হচ্ছে কনজিউমার গ্রুপ, নট দ্যাট ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট এজেন্সির মধ্যে আরেকটা আছে হচ্ছে বিসেক। একটা তো বলেছি এনবিআর, এনবিআর এর কাজ হচ্ছে আপনি ট্যাক্স দেবেন, এই জন্য সে ট্যাক্স লায়াবিলিটি অ্যাসেস করে। আরেকটা হচ্ছে বিসেক, বিসেকের কাজ কি, আপনি শেয়ার মার্কেটে শেয়ার ইস্যু করবেন, ঠিক আছে। সো আপনি যে শেয়ার ইস্যু করবেন, বা অনেক ক্ষেত্রে আপনি বন্ড ইস্যু করবেন, এই বন্ড বা শেয়ার ইস্যু করার সময় আপনাকে দেখবে যে আপনার ক্রেডিট ওয়ার্থিনেস কতটুকু, আপনার বিজনেসের প্রফিটেবিলিটি কতটুকু, আপনার ক্যাপিটাল অ্যাডিকুয়েসি কতটুকু, এই জিনিসগুলো আপনার অ্যাসেস করে দিস গভর্নমেন্ট এজেন্সি, ঠিক আছে। সো দিস আর দ্য ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, অ্যান্ড লেফট হচ্ছে আমার ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। কারো কোনো কোশ্চেন সোফার? স্টুডেন্টস, এনিবডি, এনিথিং? প্রিভিয়াস স্লাইডের ওখানে যে রেগুলেটর লেখা ছিল, রেগুলেটর কারা? আচ্ছা, রেগুলেটর হচ্ছে কি, যদি আমি একেবারে ডিফাইন করে দিই, ঠিক আছে, লিস্টেড কোম্পানি হলে আমার রেগুলেটর হবে আপনার আরজিএসসি, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে যদি আপনার ইয়ে হয়ে থাকে, যে ফ্লোটেশন থাকে, মানে শেয়ার লিস্টেড থাকে, তাহলে হচ্ছে বিসেক, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, এটা আমাদের ডিসেক আছে, তারপর চিটাগং এক্সচেঞ্জ কমিশন আছে, ঠিক আছে। তারপর রেগুলেটর যদি আমি আরেকটু ডিপারে যাই, একটা হচ্ছে আমাদের এনবিআর আছে, ঠিক আছে। এনবিআর এর কাজ যেটা আমি অলরেডি বলেছি, ট্যাক্সেশন আপনাকে চার্জ করবে। আরেকটা হচ্ছে আপনাদের, যদি আমি বলি আমাদের ব্যাংকের কেসে যদি বলে থাকি, ব্যাংকের জন্য আছে বাংলাদেশ ব্যাংক আছে, ইন্স্যুরেন্স কোম্পানি হলে সেটার জন্য ইডরা আছে, ঠিক আছে। সো দিজ আর অল লিস্টেড, দিজ আর অল রেগুলেটরস অফ দ্য কান্ট্রি। ক্লিয়ার? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। আর স্যার নেক্সট স্লাইডে ক্রেডিট যে একটা পয়েন্ট ছিল না, ওটা বুঝতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, একটা সেকেন্ড। এই যে প্রথমেই হয়তো আমাকে অ্যান্সার করে দিয়েছে যে ক্রেডিটার্স এন্ড লেন্ডার্স এর মাঝে ডিফারেন্সটা জানতে চাচ্ছেন, ঠিক আছে। ইউজুয়ালি যখন আমরা ক্রেডিটার বলি, এরা হচ্ছে আসলে ইকুইটি ক্যাপিটালের মতো ফান্ড সাপ্লাই দেয়। একটা কোম্পানি যদি বলি সোর্স অফ ক্যাপিটাল কি, আজকে যদি আমি আমার বিজনেস করে যদি আমি এক্সপেনশন করতে চাই, ফার্স্ট অফ অল আমি দেখবো আমার ওনার্স ইকুইটি, আমার নিজের কি ফান্ড আছে, নাম্বার 1। নাম্বার 2, তারপর আমি কি হবো, আমি শেয়ার মার্কেটে যাবো যদি লিস্টেড হয়ে থাকি, ক্যাপিটাল রেজ করবো ফ্রম দ্য শেয়ার মার্কেট, ঠিক আছে। নাম্বার 3, আমি কি করবো, আমি ব্যাংকের লোন নিতে পারি। এন্ড নাম্বার 4 অপশন হচ্ছে আমি যেটা করি, বন্ড ইস্যু করতে পারি, ঠিক আছে। সো ক্রেডিটার হচ্ছে তারা যারা আমাকে এই ফান্ড দিয়েছে, ঠিক আছে। আমার বন্ড হোল্ডাররা হচ্ছে আমার ক্রেডিটার, আমার বন্ড সাবস্ক্রাইবাররা হচ্ছে আমার ক্রেডিটার। মানে সোজা কথা যদি বলে থাকি, ক্রেডিটার হিসাবে আমি বলতে চাচ্ছি যারা আসলে আমার কোম্পানিতে মানে বিগ ফান্ড ইনভেস্ট করে, এন্ড এগুলো আসলে ইউজুয়ালি লং টার্ম লায়াবিলিটি ইন নেচার, ঠিক আছে। আজকে আমাকে ফান্ড দিয়েছে ইউজুয়ালি 3 to 5 ইয়ার্স টেনার, or 10 ইয়ার্স টেনারের মতো করে দিয়েছে, এন্ড এটা কিন্তু আসলে আমার বিজনেসে কি অনেকটা ক্যাপিটাল ইনজেকশনের মতো, ঠিক আছে, এইটাই। আর যেটাকে আমি লেন্ডার বলবো, লেন্ডার বলতে আসলে বুঝাই যে আজকে শর্ট টার্ম লায়াবিলিটি 3 মাস থেকে 6 মাস থেকে 9 মাসের জন্য আমাকে ফান্ডিং করা হচ্ছে। And এটা কেন করা হয়, এটা হচ্ছে আমার ডে টু ডে অপারেশন রান করার জন্য আমার ওয়ার্কিং ক্যাপিটাল প্রোভাইড করা, নাথিং এলস। সো ওয়ার্কিং ক্যাপিটালের কেস যখন আসে, আই এম টকিং অ্যাবাউট লেন্ডার্স, শর্ট টার্ম ইন নেচার। বাট যখন আমি লং টার্ম বলতে চাচ্ছি বা ইকুইটি ইনজেকশনের কথা বলবো, আই টার্ম দেম এজ ক্রেডিটার্স। এবার ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার এখানে যেটু ইভালুয়েট ক্রেডিট রেটিংস, এইটা বুঝতে পারিনি। আচ্ছা, ইভ্যালুয়েট ক্রেডিট রেটিং বলতে আমি বলি, যেমন আজকে যদি কখনো আপনি বাকিতে কিনতে যান, ঠিক আছে, এখানে আমরা 10 জন যদি আছি, কিন্তু এখন বাকিতে কিনতে যদি আমরা 10 জন যাই, 10 জনের কি একরকম ফাইন্যান্সিয়াল কন্ডিশন, লিকুইডিটি কন্ডিশন থাকবে, বা ম্যানেজমেন্টের ক্যাপাবিলিটি কি একরকম হবে? নো স্যার। অ্যান্সার ইজ নো, না, ঠিক আছে। যদি সেটা হয়ে থাকে, তাহলে আমরা তাদেরকে কি করে মাপবো, বা তাদের ক্যাপাবিলিটি আমি কিভাবে জাজ করবো? এখন হয়তো আপনারা আমাকে হ্যান্ড রেজ করে বলবেন যে ইয়েস, আমার অডিটেড ফাইন্যান্সিয়ালস দেখলে আমি বলতে পারি। এখন আমি যদি বলি যে 10 জনের অডিটেড ফাইন্যান্সিয়ালস যদি আপনি নিয়ে যদি আজকে বসেন, ঠিক আছে, এই অডিটেড ফাইন্যান্সিয়ালস আসলে সবার জন্য না, বা সবাই এটা আসলে করতে পারে না, বাট হোয়াট দে আন্ডারস্ট্যান্ড ইজ ক্রেডিট রেটিং। এই অডিটেড ফাইন্যান্সিয়ালস এর উপর প্লাস কোম্পানির গভর্নেন্স সবকিছু অ্যাসেস করে, ইভেন ইকোনমি সিচুয়েশন অ্যাসেস করে যে রিপোর্টটা ইস্যু করা হয়, সেটাকে বলা হয় ক্রেডিট রেটিং রিপোর্ট। এই ক্রেডিট রেটিং রিপোর্টটা হচ্ছে আরো হোলিস্টিক ইন নেচার। যেমন দুইটা কোম্পানি আজকে 100 টাকা প্রফিট করেছে, কিন্তু দুইটা কোম্পানির ম্যানেজমেন্ট কিন্তু সেম না। একটা কোম্পানির ম্যানেজমেন্ট ভদ্র, ভালো, আপনার রিস্ক, আপনার ওভাবে প্রপার রিস্ক নিয়ে থাকে। আরেকটা কোম্পানির ম্যানেজমেন্ট হতে পারে যে আপনার ধরেন আই জাস্ট টার্ম ইট অ্যাজ ভেরি অ্যাগ্রেসিভ এন্ড সব ধরনের কর্নার কাট করে। তাহলে দুটা কোম্পানির প্রফিট যদি এক হয়ে থাকে, তারপরে কি দুটা কোম্পানিকে কি আপনি এক নাগারে দেবেন? বা ইফ ইউ আর ট্রাইং টু গিভ দেম ক্রেডিট, আপনি কখনো দুটা কোম্পানিকে একভাবে ট্রিট করবেন না। সো ইফ ইউ আর আ লেন্ডার এন্ড ইফ ইউ আর আ সাপ্লায়ার, যদি শর্ট টার্ম ক্রেডিট দিতে চান, যে ক্রেডিট সেল করতে চান, তাকে 30 দিন না 90 দিন না 60 দিন যত দিবেন, বা ব্যাংক থেকে যদি তাকে লোন দিতে যায় শর্ট টার্ম লায়াবিলিটি, ঠিক আছে, এই কেসে ব্যাংক বা যে কোনো এন্টিটি সে খেয়াল করবে যে তার ক্রেডিট রেটিং কত। এই ক্রেডিট রেটিং যেটা একটু আগে বলেছি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ম্যানেজমেন্ট, ইকোনমি সবকিছু কনসিডার করে তাকে একটা রেটিং দেওয়া হয়। এটা হচ্ছে অনেকটা রেজাল্টের মতো, এ বি সি ডি এর মতো, ঠিক আছে। এটা দেখে আমরা বলতে পারি যে এই কোম্পানি ক্রেডিট ওয়ার্দি ইয়েস অর নো। যার ক্রেডিট রেটিং এ, ঠিক আছে, তাকে আপনি যখন লেন্ডিং করবেন আপনি একটা কমফোর্ট পাবেন না, ঠিক আছে। আর যার রেটিং হচ্ছে ডি আসে, ট্রিপল ডি যেটা আসে, তা সেখানে আপনারা কি হবে, আপনি চাবেন না। বা যদি তাকে ক্রেডিট লেন্ডিং করেনও, তাহলে আপনি তাকে রেট অফ ইন্টারেস্ট হাই করে দেবেন, ঠিক আছে। বা তাকে যদি আপনি ক্রেডিট লেন্ড করেন, আপনি তাকে হয়তো খুব শর্ট টেনারের জন্য দিবেন, হয়তো 3 দিন থেকে 7 দিন দিবেন। সো দিস ইজ ক্রেডিট রেটিং। ক্রেডিট রেটিং কোম্পানিরা জাস্ট একটা রিপোর্ট কার্ডের মতো দেয় প্রতিটা কোম্পানিকে। এন্ড এই জিনিসটার ফার্স্ট বেস হচ্ছে আপনার
accounting information. Am I clear? Yes, sir. Thank you, sir. So এরপর যেটা যাচ্ছি যে স্যার this is yes please. স্যার একটা কোশ্চেন ছিল স্যার, তিনটা ওয়ার্ড, স্টক হোল্ডার, শেয়ার হোল্ডার, স্টেক হোল্ডার, এই হুম। তিনটা ওয়ার্ড যদি একটু হ্যাঁ, definition- ঠিক আছে, তো এখানে কয়েকটা জিনিস আমি বলি। স্টক হোল্ডার মানে শেয়ার হোল্ডার এক, ঠিক আছে। তারপর স্টেক হোল্ডার যখন বলি, এখানে ডিস্টিংশন করবেন দুটার মাঝে, স্টেক হোল্ডার আর স্টক হোল্ডার। এগুলো যখন বিজনেস ফাইন্যান্স করবেন আরো ডেপথে যাবেন, আমি খুব শর্টে বলবো এটা। স্টক হোল্ডার হচ্ছে আপনি শেয়ার ওন করেন, ঠিক আছে। আর স্টেক হোল্ডার হচ্ছে ওই কোম্পানির অপারেশনের উপর অনেকে যারা যারা ধরেন জড়িত বা যাদের ভাগ্য ওদের উপর নির্ভর করে, তারা হচ্ছে স্টেক হোল্ডার। যেমন আজকে যদি বলি যে কর্ণফুলী ইপিজেডের কথা যদি বলি, কর্ণফুলী ইপিজেড যখন আপনার নতুন করে ওই যে একটা কোম্পানি সেট করে, একটা চাইনিজ কোম্পানি, ঠিক আছে। সো ওই কোম্পানিটা যখন সেট করে, ওটা শেয়ার হোল্ডার কে হবে? ওই চাইনিজ ইনভেস্টাররা, দে আর দ্য শেয়ার হোল্ডার্স অর স্টক হোল্ডার্স, ঠিক আছে। আর স্টেক হোল্ডার কারা? ওই এলাকাতে যারা ধরেন কাজ করে, যারা ওখানে কাজ নিচ্ছে, ঠিক আছে, যে ওয়ার্কাররা কাজ নিচ্ছে। তারপর ইভেন আমি যদি বলি যে চিটাগংয়ের ইকোনমিতে যারা আছে, ঠিক আছে, যারা এটার বেনিফিশিয়ারি, দে আর দ্য স্টেক হোল্ডার্স। স্টেক হোল্ডার্স হচ্ছে যার এখানে কিছু না কিছু হারানোর বা পাওয়ার কিছু আছে, তাদেরকে আমরা আসলে স্টেক হোল্ডার বলি। এটা হচ্ছে মোটা দাগে ডেফিনিশনে দিব। আর শর্টকাটে বলতে গেলে যার ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট আছে তাকে আমরা স্টেক হোল্ডার বলে থাকি। আর স্টক হোল্ডার হচ্ছে শেয়ার হোল্ডার, ওন করেন কোম্পানি। ক্লিয়ার এবার? স্যার তার মানে কি স্যার, এমপ্লয়িরা stock- স্টেক হোল্ডার? হ্যাঁ, আবার বলেন। তার মানে কি এমপ্লয়িরা স্টেক হোল্ডার? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি একটা কোম্পানির এমপ্লয়িরা স্টেক হোল্ডার। আমি যদি বলি আপনারা যারা সিএ ফার্মে আছেন, আপনাদের কোম্পানির প্রিন্সিপালরা হচ্ছে যদি বলি দে আর কাইন্ড অফ স্টক হোল্ডার্স, আর আপনারা হচ্ছেন গিয়ে স্টেক হোল্ডার্স, ঠিক আছে। আপনাদের লার্নিং বলেন, সবকিছু বলেন, ইট ডিপেন্ডস অন দেম। ওকে, আচ্ছা। স্যার তাহলে স্টক হোল্ডাররা কি স্টেক হোল্ডার না? স্টক, আচ্ছা ঠিক আছে, এখানে একটা কথা বলি। অল স্টেক হোল্ড মানে অল স্টক হোল্ডার্স আর স্টেক হোল্ডার্স, বাট নট অল স্টেক হোল্ডার্স আর স্টক হোল্ডার্স। আমার কথাটা ধরতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা। কনজিউমার গ্রুপ হচ্ছে গিয়ে, যেটা আপনি একজন জিজ্ঞেস, ভোক্তা অধিকার সংস্থা আছে না আমাদের দেশে, এটাকে আমরা বলে থাকি আসলে কনজিউমার গ্রুপ। বা ইউএসএ তে প্রচুর পরিমাণে এরকম আছে, প্রতিটা সেক্টরে আছে, ঠিক আছে। যেমন প্রতিটা ইন্ডাস্ট্রির জন্য আলাদা কিছু কনজিউমার গ্রুপ আছে। এখানে হচ্ছে কনজিউমাররা যারা সার্ভিস আসলে কিনে নেয় বা সার্ভিসটা কিনে নিচ্ছে বা প্রোডাক্টটা কিনে নিচ্ছে, তাদের যদি কোনো কমপ্লেইন থাকে, তারা যে জায়গায় কমপ্লেইন করে, ঠিক আছে, এগুলোকে আসলে কনজিউমার গ্রুপ বলে থাকা হয়। আমাদের দেশে এটার শক্তি আসলে অনেক কম, ঠিক আছে। এটা নাও ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট, যেটা এক্সামে আসে। অ্যান্ড আমি যেটা দেখি 60% স্টুডেন্ট ভুল করে যায়। অ্যান্ড আপনি যদি পুরোনো বই পড়েন তাহলে আপনি ওটা ভুল করবেন, ঠিক আছে। এইটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমরা যখন বলি বুকস অফ অ্যাকাউন্টস বলি, এই কথাটা তো আমরা খুব ভালো করে জানি। আপনারা যারা আছেন, আপনারা তো অডিট করতে যাচ্ছেন, অডিট করতে গিয়ে যেটা করেন যে কোম্পানির বুকস অফ অ্যাকাউন্টসকে আপনারা অডিট করেন, রাইট? এটার আরেকটা নাম আছে সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। সো সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, বা আমরা যখন বলি যে বুক অফ অ্যাকাউন্ট, সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস নাম্বার 1 আর দ্য সেম। আর এখন তাকে আমরা কি নামে জেনে এসেছি, আর এখন আমরা তাকে কি নামে জানি। আজকে যদি বলি এক বাক্যে সবাই আমাকে বলবেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস হচ্ছে ব্যালেন্স শিট এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, তাই তো? আমরা ব্যালেন্স শিট ওয়ার্ডটা ইউজ করবো না, আমরা কি বলবো এখন থেকে? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। এটা কি আমি বানায় বলছি? ব্যালেন্স শিটের জায়গায় স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন? নো, দিস ইজ বেসড অন IS 1 প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। IS ডিক্টেট করে দিয়েছে নেম ইট অ্যাজ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। ব্যালেন্স শিট আমরা আগে পড়ে আসছি কাইসোক্লিমেলের বইতে, ঠিক আছে। আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বলবো না, বা ইনকাম স্টেটমেন্ট বলবো না, তাকে আমরা যে নামে ডাকবো সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, ঠিক আছে। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। এখানে কি থাকে? এখানে হচ্ছে আমার ওপেনিং ক্যাপিটাল, আমার যদি রিটেন আর্নিংস থেকে যদি আমি কোনো কিছু ডিভিডেন্ড ডিক্লেয়ার করি, ঠিক আছে, আমি যদি ড্রয়িংস করে থাকি, ঠিক আছে, যদি শেয়ার ইস্যু করে যদি আমার নতুন করে ক্যাপিটাল বাড়ে, এই জিনিসগুলো এখানে থাকে। এটা হচ্ছে ওভারঅল ক্যাপিটাল পজিশনের একটা পিকচার আমরা পেতে পারি। নাম্বার 4, ইউ আর অলসো ফ্যামিলিয়ার উইথ, এগুলো পড়ে আসছেন আপনারা। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আপনারা বানিয়েছেন, ঠিক আছে। আপনারা যেটা সবচেয়ে বেশি ভালো বোঝেন সেটা হচ্ছে ব্যালেন্স শিট, যেটা এখন থেকে আমরা বলবো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, যেটাকে আমরা বলবো স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। এন্ড থার্ড ওয়ান ইজ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস ফর দ্য পিরিয়ড, মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই তিনটা জানেন। আর আপনাদের প্রবলেম হয় বাকি তিনটা, যেমন স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি ইজ 1, ঠিক আছে। নাম্বার 5 ইজ নোটস, সিগনিফিকেন্ট অ্যাকাউন্টিং পলিসিস এন্ড আদার এক্সপ্লেনেটরি ইনফরমেশন। এই কথাটা যখন আমি বলছি যে আপনার অ্যাকাউন্টিং এর নোটস থাকে না আপনাদের, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর পর একটা অ্যানুয়াল রিপোর্ট হাতে নিয়ে দেখবেন প্রচুর পরিমাণে বস্তায় বস্তায় নোটস থাকে, ঠিক আছে। সো এটাও কিন্তু একটা অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পার্ট। দিস ইজ নট অ্যাডিশনাল ইনফরমেশন। এইটা দিয়ে আপনাদেরকে এক্সামে ধরা হয়। এন্ড নাম্বার 6 ইজ কম্পারেটিভ ইনফরমেশন। আপনি দেখবেন যেই ইনকাম স্টেটমেন্ট মানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বা আমার ফাইন্যান্সিয়াল পজিশন নিয়ে যখন আপনি আজকে বসবেন, আপনি দেখবেন যে কারেন্ট ইয়ারের সাথে আগের বছরেরও আপনার ডেটা দেওয়া থাকে। এখন আপনারা কিন্তু মনে করবেন যে ইজ দিস চয়েস? এটা কিন্তু চয়েস না, এটা কিন্তু যেই IS 1 অনুযায়ী ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছে তাকে কারেন্ট ইয়ার এন্ড প্রিভিয়াস ইয়ারের ডেটা পাশাপাশি দেখাতে হবে। দিস ইজ অ্যাজ পার স্ট্যান্ডার্ড, ঠিক আছে স্টুডেন্টস। তাহলে আমরা কি ক্লোজ করতে পারি এই জিনিসটা? আমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়েছে যে হোয়াট উই কল সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। আজকের আগে যদি আমি আপনাদেরকে বলতাম, আপনারা আমাকে স্ট্রেট খালি 4টা পয়েন্ট বলতেন: স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, ইনকাম স্টেটমেন্ট, চেঞ্জেস ইন ইকুইটি আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। কিন্তু এই জিনিস দুটো আপনারা মিস করে যেতেন। ইজ ইট ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন, কনফিউশন, এনিথিং এলস? স্যার একটু টপিকের বাইরে একটা মানে জাস্ট একটা জিনিস একটু জানার ছিল স্যার। অনেকে বলে যে পরীক্ষার হলে যদি এফএস এর একটা মানে অ্যান্সারও সঠিক না হয় তাহলে নাকি পাস দেওয়া হয় না। মানে এফএস এর যে 20 মার্ক থাকে পরীক্ষার হলে, হ্যাঁ আমি 20টার অ্যান্সার আমার মতো করে করছি, হয় না অঙ্কটা, হ্যাঁ, কিন্তু বাকি ওখানে 40-এর ভিতরে 80-এর ভিতরে আমার হয়তো 30টা হয়েছে, তাহলে কি আমাকে পাস দিবে স্যার? এটা একটা ভালো কোশ্চেন। এটা নিয়ে আমি ইউজুয়ালি লাস্টের দিকে আমার একটা যখন রিভিউ ক্লাস হয় সব ব্যাচ নিয়ে, ঠিক আছে, এটা আপনাদের সাথে তো আমি হাফ ক্লাস পড়াবো। তারপর যেটা হবে, আমি শেষে আবার ফেরত আসি, সবার সাথে বসি, তখন আমি একটা এফএস কে মানে 2-3 এফএস কে আমি নিয়ে বসে আপনাদের কোশ্চেন ব্যাংক থেকে, ঠিক আছে। তখন আপনারা দেখবেন আমি একটা কথা বারবার বলে থাকি যে দিস ইজ রং ইনফরমেশন, ঠিক, এটা আমি ক্লিয়ার করে নিতে পারবো, ঠিক আছে। দেখবেন যে আমাদের ইউজুয়ালি 17 থেকে 18টার মতো করে ফিল ইন দ্য গ্যাপস থাকে এফএস এ। আপনার জন্য একটা ভালো জিনিস হচ্ছে এফএস কিন্তু ফরম্যাট দিয়ে দিবে, একটা ব্যালেন্স শিট, একটা ইনকাম স্টেটমেন্ট আপনাকে দিয়ে দেবে।
আপনাকে যেটা হবে ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট অনুযায়ী আপনাকে রেভিনিউর ব্যালেন্সটা বসাবেন, কস্ট অফ সেলসের ব্যালেন্স বসাবেন, গ্রস প্রফিটের ব্যালেন্স দেবেন, ঠিক আছে? এখন এখানে একটা কথা বলি, আপনার যদি ধরেন আজকে রেভিনিউতে যদি ভুল করে, তাহলে কি আপনার গ্রস প্রফিট ভুল হবে না? জি স্যার, নেট প্রফিট ভুল হবে? সব প্রফিট ভুল আফটার স্যার। ট্যাক্স ভুল হবে? ওইদিকে গেলে রিটার্ন আর্নিংস ঠিক থাকবে? না স্যার, থাকবে না। তারপর যখন টোটাল অ্যাসেটের সাথে যখন টোটাল ক্যাপিটাল এন্ড লায়াবিলিটি মিলাবেন, মিলাতে পারবেন কোনোভাবে? না না স্যার। ঠিক আছে? সো ওয়েন দ্যাট হ্যাপেন্স, ধরেন এটা হচ্ছে ভুলের মাসুল, কোন ধরনের ভুলে আপনাকে কি মাসুল দিতে হবে এটা বুঝতে হবে আপনাকে। সো গ্রস প্রফিটের আগে যদি আপনার মিস্টেক থাকে, তাহলে সেটা আপনাকে অনেক দূর টেনে নিয়ে যাবে। আর যদি ধরেন আপনাকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আপনার ভুল হলো, তাহলে হাইস্ট ভুল হবে আপনার প্রফিট আফটার ট্যাক্স, ঠিক আছে, অপারেটিং প্রফিট, রিটেন আর্নিংস। সো তার আগ পর্যন্ত কিন্তু আপনি মার্কস পাবেন। সো যেটা আমি আপনাকে বলছি যে এফএসএ আপনাকে প্রতিটা ঘর বাই ঘর ধরে আপনাকে মার্কস দেবে। ভুলে যান, ধরে নেন যে আপনি রেভিনিউ ভুল করে অনেক কিছু ভুল করেছেন, কিন্তু আপনি যদি নন কারেন্ট অ্যাসেটটা ঠিক বসান, কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট আপনার যেটা মানে নন কারেন্ট অ্যাসেট প্লাস ইকুইটি গুলো যদি মোটামুটি ঠিক হয়, আপনার হাইয়েস্ট মিস্টেক হবে রিটেন আর্নিংস এর ঘরে যখন ব্যালেন্স শিট নিয়ে বলবেন। তাহলে আমি যদি আপনাকে বলি 20 মার্ককে যদি আমি ভাগ দিই বা 25 মার্ক করে যদি ভাগ দিই, 12.5 মার্ক হচ্ছে এফএসএ, সরি 12.5 মার্ক হচ্ছে ব্যালেন্স শিট, 12.5 মার্ক হচ্ছে আপনার ইনকাম স্টেটমেন্ট। তাহলে আপনার জন্য ইনকাম স্টেটমেন্টে যদি ভুল হয়, আপনি ব্যালেন্স শিটের মার্কটা কিন্তু পাবেন 10 পাবেন, ঠিক আছে, 10 বা 11 পাবেন আপনি রিটেন আর্নিং ভুল না করে যদি আপনি আগাতে পারেন, ঠিক আছে? কিছুটা কি হচ্ছে 5 পাবেন 3 পাবেন এরকম না, এটা কিন্তু অনেক কোশ্চেন এই জিনিসটা আসে। এটা হচ্ছে ভুলের পরিধি এন্ড কোন লাইন আইটেমে ভুল করছে, 17টা 18টার মতো করে আপনার গ্যাপ ফিল করবে না, ঠিক আছে আতিক? মানে স্যার আমার প্রশ্নটা ছিল যে আমি এফএস একটাও হয়নি, হ্যাঁ, হুম। কিন্তু আমি পাস করার জন্য যেই 30+ মার্কস দরকার, মানে হুম। আমি সেই মার্কসটা পেয়েছি, কিন্তু অনেকে বলে যে এফএস এর একটা উত্তরও হয়নি বিধায় ওখানে যদি আমি ফুল মার্কসও পাই 80 বা 70 যদি পাই তাহলে আমাকে পাস দেওয়া হবে না। আসলে কি কথাটা সত্য কিনা স্যার? এটা আপনাকে সহজটাই বলে দিই, মানে বাস্তবটা বলে, এটা সত্য না। আর দ্বিতীয় কথা হচ্ছে মার্কিংস হয় আপনার হাতে হয় না তো, এটা কম্পিউটারে অটো করে দেয়, জি স্যার। ঠিক আছে? সো অটো যদি আপনার মার্কিংস যদি ধরেন 60 চলে আসে, ইউ হ্যাভ পাসড, 60 কিভাবে তুলছেন ইজ ইররিলেভেন্ট। এটা এককালে ছিল, কথা সত্যতা আছে কিছুটা। একটা সময় যে এফএস পারে না তাকে দেখা যেত কি যে সে যদি পাসও করতো, ঠিক আছে, তাকে ওইভাবে আপনার ইয়ে করা হতো না, মূল্যায়ন করা হতো না, মনে হতো যে সে একটা এফএস পারে না, সে কি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার রাস্তায় আছে। তো তখন দেখা যেত ওই কেটে কেটে আগে যদি সে কিছু লিখেও থাকে ওখানে মার্ক কমাই দিয়ে 45 এর নিচে তাকে নামাতে হবে। ওই দিন এখন আর নাই, ঠিক আছে? ধন্যবাদ স্যার। ওয়েলকাম। সো আই গেস দিস ইজ ক্লিয়ার সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। কারো কোনো কনফিউশন আছে কিনা? স্যার কম্পারেটিভ ইনফরমেশনটা একটু যদি বলতেন স্যার। অবশ্যই কম্পারেটিভ ইনফরমেশন হচ্ছে আজকে যদি আপনি একটা অ্যানুয়াল রিপোর্ট যে কোনো একটা কোম্পানির নেন, অ্যানুয়াল রিপোর্ট নেওয়ার পর দেখবেন যে আমাদের অ্যানুয়াল রিপোর্টের মানে কারেন্ট ইয়ারেরও আছে ব্যালেন্স, ঠিক আছে, আবার আগের মানে পিরিয়ডেরও কিন্তু ব্যালেন্স দেওয়া আছে। ধরেন 2024 এর সাথে সাথে 2023 এরও ব্যালেন্স আছে। জি স্যার। এটাই হচ্ছে আমার কম্পারেটিভ ইনফরমেশন। সেটা কিন্তু আমার ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এন্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই তিন জায়গাতেই এটা থাকে। অলসো ইন ক্যাশ চেঞ্জেস ইন স্টেটমেন্ট অফ ইকুইটি। সো এটা আসলে দেখবেন যে প্রতিটা এফএসএ আপনাকে 2টা বছরের প্যারালাল ইনফরমেশন প্রেজেন্ট করা হয়। দ্যাট ইজ কম্পারেটিভ ইনফরমেশন। কনফিউশন? জি স্যার। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। স্যার ইয়েস স্যার, টেল মি। চেঞ্জিং ইকুইটির সাথে স্যার আমাদের ব্যালেন্সের যে ওনার্স ইকুইটি থাকে এটার মধ্যে কি ডিফারেন্স কি স্যার? ভেরি গুড কোশ্চেন। এটা আমি যখন যাবো ওখানে মানে আরো ডিটেলে যাবো, ছোট করে বলি। আপনি যখন ওনার্স ইকুইটি বলেন, একটা ওনার্স ইকুইটি স্টার্ট হয় হচ্ছে আপনি আপনার ইনভেস্টেড ক্যাপিটাল দিয়ে, সেটা বাড়ে হচ্ছে আপনি প্রফিট করলে, সেটা কমে হচ্ছে আপনার লস করলে, আর যদি ড্রয়িংস করে যদি টাকা বের করে ফেলেন তাইলেও কমবে, ঠিক আছে? এইভাবে করে আমরা ওনার্স ইকুইটির ওপেনিং ব্যালেন্সও থাকলো, ফাইনালি আমার ক্লোজিং ব্যালেন্সও থাকে। আপনি যখন ব্যালেন্স শিট করেন ওনার্স ইকুইটির কোন ফিগারটা থাকে? জাস্ট ওয়ান ফিগার, ইওর ক্লোজিং ব্যালেন্স, তাই তো? জি কিন্তু স্যার। ফয়সাল স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে আমি কি পাই? দ্য কম্পোজিশন, শুরুতে কত ছিল, বাড়লো কিভাবে, কমলো কিভাবে, এই স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সটা আমি জানতে পারি, ঠিক আছে? মানে কি কি কারণে আমার বাড়লো কমলো, মুভমেন্টটা হলো, এটা আমি জানতে পারি। এবার কি ক্লিয়ার ফয়সাল? জি স্যার। অ্যান্ড এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় দেখবেন যে আপনার ক্যাপিটাল কিন্তু আপনি দেখবেন যে একটা বিজনেস আপনার কাছে মনে হবে যে ইউজুয়ালি তো প্রফিট করলে তো ক্যাপিটাল বাড়ে, ঠিক আছে? সো দেখবেন যে সব কোম্পানির ক্যাপিটাল বাড়া যে ভালো ব্যাপারটা তা না। আপনি কিন্তু নতুন শেয়ার ইস্যু করেও কিন্তু ক্যাপিটাল বাড়াতে পারে। সো আপনি মনে করবেন যে শেয়ার মানে ক্যাপিটাল বাড়ছে তার মানে প্রফিট করছে, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে সে উল্টা শেয়ার ইস্যু করতে করতে আর কি সে প্রফিট করছে, ঠিক আছে? সো এই জিনিসগুলো আপনি কম্পোজিশন দেখলে বুঝতে পারবেন, এন্ড দ্যাট কামস ফ্রম স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, না থাক ওটা এই রিলেটেড ইস্যু, ঠিক আছে? ওকে, সো অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আমি এটা বলি কারণ এটা আমাদের এমসিকিউতে এইবারও আসছে, ঠিক আছে? আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসের কিছু অবজেক্টিভ থাকে, এন্ড আজকে যদি আপনাদেরকে বলি সবাই সব রকমের অবজেক্টিভ বলবেন, বাট উই মাস্ট বি ভেরি কেয়ারফুল, ঠিক আছে? আচ্ছা, কেউ একজন সিয়াম প্রশ্ন করেছেন যে থার্ড ব্যালেন্স শিট, থার্ড ব্যালেন্স শিট কি সিয়াম? স্যার আইএস 1 অনুযায়ী আমরা যদি গত বছর বা প্রিভিয়াস কোনো স্টেটমেন্টে যদি ভুল করি সেক্ষেত্রে 4 কলম করে দেখাতে হবে, এটাকে কম্পোনেন্ট হিসেবে করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পারছি, মানে আইএস 8 এরার্স অ্যাডজাস্টমেন্ট আর কি, তাই তো? আচ্ছা, জি ওটা যে স্যার। রেকটিফাইড ট্রায়াল ব্যালেন্স না, ওটা ব্যালেন্স শিট ইজ ব্যালেন্স শিট। সো ওটা ওই মাল্টিপল থার্ড বা যদি ধরেন তার রিভাইজড যদি হয়ে থাকে সেটা আমার ওভারঅল ব্যালেন্স শিটের মানে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের এর মধ্যেই পড়বে সে, ঠিক আছে? Okay, sir. কন্টেন্টে পড়বে জিনিসটা। আচ্ছা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আমাদের কোর অবজেক্টিভ যদি বলি, দেয়ার আর 3 অবজেক্টিভস, এই লাল লেখাটা আর যা করেন মাথায় রাখতে হবে আপনাদের। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে করার আমার নাম্বার 1 অবজেক্টিভ হচ্ছে ইউজাররা যাতে কি ইকোনমিক ডিসিশন নিতে পারে। এই ইকোনমিক ডিসিশনটা যদি আমরা বলি, এখানে অনেকে অনেক কিছু ভাববেন, দিস ইজ নাথিং বাট ইনভেস্টিং ডিসিশন, যে আমি কোম্পানিতে ইনভেস্ট করবো কি করবো না, দ্যাট ডিসিশন ইজ ডিক্টেটেড অর সাপোর্টেড বাই প্রিপারেশন এন্ড প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ঠিক আছে? সোজা কথা বলি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের উদ্দেশ্য হচ্ছে যাতে করে এটার ইউজাররা পড়ে কি করতে পারে, ওর ইকোনমিক ডিসিশন নিতে পারে, মানে ও বিজনেসে ইনভেস্ট করবে কি করবে না, এইটাই, ঠিক আছে? দ্যাট ইজ দি নাম্বার 1 অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ওকে, নাম্বার 2 হচ্ছে ম্যানেজমেন্ট স্টিওয়ার্ডশিপ অ্যাসেস করে। এই ম্যানেজমেন্ট স্টিওয়ার্ডশিপ যদি বলে থাকি যে 3টা কোম্পানি পাশাপাশি আছে, 3টা কোম্পানি চলতেছে, একটা প্রফিট ভালো আর 2টার প্রফিট খারাপ,
ঠিক আছে? তাইলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে যখন আমরা জানি যে দুটার কোম্পানির দুটার পারফরমেন্স খারাপ যদি হয়ে থাকে, তার মানে কি? যেটা ভালো করছে তার ম্যানেজমেন্ট স্টিওয়ার্ডশিপ ইজ বেটার। মানে এটা হচ্ছে ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি অ্যাসেসমেন্ট হয় কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাসেস করে। যদিও এটার মধ্যে অনেক 2 নাম্বার আছে, আমরা ওই জায়গাতে এখন আর যাবো না যে অনেক ভালো ভালো না। সবসময় মনে রাখতে হবে আপনারা যারা অডিটর, আবার অনেক খারাপও যে অতটা খারাপ ব্যাপারটা তা না। ঠিক আছে? এই জিনিসগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ আমরা এজ এন অ্যাকাউন্টেন্ট অনেক সময় দেখবেন যে পারফরমেন্স ভালো করার জন্য অনেক কিছু করতে পারি। অনেক জিনিস আছে, যেমন এই বইতে আপনার একটা এরিয়া আছে, আমি আপনাদেরকে দেখাবো। যেমন আইএস অনুযায়ী যে আমরা আসলে মানে প্রিন্সিপাল বেসড যেহেতু, ঠিক আছে, আর ইউএস ক্যাপ হলে হতো কি অবজেক্টিভ বেসড। অবজেক্টিভ বেসড হচ্ছে একেবারে সাদা কালোর মতো আইন, এটা হলে এটা করবা। আর আমাদের আইএস এন্ড আইএফআরএস হচ্ছে প্রিন্সিপাল বেস, যে ট্রানজেকশনের সাবস্টেন্স উইল ডিক্টেট যে আমি কি ট্রানজেকশন রেকর্ড করবো। এই কারণে আমরা যেটা করি, যেটা আমাদের সুবিধা যেটা হয়, আমরা সেই কাজটা। এই কারণে প্রিন্সিপাল বেসড হচ্ছে আসলে ভালো লোকের জন্য, খারাপ লোকের জন্য না। ঠিক আছে? এটা গেল। তাহলে আমরা ম্যানেজমেন্ট স্টিওয়ারশিপ অ্যাসেস করি, ইকোনমিক ডিসিশন নিতে সহায়তা হয় আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মেইন অবজেক্টিভ। আর নাম্বার 3 হচ্ছে টু প্রেডিক্ট এন্টিটিস ফিউচার ক্যাশ ফ্লো, মানে এন্টিটির ফিউচার ক্যাশ ফ্লো কিরকম আসবে বা কমবে বা বাড়বে সেটা নিয়ে আমরা একটা পিকচার পাই। এটা এবার আমাদের এক্সামে কিভাবে আসছে, which of the following is not an objective of financial statements, এটা আমাদের সেলফ টেস্ট কোশ্চেন থেকে পিক করছে কোশ্চেনটা। ঠিক আছে? সেইখানে কি আছে, আপনাকে এই প্রথমটা আছে, দ্বিতীয়টা আছে, তৃতীয়টা আছে, এন্ড ফোর্থ একটা অপশন দিছে, টু পে ট্যাক্স টু রেগুলেটরস। সেটা তো আমার অবজেক্টিভ না ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ঠিক আছে, কিন্তু ওটা অনেকে ভুল করেছে, আমরা কনফিউজড হয়ে গেছে। ওকে, এটাই। তাহলে ইজ দিস মাচ ক্লিয়ার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করার আমার মূল অবজেক্টিভ কি, কেন করি? Yes, sir. মেকিং ইকোনমিক ডিসিশনস, মানে Number অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। হ্যাঁ, and সেটার অর্থনৈতিক ডিসিশন বলতে আমি আসলে কি বুঝাচ্ছি? আমি তো একটা বুকিশ টার্ম লিখেছি যেটা এক্সামে আসবে, বা এইভাবে আপনাদেরকে টেকনিক্যাল রেফারেন্সে দেওয়া আছে, বাট হোয়াট ডু আই মিন বাই ইকোনমিক ডিসিশন? স্যার স্যার আমরা কি ইনভেস্ট করবো কি করবো না? রাইট, ঠিক আছে, এটাই। আর নাম্বার 2 হচ্ছে ম্যানেজমেন্ট স্টিওয়ারশিপ অফ রিসোর্সেস, এটা দেখলে ঘাবড়ানোর কিছু নেই, এই ওয়ার্ডটাই আসবে। ঠিক আছে? এটা হচ্ছে ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি অ্যাসেসমেন্ট করে। আর নাম্বার 3 হচ্ছে এন্টিটির ফিউচার ক্যাশ ফ্লো জেনারেশন অ্যাবিলিটি, কারণ অনেক সময় দেখবেন একটা কোম্পানি প্রফিট করে, কিন্তু তার যদি ক্যাশ না থাকে তাহলে কোম্পানি কিন্তু শেষ। এই কথাটা শুনলে আপনাদের কাছে খুব সারপ্রাইজিং মনে হচ্ছে। মনে রাখবেন, একটা কোম্পানি এক্সট্রাভেগেন্ট সেলস করে, অ্যাগ্রেসিভ সেল করে, ঠিক আছে, ক্রেডিটে সেল করে সে অনেক বেশি প্রফিট দেখাতে পারে, কিন্তু সে যে বাকিতে সেল করলো, এই টাকা যদি তার হাতে না আসে, সে কি তার স্টাফদের স্যালারি দিতে পারবে? সে ডিভিডেন্ড দিতে পারবে? সে লোনে রিপেমেন্ট করতে পারবে? অ্যান্সার ইজ নো। এই জন্য একটা কোম্পানির ক্যাশ ফ্লো জানাটা আমাদের অনেক বেশি জরুরি। এই জন্য দেখবেন যে যারা ধরেন ভালো অডিটাররা যারা থাকে, বা বিদেশ থেকে যখন ইনভেস্টাররা আসে, ঠিক আছে, তারা কিন্তু একটা কোম্পানির প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এন্ড ব্যালেন্স শিট কিন্তু হাতে নেয় না, তারা হাতে নেয় হচ্ছে আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। কারণ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মিথ্যা কথা বলার জায়গা তো। স্যার ঠিক আছে? আমার স্যার দৃষ্টতা মাফ করবেন স্যার, এখন তো ক্যাশ ফ্লোতেও স্যার এক প্রকার এরকম হচ্ছে স্যার অহরহ। আপনি যদি কিছু না মনে করেন তাহলে বললাম আর কি। না, আছে আছে, এন্ড সেটার জন্য স্কিল লাগে একটু। ঠিক আছে? সেটাতে যেটা করতে হয় আসলে, ক্যাশ ফ্লোর গল্পটা আমি বলি। ঠিক আছে? ক্যাশ ফ্লো কিভাবে করবে, প্রশ্নটা যেহেতু আসছে আমি একটু ছোট করে বলি। আজকে যদি ধরেন আমি ক্যাশ ফ্লোতে মানে 2 নাম্বারই করতে হয়, তাহলে কি হতে হবে? ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস, মানে বেচে যে টাকাটা আমার আসে সেটা তো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, তাই তো? জি স্যার। ফাঁকিবাজি করার জায়গা নেই, আমাকে ডাইরেক্ট ক্যাশ আসতে হবে। আর কেউ কাউকে ক্যাশ দেয় না, তাহলে যেখানে আসলে চুরি করে কোন জায়গাতে, সেটা জায়গা হচ্ছে আমরা আসলে ইনভেন্টরি কমায় দেখাই। জি স্যার। ঠিক আছে? আমরা যেটা করি, অ্যাক্রুয়ালস লায়াবিলিটি গুলোকে আমরা খুব মানে বেশি করে ফেলি, মানে সাপ্লায়ার ক্রেডিট, সাপ্লায়ারকে দেরিতে করে টাকা দিই। তো এগুলো করে বেশি দিন টেকা যায় না, কিন্তু সাপ্লায়ারকে বেশি দেরিতে করে টাকা দিলে একসময় সাপ্লায়ার আমাকে গুডস দেওয়া বন্ধ করে দেবে বাকিতে। ঠিক আছে? আর ক্যাশ তো আমার যেটা বেচলে যে টাকাটা আমার আসবে, এখানে আমি চাইলেও জোর করে বাড়াতে পারবো। আর আরেকটা জিনিস যেটা করে সেটা হচ্ছে যে অপারেটিং ইনভেস্টিং অ্যাক্টিভিটিস করে। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কি, আমি আমার কিছু ফিক্স অ্যাসেট বেচে দিলাম। সো ফিক্স অ্যাসেট যখন আপনি বেচে দিবেন, এটা কিন্তু ভালো লক্ষণ না। এটার মানে হচ্ছে আপনার ব্যবসা গুটায় আসতেছে। আর থার্ড যে কাজটা করে সেটা হচ্ছে আপনি ব্যাংকের থেকে লোন নিবেন, ঠিক আছে, আপনি ওই শেয়ার ইস্যু করে টাকা উঠাবেন, এইসব করে আপনি হয়তো ক্যাশ ফ্লো বাড়ালেন, কিন্তু মনে রাখবেন যে এই জিনিসগুলো যে আপনি বাড়াচ্ছেন, দিস আর ইউর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আর আপনি যে ফিক্সড অ্যাসেট বেচে দিলেন, দ্যাট ইজ ইউর ইনভেস্টিং অ্যাক্টিভিটি। বাট যারা প্রপার অডিটর বা যারা ধরেন প্রপার যে ইনভেস্টাররা যারা আসে, তারা যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নেয়, তারা সবার আগে যে নাম্বারটা নেয় সেটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আর এই নাম্বারটার মধ্যে ওরা ধরে বসে থাকে, আর কিছু না। জি স্যার, লিস্টেড কোম্পানির ক্ষেত্রেও ডিরেক্ট এবং ইনডিরেক্ট দুটোই দেখানো লাগে। যদি ডিরেক্টও দেখানো হয়, পরবর্তীতে অ্যাক্টিভিটিস অপারেটিং অ্যাক্টিভিটিসকে আলাদা সাইড করে দেখিয়ে দিতে হয় শুধু। এটা এটা বের হয়ে যায়, ঠিক আছে? ওকে, সো যেটা বলছিলাম যে এতক্ষণ গেল যে আমাদের অ্যাকাউন্টিং কেন করি, কার জন্য করি, তাদের কি কি ইউজ আছে, আর লাস্টে যেটা দেখলাম যে আমার অবজেক্টিভটা। এইবার আসবো যে আমরা যে অ্যাকাউন্টিংটা করি, কেন আমরা যেভাবে এখন করছি বা আমি আপনাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে, সেটা সেইভাবে কেন করবেন। কারণ একটা স্ট্রেট কাট কথা বলি, যে আজকে যদি আমি আপনাকে বলি যে আপনারা আসেন ক্লাসে এইভাবে করে শিখেন, আপনারা আমাকে প্রশ্ন করবেন কেন আমি এই ট্রানজেকশন এইভাবে বুক করব, আমি কি ডিফারেন্ট ভাবে বুক করতে পারি না, বা ডিফারেন্ট মেথোডোলজি আমি অ্যাপ্লাই করতে পারি না? ঠিক আছে? এই জন্য আমাকে যেটা জানতে হবে যে কোনো ধরনের অ্যাকাউন্টিং ট্রানজেকশন বুক কিপিং আমাকে একটা ফ্রেমওয়ার্ক ফলো করে। প্রথম কথা হচ্ছে যে আইন, আমাদের দেশের লেজিসলেশন বলে, যেটা সংবিধান যেটা বলে যে আমরা অ্যাকাউন্টিং যেটা আসলে অ্যাডপ্ট করেছি, বা আমরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেটা ফলো করবো, সেটা আসবে থেকে কোম্পানিজ অ্যাক্ট, আরজিএসসি থেকে আপনার আসবে। এটা বিসেকের রেগুলেশন বলবে আপনি কিভাবে অ্যাকাউন্টিং ট্রানজেকশন করবেন, ব্যাংকের কোম্পানি আইন বলবে আপনি কিভাবে ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট প্রিপেয়ার করবেন, প্রতিটা ট্রানজেকশনকে রেকর্ড করবেন। যেমন আমাদের ব্যাংকের যে সার্কুলারগুলো আছে, এখানে একেবারে পুঙ্খানুপুঙ্খ করে সব বলে দেয় যে আমাদের কোন কোন ধরনের ট্রানজেকশন আমরা কিভাবে রেকর্ড করবো। সো এটা হচ্ছে দেশের আইন। সো ফার্স্ট এন্ড ফরমোস্ট, যদি আপনাদেরকে কখনো এক্সামে আসে আমি আইএস এন্ড আইএফআরএস বেসিসে কি আমি অ্যাকাউন্টিং করি, অ্যান্সার ইজ নো। আমাকে অ্যাকাউন্টিং করতে হয় যেই দেশের আইন, ঠিক আছে, এন্ড সেই দেশের আইনগুলো যে ইন্ডাস্ট্রির জন্য যেটা প্রযোজ্য, সেটা সেই কোম্পানি সেই আইনটাকে ফলো করতে হবে, পিরিয়ড, আর কোনো কথা নেই। সো নাম্বার 1, অ্যাকাউন্টিং রেগুলেশন ইজ কামিং ফ্রম লেজিসলেশন। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে অ্যাকাউন্টিং কনসেপ্টস এন্ড ইন্ডিভিজুয়াল জাজমেন্ট। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আইএফআরএস এন্ড আইএস তো আসলে কত 1980s থেকে আসা একটা জিনিস, কিন্তু তার আগে কি আসলে অ্যাকাউন্টিং মানুষ করে নাই? তার আগে কি মানুষ আসলে ট্রানজেকশন রেকর্ড করেছে না?
ঠিক আছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস এসে কি করেছে, একটা ইউনিফর্মিটি নিয়ে আসছে, কিন্তু তার আগে থেকেও আপনার অ্যাকাউন্টিং, বুক কিপিং, রেকর্ড কিপিং সবই ছিল। অ্যান্ড সেই অ্যাকাউন্টিং গুলো হতো কিসের বেসিসে, আইনও যদি ভুলে যান সেটা হচ্ছে কিছু রীতিনীতি আর কি যদি বলে থাকি, যে অ্যাকাউন্টিং কনসেপ্টস অ্যান্ড কনভেনশনস থেকে চলে আসছে, অ্যান্ড কিছু জাজমেন্টের বেসিসে আমরা অ্যাকাউন্টিং করি। তাহলে নাম্বার 1 ইজ লেজিসলেশন, আইন। নাম্বার 2 হচ্ছে অ্যাকাউন্টিং কনসেপ্টস অ্যান্ড কনভেনশনস, নট আইএস এন্ড আইএফআরএস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। এই কথাটা জানা আপনাদের জন্য খুব জরুরি, কারণ আইএস এন্ড আইএফআরএস কার জন্য, যে অ্যাডপ্ট করেছে তার জন্য, কিন্তু যে অ্যাডপ্ট করেনি তার জন্য আইএফআরএস এন্ড আইএস কিন্তু ইজ নট প্রিলিমিনারি, তার জন্য হচ্ছে সেই দেশের আইন কি বলে। দ্বিতীয়ত হচ্ছে যে প্র্যাকটিসেস বা কনভেনশনস তারা যেভাবে এতদিন ধরে ফলো করে আসছে সেইভাবে আপনাকে তার অ্যাকাউন্টিং করতে হবে। যদি সহজ এক্সাম্পল দিয়ে বলি, যে আমরা ফিক্সড অ্যাসেট সবসময় রেকগনাইজ করি কস্ট, এটাকে বলি আমরা কস্ট মানে কস্ট কনভেনশন। ঠিক আছে, আমরা যে ব্র্যান্ডের ভ্যালু কখনো রেকগনাইজ করি না, এটা একটা অ্যাকাউন্টিং কনসেপ্ট কিন্তু। ঠিক আছে, এই জিনিসগুলো। তারপর ভ্যালুয়েশন, আজকে আমি একটা অ্যাসেটের ভ্যালুয়েশন করবো একভাবে, জাহিদ একটা অ্যাসেটের ভ্যালুয়েশন করবে আরেকভাবে, এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল জাজমেন্টের কিছু জায়গা আছে। সো নাম্বার 1 ইজ অ্যাকাউন্টিং লেজিসলেশন, নাম্বার 2 ইজ অ্যাকাউন্টিং কনসেপ্টস এন্ড কনভেনশনস এন্ড জাজমেন্ট, যেটা আমাদের বছরকে বছর ধরে হয়ে আসছে। এন্ড নাম্বার 3, ইন অর্ডার টু এনশিওর কনসিস্টেন্সি, ঠিক আছে, এন্ড কনফর্মিটি, এটা আমাকে একটা জিনিস আপনাদের ক্ষেত্রে খুব বলে, আই উইল লিভ ইউ টু আস্ক মি কোশ্চেন্স। ঠিক আছে, সেটা হচ্ছে যে আমি যে আজকে আজকে আমাদের বাংলাদেশে যদি বলি যে 100টা কোম্পানি আছে, এই 100টা কোম্পানিকে যদি আপনি আজকে ছেড়ে দেন, তাহলে 100টা কোম্পানি আজকে 100 রকম অ্যাকাউন্টিং করবে। সো ইন অর্ডার টু ব্রিং কনসিস্টেন্সি, কারণ খেয়াল করবেন ওয়ার্ল্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস একটা কোম্পানির জন্য, তার জন্য সবচেয়ে মূল্যবান জিনিস কি, তার ক্যাপিটাল, তার ইকুইটি। একটা কোম্পানি সে চলে বাঁচে সবকিছু হচ্ছে তার ক্যাপিটালের জন্য। এই ক্যাপিটালটা কিন্তু কারা দেয়, ইনভেস্টাররা দেয়। সো একটা ইনভেস্টার যদি দেখে যে আজকে আপনি একভাবে অ্যাকাউন্টিং করছেন আর কালকে যদি আপনি ডিফারেন্ট ভাবে অ্যাকাউন্টিং করেন, সে কি আপনার উপর ট্রাস্ট রাখতে পারবে? অ্যান্সার ইজ আ বিগ নো। সো এই কারণে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস হচ্ছে গিয়ে যে আপনি কনফার্ম করবেন একটা এস্টাবলিশড অ্যাকাউন্টিং ফরম্যাট আপনি অ্যাপ্লাই করবেন, যেটা কিনা ওয়ার্ল্ডের, ফয়সাল মিউট হয়, ঠিক আছে? আচ্ছা, একটু কাইন্ডলি যারা মনিটর আছে মিউট করে দিন, কেউ যদি ইয়ে হয় লাউড হয়, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম যে অ্যাকাউন্টিং কনসেপ্টস এন্ড কনভেনশনস বা স্ট্যান্ডার্ডস গুলো আসলো কেন, কারণ ইনভেস্টররা চায় সে যেখানে ইনভেস্ট করবে সে একটা কনসিস্টেন্সি চায়। সে জানতে চায় যে আমার যে প্রফিটটা আমি দেখতে পাচ্ছি, এই প্রফিটটা আমার অ্যাকচুয়াল প্রফিট, আর এই প্রফিটটা আমার অ্যাকাউন্টিং অ্যাপ্রোচের চেঞ্জের কারণে আমার বারবার চেঞ্জ হবে না। দ্যাট ইজ ওয়াই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস হ্যাভ কাম ইন। আজকে যদি আপনাদের এটা প্রশ্নের উত্তর দিই, ঠিক আছে? এন্ড গ্লোবাল স্ট্যান্ডার্ডস যত হবে তত বেটার। এন্ড সবচেয়ে ওয়াইডলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস হচ্ছে আপনার আইএস এন্ড আইএফআরএস, ফলোড বাই 160 কান্ট্রিজ। ঠিক আছে, সো দিস ইজ হাউ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস হ্যাভ কাম অ্যাবাউট। সো যারা অ্যাডপ্ট করেছে তারা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস অনুযায়ী, এই আইন অনুযায়ী তারা আপনার আইএস এন্ড আইএফআরএস অ্যাপ্লাই করতে বাধ্য। ঠিক আছে, এখন একটা কথা আপনাদেরকে বলে দিই যে কোম্পানি আইন যখন আমি বলি, কোম্পানি আইন কিন্তু অ্যাডপ্ট করে ফেলেছে আইএস এন্ড আইএফআরএস, বিসেগো কিন্তু অ্যাডপ্ট করেছে আইএস এন্ড আইএফআরএস। অনলি আমাদের ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট যেগুলো আছে তারা পুরোপুরি আইএস আইএফআরএস কে এখন অ্যাডপ্ট করে। ঠিক আছে, আদারওয়াইজ দেখবেন সবার অ্যাকাউন্টিং ফ্রেমওয়ার্ক দেখবেন, যে কোনো লিস্টেড কোম্পানি দেখবেন আইএস এন্ড আইএফআরএস ফুললি ফলো করে, 100% ফলো। ঠিক আছে, নাম্বার 4 হচ্ছে কমনলি ইউজড অ্যাকাউন্টিং প্র্যাকটিস। এটা হচ্ছে দেশ মানে ভিত্তিক, বিভিন্ন দেশ তার নিজস্ব কিছু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস এন্ড প্র্যাকটিস আছে। ঠিক আছে, ইউএস এর জন্য আছে ইউএস গ্যাপ, ইউকে এর জন্য আছে ইউকে গ্যাপ আছে। ঠিক আছে, এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে আমি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছি, এতগুলো তো গেল আমার আইন এন্ড স্ট্যান্ডার্ডস, আর লাস্ট একটা হচ্ছে, এটা হচ্ছে আমার একটা অ্যাপ্রোচ, যে যাই করি নাই করি না কেন সেটা ট্রু হতে হবে। ট্রু মানে হচ্ছে অ্যাকিউরেসি এনশিওর করা। আর ফেয়ার ভিউ মানে কি? ফেয়ার ভিউ মানে হচ্ছে সাবজেক্টিভিটি না থাকা, উই শুড বি অবজেক্টিভ। তার মানে কি? আমি পার্সিয়ালিটি না রাখা, আমি বায়াস না রাখা। ঠিক আছে, সেইভাবে আমি আমার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বা অ্যাপ্লাই করা। ওকে, এন্ড এখানে আমরা একটু পরে যেটা করবো যে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এন্ড কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর কিছু জিনিস আছে। বাংলাদেশের কোনো গ্যাপ নাই নাজমুল, যেটা আপনি প্রশ্ন করেছেন। বাংলাদেশের গ্যাপ মাঝখান দিয়ে হয়েছিল, আমরা একটা খারাপ কাজ করছিলাম। আমরা যখন 2008 বা 9 যখন আইএফআরএস বা আইএস অ্যাডপ্ট করেছি, আমরা অ্যাডপশনের সাথে সাথে একটা কাজ করেছিলাম, কিছু বই ছাপিয়েছিলাম। ঠিক আছে, একটা হচ্ছে বিএএস, একটা হচ্ছে বিএফআরএস। তার মানে জাস্ট কপি করে বইয়ের নাম যেখানে ইন্টারন্যাশনাল, জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে, ঠিক আছে, রিপ্লেস করে আমরা একদম ধরে সব বিআরএফ মানে বি বানিয়ে দিয়ে বাংলাদেশ বানিয়ে দিয়েছিলাম। এটা নিয়ে আমাদেরকে ওরা মানে স্যাংশন দিয়েছিল। সো যেটার উপর বেস করে আমরা কি করেছি, আমরা আবার তাকে তার আগের জায়গায় ফেরত নিয়ে গেছি। সো বাংলাদেশের নিজস্ব আসলে কোনো স্ট্যান্ডার্ড কখনো ডেভেলপমেন্ট হয়নি। যদি আরো পিছিয়ে যাই, সেটা হচ্ছে গিয়ে একটা সময় আমরা কি করতাম, আমি যদি 80s এর সময় বলি বা 90s এর সময় যদি বাংলাদেশের কথা বলি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিন্তু প্রিপেয়ার হতো। এন্ড ইভেন মানে বাস্তব কথা যদি বলি, এখনের থেকেও কিন্তু অনেস্টি রেখে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করা হতো। আমাদের আগের চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা, আমাদের প্রিডিসেসররা কিন্তু অনেক মানে অনেক অনেস্ট, অনেক ওয়েট, অনেক স্ট্যান্ডার্ড বজায় রেখেছো। ঠিক আছে, যে কারণে দেখবেন যে সে ট্রানজাকশন যেটা, সেটা সত্যটাই কিন্তু সে রেকর্ড করতো। তার আইএফআরএস বোঝা হতো না, কিন্তু সে ট্রানজাকশন বুঝতো, রেকর্ড কিপিং বুঝতো। সেটা আসলে অ্যাকাউন্টিং কনসেপ্টস এন্ড ইন্ডিভিজুয়াল জাজমেন্ট থেকে আসতো। ঠিক আছে, কিন্তু এখন হচ্ছে আমরা আইপিওতে কি করে বেশি টাকা দেখানো যায়, বুক বিল্ডিং মেথড করে কি করে আমরা শেয়ার মার্কেটকে ভালো দেখাতে পারি, লস মেকিং কোম্পানিকে কি করে ভালো দেখাতে পারি, দ্যাট ইজ হোয়াট উই আর ফোকাস। আমি জানি আপনারা এখানে অনেকে আছেন এই কাজগুলোর সাথে আশেপাশে আছেন। সো এখনো যেহেতু ফ্রেশ স্টুডেন্ট, নীতি নৈতিকতা যখন আপনাদের আছে, এখনো মনে করেন যে কেন করছি, কয়দিন পর গিয়ে যাবেন আপনারাই বলবেন যে এইভাবেই তো করলে আরো ভালো প্রফিট দেখানো যায়। ঠিক আছে, ওকে, লেটস নট গো দেয়ার। যেটা বলতে চাচ্ছেন, দেয়ার আর নো মানে বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। এবার আমরা যদি বলে থাকি যে সাস্টেইনেবিলিটি স্ট্যান্ডার্ডস নিয়ে একটু কথা বলবো, এটা আমাদের সিলেবাসের নিউ এডিশন। ঠিক আছে, আমি জাস্ট ব্রিফ বলবো, এত কথা আসলে বলবো না, বইতেও যেটা আছে এটা আপনাদের জন্য রেলেভেন্ট না। সো আসলে যদি বলে থাকি, ইটস আ ভেরি লেটেস্ট এডিশন। এটা হচ্ছে আমাদের আইএফআরএস ফাউন্ডেশন একটা নতুন বডি ফর্ম করেছে, যেটাকে বলে আইএসএসবি। এটা আপনাদের সেলফ টেস্ট কোশ্চেনে আছে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইএসএসবি। ঠিক আছে, আইএসএসবি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সাস্টেইনেবিলিটি স্ট্যান্ডার্ডস বোর্ড। ঠিক আছে, এইটাই। এন্ড তার কাজ কি, আমরা তখন বলে আসছিলাম যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড যারা কি করে, আইএস এন্ড আইএফআরএস ইস্যু করে, আর আইএসএসবি এর যে কাজ, তার কাজ হচ্ছে সাস্টেইনেবিলিটি স্ট্যান্ডার্ড ডিসক্লোজ করে। ইউজুয়ালি অ্যাজ অফ নাও দুইটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, সাস্টেইনেবিলিটি স্ট্যান্ডার্ডস আপনার ইস্যু হয়েছে আমাদের। ঠিক আছে, একটা হচ্ছে আপনার
যেটাকে আমরা বলি যে সাস্টেনেবিলিটি অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে, এটা আপনাদের বইতে এই মুভমেন্টে নাই, কারণ ইস্যু হয়েছে এটা 2024 এসে, ঠিক আছে। একটা হচ্ছে আপনার যে এন্টিটি, সে তার ম্যানেজমেন্ট, তার গভর্নেন্স, তার ইকোনমিতে তার কন্ট্রিবিউশন রেখে কিভাবে সে সাস্টেইন করে যাবে সেটার একটা অ্যাসেসমেন্ট। আর আরেকটা হচ্ছে এনভায়রনমেন্টে তার ইকোলজিক্যাল ফুটপ্রিন্টের দিয়ে তাকে দিতে হবে, ঠিক আছে। যেমন এটা একটা খুব সোজা কথা বলি, একটা পেইন্ট কোম্পানি, ঠিক আছে, সে কতটুকু কার্বন এমিশন করে, ঠিক আছে, তার কার্বন ফুটপ্রিন্ট কত, এন্ড সে কিভাবে তাকে ম্যানেজ করছে, এই কথাগুলো ওখানে উল্লেখ করা থাকে। সো দেয়ার আর টু স্ট্যান্ডার্ডস অ্যাজ অফ নাও, একটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স স্পেস ফোকাস, আর আরেকটা হচ্ছে আপনার ইকোনমিক মানে কার্বন ফুটপ্রিন্টটাকে ফোকাস করেছে বেশি। এন্ড দুইটা স্ট্যান্ডার্ডসেরই একটা ফোকাস, সেটা কি, যে একটা কোম্পানিকে যদি আজকে আপনি বলেন যে একটা কোম্পানি সাস্টেইনেবল, ঠিক আছে, সাস্টেনেবল হচ্ছে যখন আপনার কর্পোরেট গভর্নেন্স ভালো থাকে, আর যখন আপনি ইকোনমিকে পজিটিভলি, ইকোনমিক্যালি অ্যান্ড ইকোলজিক্যালি দুই দিকে যখন আপনি পজিটিভলি কন্ট্রিবিউট করেন। কারণ এটা আমাদের দেশে এত ইম্পর্টেন্ট না, বাট বাইরের দেশে দেখবেন যে ESG স্ট্যান্ডার্ডস বলে, ঠিক আছে, এনভায়রনমেন্টাল, সোশ্যাল এন্ড গভর্নেন্স। সো আপনি অনেক ভালো কোম্পানি, কিন্তু আপনার কোম্পানিতে চাইল্ড লেবার আছে, আপনি অনেক ভালো কোম্পানি কিন্তু একেবারে ভাষায় পলিউট করে ফেলছেন আপনার সম্পত্তি, ঠিক আছে। আপনার ভালো অনেক কোম্পানি, কিন্তু আপনি হয়তো ধরেন এমন কিছু সাপোর্ট করেন যেটা গ্লোবালি পলিটিক্যালি এটা আসলে মানে ভালো কিছু না, তার মানে আপনি সাস্টেনেবিলিটির ইন্ডেক্সে আপনি অনেক নিচে চলে যাবেন। এন্ড আসল কথা কি, গ্লোবালি তো আসলে আমি যে কথাটা বারবার বলি, ইটস অল কামস ডাউন টু ইনভেস্টমেন্ট। এই যে অ্যাকাউন্টিং করি বা আমাদের যে মেইন অবজেক্টিভ, আমাদের সবকিছু হচ্ছে আসলে ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করা হচ্ছে আমার কাজ, আমার ভ্যালুয়েশন যাতে ঠিক থাকে এটা হচ্ছে আমার কাজ। সো যদি আমি সাস্টেনেবিলিটিতে যদি আমি নিচে চলে যাই, দেখবেন একটা এথিক্যাল কোম্পানিকে বা প্রুডেন্ট একটা কোম্পানিকে দেখবে মানুষ ইনভেস্ট করবেন, আমার এখান থেকে ইনভেস্টমেন্ট বের করে ফেলে। সো আমার এখান থেকে যদি ইনভেস্টমেন্ট বের করে ফেলে, তাহলে আমি ক্যান আই সাস্টেইন? আই ক্যানট সাস্টেইন ইন দ্য লং রান। এটাই হচ্ছে গ্লোবাল গেম আর কি আমাদের টোটাল, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা যেটা বলে আমি ইয়ে করি, সেটা হচ্ছে IESB এর কোড অফ এথিক্স। এটা আপনারা অডিট অ্যাসুরেন্সেও পড়বেন, এটা আপনারা যখন অ্যাপ্লিকেশনে যাবেও পড়বেন, ঠিক আছে, সারা জীবন পড়বেন। সো IESB যেটা কোড অফ এথিক্স, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এথিক্স স্ট্যান্ডার্ডস বোর্ড ফর অ্যাকাউন্টেন্টস, এটা বলি 5টা প্রিন্সিপাল আছে। এই 5টা প্রিন্সিপাল আমি ডিটেলে যাবো না, আমি আপনাদেরকে মনে রাখার জন্য মানে মুখস্থ রাখার জন্য একটা ফর্মুলা শিখাই দিব আজকে, ঠিক আছে। এই ফর্মুলাটা আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি এভাবে মনে রাখতাম, এই টাইপের লম্বা লিস্ট যখন মনে রাখতাম, ঠিক আছে। এটা হচ্ছে পিকক, PICOP। প্রথম পি হচ্ছে আমার প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার। এটার মানে কি, এটার মানে হচ্ছে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে তাকে স্কিল ধরে রাখতে হবে, এন্ড সে যখন তার এক্সপার্টিস যখন দেবে তখন তাকে ডিউ কেয়ার দিতে হবে, নেগলিজেন্ট হওয়া চলবে না। দ্যাট ইজ প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার। এন্ড আমার টার্মিনোলজি এটা হচ্ছে আমার ফার্স্ট পি। এবার হচ্ছে আই, এবার হচ্ছে ইন্টিগ্রিটি, অনেস্টি হতে হবে, অনেস্টি থাকতে হবে, ঠিক আছে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নট বিং অনেস্ট কত ড্যামেজিং টু দ্য প্রফেশন, টু দ্য সোসাইটি, এটা আসলে আমি বললে শেষ হবে না, ঠিক আছে। এবার হচ্ছে সি, কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়ালিটিতে যেটা হয়, কনফিডেন্সিয়ালিটি হচ্ছে আপনি আপনার কাছে যে ডেটা আছে, দিস আর প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন, আপনি চাইলে এটা কাউকে রিভিল করতে পারেন না, অনলি রিভিল করতে পারেন কখন, যখন রেগুলেটরি আপনাকে লায়াবল করে, অনলি দেন। সো থার্ড যে টার্ম যে PIC হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। এবার ও হচ্ছে অবজেক্টিভিটি, মানে আপনার এখানে কোনো বায়াস রাখা যাবে না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রাখা যাবে না, যে কাস্টমারের কাছ থেকে গিফট নিয়ে, ঠিক আছে, আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বসবেন না, বা গার্মেন্টস অডিট করতে গিয়ে, ঠিক আছে, এক লট ওই যে নাইকি টি-শার্ট নিয়ে এসে অডিট করতে বসবেন না, এগুলো করা চলবে না আপনাদের, ঠিক আছে। সো দ্যাট ওয়াজ ও। আর লাস্টের যে পি সেটা হচ্ছে প্রফেশনাল বিহেভিয়ার, দিস ইজ ইম্পর্টেন্ট। যখন এই প্রফেশনাল বডির মেম্বার হবেন, স্টুডেন্ট থাকবেন, আর্টিকেল স্টুডেন্ট থাকবেন, আপনারা এমন কিছু করবেন না যেটা কিনা আসলে ওই যে রাস্তায় গিয়ে মারামারি করতে পারবেন, বা এমন কিছু করবেন না যেটা আসলে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের ডেজিগনেশন বা ডিগনিটিতে আপনার এফেক্ট করে, ঠিক আছে। সো দিস আর দ্য 5 প্রিন্সিপালস আপনাকে যেটা ফলো করতে হয়, ঠিক আছে। এখন একটা কথা আমাকে আগের স্টুডেন্টরা মাঝে মধ্যে প্রশ্ন করে, ঠিক আছে, এগুলো খুব বাজে প্রশ্ন। যেমন হচ্ছে আমি না করলে কি হলো, আমাকে তো ভালো যদি ফাইন্যান্সিয়াল রিপোর্ট যদি আমি প্রিপেয়ার করতে পারি বা সাইন করতে পারি, আমার তো তার ডিমান্ড আছে। যেটা হবে আমি বলি শর্ট টার্মে গেইন হবে, বাট লং রানে যেটা হবে, বা এখন যে সিচুয়েশনটা আপনারা দেখছেন যে অডিটরকে মানুষ ট্রাস্ট করতে চায় না। এই যে ব্যাংকগুলো যে একটার পর একটা আপনার, আপনি দেখতেছেন যে পেপারে যদি খুলে থাকেন দেখবেন যে ব্যাংকে 2-3 বছর আগেও হাই প্রফিটেবিলিটি দেখাচ্ছে, আর আজকে সে দেখাচ্ছে ব্যাংকের 95% ডিফল্ট ফ্লো। কেন? তাহলে অডিটররা কি কাজ করেনি? অডিটররা কাজ করছে, কিন্তু ম্যানেজমেন্টের জন্য কাজ করছে, কিন্তু অডিটরের মেইন লায়াবিলিটি কার কাছে আমাকে বলেন স্টুডেন্টস? Intended users. শেয়ার হোল্ডার, হ্যাঁ, শেয়ার আমার হোল্ডার। স্টেক হোল্ডার টু প্রোডাক্ট, শেয়ার হোল্ডার্স, স্যার ওনার স্যার FCA স্যারদের কাছে স্যার। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবসময় মনে রাখবেন যে কোম্পানির আপনার যে আমি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, হ্যাঁ কোম্পানির ভেতরে হয়তো সিএরা দেখে, CFOরা দেখে, ফাইন্যান্সিয়াল কন্ট্রোলাররা দেখে, কিন্তু এই রিপোর্টটা কার জন্য? দিস ইজ ফর দি স্টেক হোল্ডার্স, এই প্র্যাকটিস মানে আমার শেয়ার হোল্ডার্স। এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে, কারণ শেয়ার হোল্ডার সে ইনভেস্ট করবে না, ইনভেস্টমেন্ট সরাই নেবে। বাংলাদেশে তো কর্পোরেট গভর্নেন্স ইনফ্রাস্ট্রাকচারটা খুব উইক, এই কারণে এগুলো হয় না। বাট বাইরের দেশে একটা কোম্পানি ছিল, আমি যদি আজকে আপনাদের একটা অফ রেকর্ড কথা বলি, আমাদের দেশে এত বড় একটা ঘটনা ঘটে গেল যে ব্যাংকগুলো একটা করে বন্ধ হয়ে যাচ্ছে, সামনে দেখবেন যে ডিপোজিটররা টাকা তুলতে পারবে না ব্যাংক থেকে। সো এই দায় কিন্তু অডিটরের আছে, কারণ খারাপকে আপনি ভালো বলে আপনি দিচ্ছেন, যেটা হচ্ছে শর্ট টার্মে আপনি ট্রাস্ট হারাবে, এন্ড লং টার্মে যেটা হবে যে কেউ অডিটই করাতে যাবে। সো এগুলোর লং টার্ম ইমপ্লিকেশন আছে। সো ট্রাস্টের জায়গা যদি না রাখতে পারে, এটা ইররিলেভেন্ট হয়ে যায় ইন দ্য লং রান। সো ইটস টাইম। ইয়েস, লাস্ট 2-3 ইয়ার্স তো স্যার আমাদের আসলে বাস্তবতা আলোকে কাজ করতে হয়েছে, বা যারা আপনারা করেছেন ইচ্ছাকৃত না থাকলেও অনিচ্ছাকৃত সত্ত্বেও অনেক কিছু মানে অ্যাভয়েড করে যেতে হয়েছে স্যার। এক্ষেত্রে তো আসলে মানে রাষ্ট্রের পলিসিও স্যার অনেকটা দায়ী স্যার। অ্যাবসলিউটলি কারেক্ট, ঠিক আছে, মানে উই আর পার্ট অফ দ্য প্রবলেম, ঠিক আছে, উই আর নট দ্য 100% প্রবলেম মেকার্স। কিন্তু এটা একটা জিনিস মাথায় রাখতে হবে যে এগুলা মানে এথিক্স একটা বড় একটা জিনিস। আমি নিজে একটা স্পোর্টস আমি পড়েছি CFA, মানে আউটসাইড অফ দিস ICAB, ওখানে এথিক্স অনেক সুন্দর করে লেখা আছে যে গিফট কতটুকু আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন, নাম্বার 1। তারপর হচ্ছে কখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে আলাদা বিশাল বিশাল চ্যাপ্টার আছে, কেস স্টাডি আছে, এগুলো আমাদের পড়ানো হয় না বা আমরা পড়ি না। সো এখান থেকেও সরে যাওয়ার ব্যবস্থা আছে। এন্ড মানে যেটা আমি বলতে চাচ্ছি যে অনেক জায়গা হচ্ছে যে আমি আসলে প্রেশারে পড়ে অডিট করেছি যে সেটা না, অনেক জায়গা আছে যে আমি নিজে আমি হাত তুলে বলেছি না, যদি কেউ করতে পারে এই কাজটা, এই খারাপ কাজটা, আমি করতে পারবো, এই কাজটা আমরা করেছি, ঠিক আছে। সো দ্যাট উই শুড নট বি ডুইং। এটাই হচ্ছে আমার কোনটার মধ্যে পড়ে, এই 5টার মধ্যে ইন্টিগ্রিটি, ঠিক আছে।
এইটা ওকে, লাস্টে যেটা বলবো এটা জাস্ট থটস এটা আমাদের এক্সামে আসছিল এইবার এর আগের বারে। সেটা হচ্ছে আমরা যে আইএফআরএস এন্ড আইএস করি সেটা হচ্ছে প্রিন্সিপাল বেসড। প্রিন্সিপাল বেসড এর অপর পিঠ হচ্ছে রুলস বেসড। রুলস বেসড কি আমাকে যেটা বলে দিয়েছে কিতাবের বাইরে আমি যেতে পারবো না, দ্যাট ইজ ইউএস গ্যাপ। ঠিক আছে, ইউএস গ্যাপের আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। সেটা হচ্ছে যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, একটা কোম্পানি যদি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার করে থাকে, আমাদেরকে আইএফআরএস যেটা বলে থাকে সেটা হচ্ছে কি যদি এটার ফিউচার ইকোনমিক বেনিফিট আছে, মানে এটার কমার্শিয়াল ভায়াবিলিটি আছে, মানে প্রোডাকশনে যেতে পারে, তাহলে তাকে আমি ক্যাপিটালাইজ করবো। আর যদি দেখা গেল এরকম যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে আমি খরচা করেছি কিন্তু এটা আমাকে কোনো লং রান বেনিফিট দেবে না, তাহলে তাকে আমি ইমিডিয়েট এক্সপেন্ডিচার করবো। কিন্তু ইউএস গ্যাপ কি বলে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এক্সপেন্স পাশে লিখে দিবে অপারেশনাল এক্সপেন্সেস, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, কেস ক্লোজড, আর কোনো কথা বলার কোনো জায়গা নেই। ঠিক আছে, সো প্রিন্সিপাল ড্রিভেন সিস্টেম হচ্ছে আমাদের আইএস এন্ড আইএফআরএস। এখানে আমরা যেটা করি আমাদের ইন্ডিপেন্ডেন্স আছে, আমাদের এখানে জাজমেন্ট করার জায়গা আছে, ঠিক আছে, আর আমাদের পার্সোনাল ইন্টারপ্রিটেশন করারও আমার জায়গা আছে। ঠিক আছে, সো যেখানে দেখবেন যে আমি ব্যক্তি গাউস আমদানি আমার যে অবজারভেশন থাকতে পারে, আপনার কিন্তু ডিফারেন্ট অ্যাপ্রোচ থাকতে পারে অ্যাকাউন্টিং, এন্ড বোথ উইল বি কারেক্ট, কারণ আইএস আইএফআরএস আপনাকে প্রিন্সিপাল বেসড এর ওই জায়গায় ইন্ডিভিজুয়ালিজমের একটা জায়গা করে রেখেছে। ঠিক আছে, সো দ্যাট ইজ দি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস দ্যাট উই আর গোইং টু ফলো। ওকে, আচ্ছা, সো ফার সো গুড। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার ক্লাস রিলেটেড? হ্যাঁ, অফকোর্স ক্লাস রিলেটেড, ক্লাসের বাইরে হলে আফটার 10 অর ইন ব্রেকস, বলে এনিথিং। স্যার আমাদেরকে যে স্লাইড ধরে ধরে যে পড়াচ্ছেন স্যার, এটা দিয়ে কি ম্যানুয়ালটা কভার হবে? আমার বিশ্বাস হবে, কিন্তু স্যার জানার আই জন্য এম কভারিং দ্য ম্যানুয়াল। ঠিক আছে, আমি ম্যানুয়াল থেকে তুলে তুলে এই জিনিসগুলো দিচ্ছি। ঠিক আছে, আবার কিছু কিছু জিনিস আছে তখন আমি একদম ম্যানুয়াল ধরে যাব, অঙ্ক করাবো যেখানে, এখানে যেহেতু অঙ্ক না। আর এই চ্যাপ্টারটা আমি আসলে স্লাইড বেস বেশি যাই, কারণ এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেমন এই স্লাইডের জাস্ট দিস পার্টস, আমার কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর এই দুটা। ঠিক আছে, এতটুকু এটা জানলে হবে, কিন্তু আপনার বইতে এটা নিয়ে আসলে যেভাবে এটাকে কনফিউজিং করা হয়েছে বা অনেক বড় করা হয়েছে, আসলে অতটুকু এক্সামের জন্য ইম্পর্টেন্ট না। হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ এক্স্যাক্টলি দিস। এটা হচ্ছে জাস্ট সামারি অফ দ্য বুক, নাথিং এলস। ঠিক আছে, আচ্ছা, এনি কোশ্চেন এনিবডি সো ফার? স্যার একটা বিষয় জানার ছিল। অবশ্যই নু বলে। বলতেছি স্যার যে সাস্টেইনেবিলিটি যে আইফআরএস S1 S2 এই দুটো কি যদি জানতে চাই স্যার শর্ট। আচ্ছা, সাস্টেইনেবিলিটিটা আমি আবার চাচ্ছি। ঠিক আছে, বলে নূর কোশ্চেন। আইফআরএস স্ট্যান্ডার্ড S1 S2 আচ্ছা, S1 S2 এটার সাথে কি হবে স্যার? আমি আপনাকে একটা কথা বলি। ইয়েস, S1 S2 এটার সাথে আপনি আমার লাস্ট স্টেটমেন্টটা দেখেন, নো আইএফআরএস সাস্টেইনেবিলিটি ডিসক্লোজার স্ট্যান্ডার্ডস হ্যাভ বিন ইস্যুড ইয়েট। এটা ছিল যখন বইটা ইস্যুড হয় 2023 তে, আর 2024 এ আপনারা হাতে পেয়েছেন, তখনও কোনো সাস্টেইনেবিলিটি ডিসক্লোজার স্ট্যান্ডার্ডস ইস্যু করা হয়নি তখন বাই দেন। বাট নাও উই হ্যাভ S1, উই হ্যাভ S2। ঠিক আছে, S1 হচ্ছে আমাদের কার্বন ফুটপ্রিন্ট, আমার ইকোলজিক্যাল ইম্প্যাক্ট। আমি ধরেন কার সাথে বিজনেস করি তারও ইকোনমিক ফুটপ্রিন্ট নিয়ে আমরা কথা বলে থাকি, এটা অনেকটা ইকোলজিক্যাল এন্ড এনভায়রনমেন্টাল। ঠিক আছে, এই জিনিসটা। আর যেটা আমার S2 যেটা, সেটা হচ্ছে আমার কর্পোরেট গভর্নেন্স। ঠিক আছে, এটা হচ্ছে আমার সাস্টেইনেবিলিটি কনসেপ্টে, এটা হচ্ছে আমার সোশ্যাল কনসেপ্টে আমি আসলে কিভাবে কন্ট্রিবিউট করি সেটা ডিসক্লোজার গুলো। এগুলো অনেকটা হচ্ছে সেলফ ডিসক্লোজার। এটা হচ্ছে আমি বলছি যে আমি একটা রেসপন্সিবল কোম্পানি। ঠিক আছে, আমি ইকোনমিতে কন্ট্রিবিউট করি, আমি এনভায়রনমেন্ট পলিউট করি না, আর আমার গভর্নেন্স ইজ ট্রান্সপারেন্ট। ঠিক আছে, মানে আমি এলোমেলো করি না আর কি। মানে আমার এখানে কোনো দুষ্ট লোকের প্রেজেন্স নাই, যেটা করি উই আর গুড ফর দি ইকোনমি এন্ড দি এনভায়রনমেন্ট এন্ড দ্য সোসাইটি। ঠিক আছে, রুট মানে কনফিউশন কি ক্লিয়ার? S1 S2 কি আছে, কেন আছে, আর কেন আমি আই হ্যাভ রোট সামথিং ডিফারেন্ট, এটাই। আচ্ছা, দিস ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, দিস ইজ ইম্পর্টেন্ট। এটা থেকে বারবারই আমাদের কোশ্চেন আসে। আমি যখন বলি আপনাদেরকে যে অঙ্ক করতে দিলে আপনারা পারবেন, দ্য ওয়ে আই উইল প্র্যাকটিস উইথ ইউ, আপনারা দেখবেন আমার সাথে এই চ্যাপ্টারটা আমি করে যাই, চ্যাপ্টার 1 and 2 হচ্ছে আমি অনেকটা স্লাইড বেস যাই, আর পরের চ্যাপ্টারগুলো দেখবেন আমি একেবারে বইয়ের চ্যাপ্টার ধরে ধরে যাব, প্রতিটা অঙ্ক আমি যেগুলো ইম্পর্টেন্ট সব করা যায়। ঠিক আছে, এটা আপনারা আমার ক্লাস দেখে থাকলে জি স্যার, আপনার ক্লাসগুলো দেখছি ইউটিউবে স্যার, একদম নিজে থেকেও কিছু ম্যাথ থাকে, প্লাস হচ্ছে আপনার ম্যানুয়াল ধরে ধরে মানে করান, তারপরে কিছু স্লাইডও দেন স্যার, ভালো। না, ওটা করা ছাড়া আসলে গতি নেই, কারণ আমি যেটা দেখতে পাচ্ছি যে এখন মানে ডেপথ ডিমান্ড করছে আপনাদেরকে। আর কিছু কনসেপ্ট আছে আপনারা একভাবে করেন, যেভাবে আসলে করতে গেলে অঙ্কটা হয়তো মিলাবে, কিন্তু যে পরিমাণ সময় লাগে বা এফিশিয়েন্ট ওয়েতে যদি অঙ্কটা না করেন, তাইলে এটা আপনারা কিন্তু দেখবেন যে 40টা এমসিকিউ করে একটা সিনারিও বেসড কোশ্চেন করা আপনার 2 ঘন্টার মধ্যে, এটা এটা ইটস ভেরি হার্শ এন্ড ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে, ওকে, মুভিং অন টু দ্য ক্লাস। আমার কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, এই কথাটা আমি যদি বলি, এখানে আসলে বলার থেকে বোঝার থেকে পয়েন্টগুলো মাথায় রাখাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি বলে যাবো, জাস্ট ধরতে হবে যে এমসিকিউতে কিভাবে আসে। এটা হচ্ছে আমি যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, আমি যে ট্রানজেকশনগুলো যে রেকর্ড কিপ করছি, তার মধ্যে কিছু গুণাবলী থাকতে হবে। একটা গুণাবলী হচ্ছে যেটা থাকা উচিত, ম্যান্ডেটরি, এটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল। আর কিছু কোয়ালিটি থাকলে ভালো, আর না থাকলে ধরেন কোনো ক্ষতির কিছু নেই, কিন্তু যে কোয়ালিটিগুলো থাকতে হবে সেটাকে আমরা বলি ফান্ডামেন্টাল। এক্সামে যেটা হবে যে দেখবেন আপনাকে ফান্ডামেন্টাল বলে তার ভেতরে কিছু এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স দেবে, আবার কিছু এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক দিয়ে তার মধ্যে ফান্ডামেন্টাল ঢুকায় রাখবে, ওটাকে বের করতে পারতে হবে আপনার। এর এক্সাম এটা আসছে, স্টুডেন্টসরা ভুল করে। And আমি যেটা চেষ্টা করি কিছু স্টুডেন্টকে আমি হাইলাইট করি যে ওয়াই দিস আর ইম্পর্টেন্ট। এটা দিয়ে আপনি একটা ভালো অঙ্ক হতে পারবেন না, বাট ধরেন 2 মার্কসের একটা অঙ্ক আপনি সলিড থাকতে পারবেন। ঠিক আছে, এখানে যেটা একটা কোশ্চেন ছিল স্যার। ইয়েস বলেন। স্যার ম্যানেজমেন্ট স্টুয়ার্ডশিপ স্যার একটু আরেকটু এক্সপ্লেনেশন দিলে ভালো হতো স্যার। আচ্ছা, ম্যানেজমেন্ট স্টুয়ার্ডশিপ হচ্ছে, সোজা কথা বলি, আপনার কোম্পানি যদি আপনি মালিক হন, আপনি একটা এমডি হায়ার করছেন, একটা সিএফও হায়ার করছেন, একটা চিফ অপারেশনস অফিসার হায়ার করছেন, তার কাছ থেকে আপনার এক্সপেকটেশন কি? টেল মি, আপনি বলেন যে তাকে কোম্পানিতে রাখছেন, এই টপ ম্যানেজমেন্ট, তার কাছ থেকে আপনার এক্সপেকটেশন কি? স্যার কোম্পানি স্যার প্রফিট ম্যাক্সিমাইজেশন করা আরো ভালো করা। ইয়েস, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, নট নেভার এভার প্রফিট ম্যাক্সিমাইজেশন। মনে রাখবেন যে প্রফিট বাড়ে, ওই দিক দিয়ে আরেক পকেট কেটে কিন্তু দেখবেন ক্যাশ আউটফ্লো হয়ে সব চলে গেছে। ঠিক আছে, ইটস অলওয়েজ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। ঠিক আছে, তাহলে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা আপনি আমাকে প্রশ্ন করেছেন যে ওই এক সেকেন্ড, এটাকে আমি একটু রিফেস করি। মানে আচ্ছা,
স্লাইডসে যাই, এটা কত নাম্বার স্লাইডসে ছিল? এই যে স্টিউয়ার্ডশিপ, তাই তো? এখানে আমি আপনাকে বলি, আপনি তাহলে যে ম্যানেজমেন্টকে যে কোম্পানিতে আপনি হায়ার করেছেন তাকে কেন হায়ার করেন বা কি দিয়ে হায়ার করেন? আপনার রিসোর্সটা তো তাকে দেন, তাই তো? রিসোর্স বলতে গেলে কি? আপনার র ম্যাটেরিয়ালস দেন, আপনি তাকে ফান্ড দিচ্ছেন, তাকে ক্যাপিটাল দিচ্ছেন, তাই তো? এটা দিয়েই তো তাকে আপনি ট্রাস্ট করছেন, Yes, sir. ঠিক আছে? Yes, sir. সো যে ব্যক্তিকে আপনি রিসোর্স দিয়ে, ক্যাপিটাল দিয়ে, সাপোর্ট দিয়ে আপনি ট্রাস্ট করছেন, তার কাছ থেকে আপনার এক্সপেকটেশন হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। তো সে যদি এটা যদি তার কাস্টোডিয়ানশিপে রেখে সে যদি আপনাকে যদি ভালো পারফরমেন্স দেয়, সেটা হচ্ছে তার স্টিউয়ার্ডশিপ অ্যাবিলিটির পরিচয়। ম্যানেজমেন্ট স্টিউয়ার্ডশিপ বলতে বোঝাচ্ছে যে ম্যানেজমেন্ট কেপাবিলিটি। এবার কি ক্লিয়ার? সো যদি আমরা বলি যে দক্ষ ম্যানেজমেন্ট বলতে বোঝাচ্ছে আমার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করে নিয়ে আসতে পারছে এন্ড ট্রাস্টওয়ার্দি। আর যদি অদক্ষ ম্যানেজমেন্ট হয়, তার মানে ম্যানেজমেন্ট স্টিউয়ারশিপের টেস্ট কি? টেস্ট হচ্ছে তার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, তাকে যে রিসোর্স দিচ্ছে সেটা আপনাকে ভালোভাবে আউটপুট দিচ্ছে। সো মানে যদি বলি ব্রডার হেডে যদি বলি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আমার অবজেক্টিভ কি, যে এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো নিয়ে আপনি বসবেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে এই ছয়টা জিনিস নিয়ে আপনি বসবেন। এই ছয়টা জিনিস নিয়ে বসে আপনি যদি দেখেন আপনার প্রফিটেবিলিটি ভালো, আপনার ক্যাপিটাল অ্যাডিকুয়েসি আছে, ঠিক আছে, আপনার লিকুইডিটি আছে, আপনার লোন কম, রিটার্নস বেশি, তার মানে কি? তাকে তার যে কাজে তাকে আপনি নিয়োজিত করেছেন তার ম্যানেজমেন্ট স্টিউয়ারশিপে সে দক্ষতার পরিচয় দিয়েছে। এবার কি ক্লিয়ার? মানে ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি এন্ড অ্যাবিলিটি ইজ ম্যানেজমেন্ট স্টিউয়ারশিপ। Thank you, sir. ওয়েলকাম, ঠিক আছে, ওকে। সো কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স প্রথম কথা হচ্ছে যেটা থাকা জরুরি সেটা হচ্ছে ইট হ্যাজ টু বি রেলেভেন্ট, মানে রেলেভেন্সি থাকতে হয়। এখানে কিছু কথা আছে একেবারে আসলে এই ওয়ার্ড মিনিং খুঁজলে আমরা হারাই যাব। এই রেলেভেন্সি মানে হচ্ছে যে প্রেডিক্টিভ ভ্যালু আছে। আজকে যে আমি প্রফিট দেখেছি, এই প্রফিটটার ভ্যালুটা আসলে আমি কনফার্ম করতে পারবো, এই প্রফিটের দেখে আমি নেক্সট ফিউচার ভ্যালু প্রেডিক্ট করতে পারবো। দেখেন, একটা কোম্পানিতে যে ইনভেস্ট করে প্রেডিক্টিভ ভ্যালুর যে ইস্যুটা সেটা হচ্ছে আজকে আপনাকে যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের থেকে যে প্রফিট দেখাচ্ছি, এই প্রফিটের উপর বেস করেই তো আপনি প্রজেকশন করবেন, ঠিক আছে? সো তার মানে কি তার প্রেডিক্টিভ ভ্যালু আছে, মানে আপনি আপনার এই প্রফিট দিয়ে আপনি ফিউচার প্রফিট অ্যাসেস করতে পারবেন। দ্যাট ইজ ইম্পর্টেন্ট স্টুডেন্টস, ঠিক আছে? কিন্তু সেটা যদি আজকের প্রফিট দিয়ে যদি কালকের প্রফিট আপনি প্রেডিক্ট করতে না পারেন, তার মানে তার প্রেডিক্টিভ ভ্যালু নেই, হুইচ মিন্স তার রেলেভেন্সও নাই। নাম্বার 2 হচ্ছে কনফার্মেটরি ভ্যালু, তার মানে হচ্ছে আমি আমার প্রতিটা ব্যালেন্সকে কি করতে পারি, আমি অ্যাটেস্ট করতে পারি, অ্যাসারশন দিতে পারি, মানে আমার প্রতিটা ব্যালেন্সকে আমি কনফার্ম করতে পারি, ঠিক আছে? এন্ড এটার মানে কি ভুয়া নাম্বার নাই আমার এখানে, যে আজকে আমি দেখালাম যে সেলস এর ভ্যালু একটা, কালকে দেখাচ্ছি আপনার আরেকটা জিনিস আর কি। ওকে, আরেকটা কি নজরুলের কোনো কোশ্চেন ছিল? আচ্ছা, ওকে। সো যেটা বলছি এই গেল হচ্ছে রেলেভেন্স। এবার হচ্ছে ফেথফুল রিপ্রেজেন্টেশন, এটা আসলে ইম্পর্টেন্ট, না হলে নাই মানে অনেক কিছুই লস। মানে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কমপ্লিট হতে হবে, নিউট্রাল হতে হবে, মানে বায়াস থাকা যাবে না, এরর ফ্রি হতে হবে। দ্যাট ইজ কল্ড ফেথফুল রিপ্রেজেন্টেশন। এবার আমি একটা কথা বলি, এই যে QC 12, 13, 14 দেখছি, আপনারা মনে করছেন এটা কোনো মন গড়া কিছু বা আমার বানানো, আই থিঙ্ক দ্যাট ইজ নট দ্য কেস, ঠিক আছে? এখানে একটা জিনিস মনে রাখবেন যে এই জিনিসগুলো QC হচ্ছে আমার কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, দিস আর কামিং ফ্রম টেকনিক্যাল রেফারেন্স। টেকনিক্যাল রেফারেন্স হচ্ছে IS এন্ড IFRS এর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ভেতর কিছু টেকনিক্যাল মানে রেফারেন্স এন্ড ডেফিনিশন আছে, ওইখান থেকে জিনিসগুলো আছে, QC 12, QC 13 এন্ড 14, ঠিক আছে? এই তো গেল। সো ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ডেটা হ্যাজ টু বি রেলেভেন্ট এন্ড তার ফেথফুল রিপ্রেজেন্টেশন থাকতে হবে। এন্ড ফেথফুল রিপ্রেজেন্টেশন কখন হবে? ডেটা কমপ্লিট, ডেটা নিউট্রাল এন্ড ফ্রি ফ্রম এরার্স, ঠিক আছে? এইবার হচ্ছে এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, মানে থাকলে ভালো কম্পারেবিলিটি, এক কোম্পানির সাথে আরেক কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কম্পেয়ার করতে পারছেন, বা আপনার কোম্পানির এক পিরিয়ডের সাথে আরেক পিরিয়ডের কম্পেয়ার করতে পারছেন। ভেরিফায়াবিলিটি, ভেরিফায়াবিলিটি মানে কি? যে নাম্বারগুলোকে আপনি রেকর্ড করেছেন সেটা ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট আপনি কি করতে পারেন, ভেরিফাই করতে পারেন। যে নাম্বারগুলো আপনি মানে যদি ধরি ট্রেড রিসিভেবলের ব্যালেন্স দিচ্ছি, তাহলে সেই নাম্বারটাকে কি করতে হবে, আমি চিঠি পাঠাতে পারি আমার কাস্টমারের কাছ থেকে, ঠিক আছে? তখন কাস্টমারটা কনফার্ম করবে ইয়েস আমি তার কাছ থেকে এত টাকা ক্রেডিট সেলটাকে আমি করেছি। সো দিস ইজ কল্ড ভেরিফায়াবিলিটি, ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট। ডাইরেক্ট হচ্ছে আমি নিজে গিয়ে ভেরিফাই করা, আর ইনডাইরেক্ট হচ্ছে আমি অন্য কোনো কাছ থেকে অ্যাজাম্পশন করে জেনে নাও। টাইমলিনেস, বাৎসরিক আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করি, সো এটা যদি টাইমলিনেস না হয় ডেটার ভ্যালু হারিয়ে যায়। আর লাস্ট একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবিলিটি, মানে এমন ভাবে প্রিপেয়ার করা যাতে করে বেসিক ফাইন্যান্সিয়ালি লিটারেট ইউজারদের কাছে এই ডেটাটা বোধগম্য হয়। তাইলে আমি আপনাদেরকে সহজ করে এক্সামের খাতিরে আমি যদি বলি, ফান্ডামেন্টাল হচ্ছে RFR, এইভাবে মনে রাখবেন। আর মানে হচ্ছে রেলেভেন্স, FR হচ্ছে ফেথফুল রিপ্রেজেন্টেশন, আর এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আপনার CVTU, কম্পারেবিলিটি, ভেরিফায়াবিলিটি, টাইমলিনেস এন্ড আন্ডারস্ট্যান্ডেবিলিটি। দ্যাট ইজ ইট স্টুডেন্টস, দিস ইজ ফর ইউর এক্সাম। এবার বলেন এনিথিং এলস? এটাই সবচেয়ে বেশি আসে এই চ্যাপ্টার থেকে। এনি কোশ্চেন, এনি ডাউট? স্যার এই পোর্শনটুকু আমাদের কি মেন বইতে আছে কি? অবশ্যই আছে। ফার্স্ট অধ্যায় স্যার? পড়ালেখা কম করেন, ঠিক আছে? লেট মি শো ইউ। এবার দেখাচ্ছি, এটা আমি আপনাদের ইয়েতে নিয়ে আসি, সরি নিয়ে স্যার। আসি। না ঠিক আছে, সমস্যা নাই। মানে এগুলা আমাদের দেখায়, একবারে ক্লিয়ার করে দেখায়, দিস ইজ দি ম্যানুয়াল। আমি সবসময় ইউজুয়ালি ম্যানুয়াল দিয়ে ক্লাস করি, কিন্তু এখানে ম্যানুয়ালের চ্যাপ্টার 1 এন্ড 2 এর 70 পেজ অফ মানে আনরিলেটেড এন্ড ইররিলেভেন্ট ম্যাটেরিয়ালস আছে আমাদের, ঠিক আছে? সো উই মাস্ট অ্যাভয়েড দোজ। আচ্ছা, এই যে জিনিসগুলো আমি আপনাদের বলছি, ঠিক আছে? দিস ইজ চ্যাপ্টার 1। আমাদের প্রতিটা জিনিস অ্যাকাউন্টিং ইকুয়েশন আমি আসবো একটু পরে। আচ্ছা ওয়েট আ বিট, এটা প্রতি কত নম্বরে আছে? ওকে, আর উপরে যেতে হবে। পেজ নাম্বার 13 আছে। থ্যাংক ইউ, আমি নিজে কিছুটা লস্ট হয়ে গেছি। পেজ নাম্বার 13 অফ বুঝতে পারছি। রেগুলেশন অফ অ্যাকাউন্টিং অলরেডি আমাদের শেষ, ঠিক আছে? এবার ফলো করলে বুঝবেন। আমি জাস্ট এই কন্টেন্টস গুলোকে আমি স্লাইডে নিয়ে আসি। আপনার কেন ডাউট হচ্ছে যে বই আমি ফলো করছি না? টেল মি, আমাকে বলেন। না না স্যার, আমি Conceptual- না না ফলো করেন না স্যার, সেটা বলিনি, মানে আমি মানে ঠিক- দেখতে পাচ্ছিলাম না আর কি যে ঠিক সবগুলো আছে। একসাথে ইয়ে করছেন স্যার। আগে পিছে কিছু কিছু আগে পিছে আছে, আমি জিনিসটা আপনাদের বলছি। প্রেজেন্টেশন নিয়ে বলবো, স্যার এই জন্য আর কি আমি কনফিউজিং, মানে পৃষ্ঠাটা নো ইস্যু নো ইস্যু, ঠিক আছে? আমি জাস্ট দেখে বলছি। এই তো এইখানে নাম্বার 6, অলওয়েজ ইটস নাম্বার 6, কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ইউজফুল অ্যাকাউন্টিং ইনফরমেশন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা আসলে চাই যে আসলে সহজ করে জিনিসটা বুঝেন। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স কি বোঝাতে চাচ্ছে? রেলেভেন্স, ঠিক আছে? আর হচ্ছে আপনার CFR যেটা বলেছি,
কম্পারেবিলিটি প্রথমটা, ঠিক আছে, এই যে এইভাবে দেখেন, রেলেভেন্স নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ফেথফুল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, এই জিনিসগুলাই আপনারা এখানে পাবেন, ঠিক আছে। আর একটু মানে হয়তো এক্সাম্পল দিয়ে বা আরো অনেক কিছু অ্যাডিশনাল টেক্সট দিয়ে এখানে বোঝাতে চাচ্ছে। নাম্বার 1 ইজ রেলেভেন্স, নাম্বার 2 হচ্ছে ফেথফুল রিপ্রেজেন্টেশন, নাম্বার 2 যেটা এটা হচ্ছে আমার এনহ্যান্সিং এর যে জিনিসগুলো আছে, ঠিক আছে, একটা একটা করে আছে, কম্পারেবিলিটি, ভেরিফায়াবিলিটি, টাইমলিনেস এন্ড আন্ডারস্ট্যান্ডেবিলিটি। আশা করি আমার মানে কথা থেকে যদি বুঝতে পারেন এন্ড একবারে যদি ভালো করে বুঝেন, এটা নিয়ে আসলে আর বারবার আপনাদের কখনো দেখতে হবে না। এনি কোশ্চেন্স উইথ রিগার্ডস টু দিস কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স স্টুডেন্টস? ইয়েস মুত্তাকিন। ফেথফুল রিপ্রেজেন্টেশন এটা স্যার বুঝতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, ফেথফুল রিপ্রেজেন্টেশন যদি আমি আসলে ব্রডার হেডে বলি, ফেথফুল রিপ্রেজেন্টেশন মানে ডেটা কমপ্লিট, সব ট্রানজেকশন আমার আসছে বা মেজরিটি আমার ট্রানজেকশন আসা, নিউট্রালিটি মানে বায়াস ছাড়া করা, সাবজেক্টিভ নাইট অল ট্রানজেকশনস আর বিং অবজেক্টিভ এন্ড আমি আমার কোনো পার্সোনাল বায়াস নিয়ে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, দ্যাট ইজ নিউট্রালিটি, ঠিক আছে। আর নাম্বার 3 হচ্ছে ফ্রি ফ্রম এরর। ফ্রি ফ্রম এরর বলতে হচ্ছে কি ট্রানজেকশন রেকর্ড করতে ভুল করা, ঠিক আছে, বা ট্রানজেকশন হয়তো কোনোটাই আমি রেকর্ডই করি নাই, বা ট্রানজেকশন হয়তো এমন হলো এক লেগ একভাবে করলাম, আরেক লেগ আরেকভাবে করলাম, এগুলো হচ্ছে ভুল ভ্রান্তি থাকা। সো ভুল না থাকা, সব ট্রানজেকশন আসা এন্ড বায়াস ফ্রি করা, সেটাই হচ্ছে আমার ফেথফুল রিপ্রেজেন্টেশন। ইজ দিস ক্লিয়ার? আপনাকে তিনটা মনে রাখতে হবে, সবচেয়ে বেশি মনে রাখতে হবে ফান্ডামেন্টালের ভেতর রেলেভেন্স এন্ড ফেথফুল রিপ্রেজেন্টেশন, আর এনহ্যান্সিং এর ভেতর হচ্ছে কম্পারেবিলিটি, ভেরিফায়াবিলিটি, টাইমলিনেস এন্ড আন্ডারস্ট্যান্ডেবিলিটি। এবার বলেন কোনো মানে কনফিউশন উইথ এনি অফ দেম? না স্যার, ধন্যবাদ স্যার। স্যার আমাদের তো স্যার নামাজের একটা বিরতি ছিল স্যার, মেবি। ও অ্যাপোলজি, ইটস 8:56 নাও। 9টা থেকে 9টা 15 দিন। আচ্ছা ঠিক আছে, আমি ব্রেক দিচ্ছি, আপনারা 9টা স্যার নামাজ 9:15 আসেন, জি স্যার, ঠিক আছে। নামাজটা পড়ে নিই, তারপরে আবার ক্লাসে যুক্ত হবে না ইনশাআল্লাহ। ভেরি ইম্পর্টেন্ট, আই শুড বি গিভিং ইউ ব্রেকস, ঠিক আছে। উই উইল কাম ব্যাক এট 9:50 স্টুডেন্টস। জি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এবার যাবো এগুলো আপনাদের জন্য রিভিশন, এটা আমাদের এক্সামে আসে, সবচেয়ে সহজ মার্কস আপনারা তুলে নিতে পারেন, সেটা হচ্ছে ক্যাপিটাল এন্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, আরেকটা হচ্ছে ক্যাপিটাল এন্ড রেভিনিউ ইনকামের কনসেপ্ট। ওকে, সো প্রথমত বলে রাখি যে আমরা যখন এক্সপেন্ডিচার বলি, ঠিক আছে, এক্সপেন্ডিচার বলতে গেলে দেয়ার আর টু নেচার, একটা হচ্ছে যেটা আপনাকে ফিউচার ইকোনমিক বেনিফিট দিয়ে থাকে, ঠিক আছে, মানে আজকে আপনি খরচা করেছেন সেটার বেনিফিট, সেটার ফিউচারেও আপনি আউটপুট পাবেন। এক, কথাগুলোকে শুনে তাহলে পরে বুঝবেন যে কিভাবে ডেফিনিশনটা মিলানো যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বেনিফিট আপনার ইমিডিয়েটলি না, এটা মাল্টিপল ইয়ার ধরে আপনি পেতে পারবেন, ঠিক আছে, এটা হচ্ছে এক। রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে যেটা ইমিডিয়েটলি কনজিউমড বা কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ডের ভিতরে কনজিউমড হয়ে যায়, ঠিক আছে। এক্সাম্পল দিলে ইজি হবে আপনাদের জন্য, যদি কোনো ফিক্সড অ্যাসেট পারচেজ করেন, একটা পার্টিকুলার ফিক্সড অ্যাসেট আপনার কি হয়, আছে কিনলেন কিন্তু এর বেনিফিট পাবেন তার লাইফ পর্যন্ত, সেটা 5 থেকে 7 থেকে 10 বছর পর্যন্ত পাবেন, ঠিক আছে। সো আমরা যখন আসলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে থাকি, উই আর মেইনলি টকিং অ্যাবাউট ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ফিক্সড অ্যাসেটস, ঠিক আছে, নন কারেন্ট অ্যাসেটের কথা আমরা ইউজুয়ালি বলে থাকি। ওকে, এখানে আপনারা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, মেশিনারি, ইকুইপমেন্ট তিনটার সাথে আপনারা পরিচিত, কিন্তু একটা জিনিস দেখে আপনারা কনফিউজ হয়ে যান, কারণ এটা এক্সামে আসে দেখে আমি এখানে দিয়েছি, সেটা হচ্ছে কিছু ধরনের অ্যাডভান্স আছে বা কিছু ধরনের প্রিপেমেন্ট আছে, ঠিক আছে। এই অ্যাডভান্স বা প্রিপেমেন্ট গুলো হচ্ছে অনেকটা ক্যাপিটাল ইন নেচার। কিভাবে সেটা? আজকে যদি আমি একটা ফিক্সড অ্যাসেট কেনার জন্য যদি আমি একটা পার্শিয়াল অ্যাডভান্স করে থাকি, ঠিক আছে, তাইলে ওই পার্টিকুলার অ্যাডভান্সটা বা প্রিপেমেন্টটা ওটাকে আমি রেভিনিউ এক্সপেন্ডিচার বলতে পারি? আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই যে লেটস জাস্ট সে একটা ফিক্সড অ্যাসেট আমি পারচেজ করবো, তার জন্য কিছু অ্যাডভান্স আমি পেমেন্ট করেছি, ওই পার্টিকুলার অ্যাডভান্স বা প্রিপেমেন্টটা সেটা কেন রেভিনিউ এক্সপেন্ডিচার না, ওয়াই দিস ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আমাকে বলেন, আপনাদের পয়েন্ট অফ ভিউ শুনতে চাই। স্যার কারণ এটা লং টার্ম বেনিফিট দিবে। বিকজ দ্যাট পার্টিকুলার এক্সপেন্ডিচার বা যে অ্যাডভান্সটা আমরা করেছি, দিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ আ ফিক্সড অ্যাসেট। ফিউচার বেনিফিট। হ্যাঁ, দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ আ ফিক্সড অ্যাসেট, একটা ফিক্সড অ্যাসেট যেটা আমাকে কি করে ফিউচার ইকোনমিক বেনিফিট দেবে। সো মধ্য কথা বললে আমি যখন কোনো নন কারেন্ট অ্যাসেট পারচেজ করে থাকি বা নন কারেন্ট অ্যাসেটের লাইফ ইনক্রিজ করে এমন কোনো খরচা করে থাকি, দোজ আর কল্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর যদি আমি আজকে খরচা করি, ঠিক আছে, সেটা কিনা আসলে আমার মানে ক্যাপিটাল অ্যাসেটকে একটা কেনার জন্য যদি কোনো অ্যাডভান্স দিয়ে থাকি, তাহলে দোজ কাইন্ড অফ এক্সপেন্সেস এন্ড প্রিপেমেন্টস আর পার্ট অফ মাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এইটাতে কারো ডাউট আছে কিনা? আই উইশ টু ডেফিনিশনটা ভালো করে বোঝা মানে আপনার কাজ অর্ধেকের থেকে বেশি শেষ এই বিষয়ে, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। সো রেভিনিউ এক্সপেন্ডিচার নিয়ে যখন আমি কথা বলবো, সেটা হচ্ছে যে যেই এক্সপেন্সটা আমি আজকে করেছি, যেটার বেনিফিটটা আমার কারেন্ট ইয়ারে কনজিউম হয়ে গেছে। সোজা কথা হচ্ছে যে একটা স্টাফ স্যালারি যে দিচ্ছেন, ঠিক আছে, আপনি যে স্টেশনারি এক্সপেন্স আপনি পারচেজ করছেন, ইউটিলিটি এক্সপেন্স যে আপনি করছেন, এইটার কি বেনিফিট কি আপনি ফিউচারে পান? এটার বেনিফিটটা আপনি ইমিডিয়েট অ্যাকাউন্টিং ক্যালেন্ডার ইয়ারে আপনার শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো যেটার এক্সপেন্স আপনার ফিউচারে টানবে না, যেটার এক্সপেন্সের নেচার হচ্ছে আপনার রেগুলার মেইনটেনেন্সের জন্য, যেগুলো আমার অপারেশনাল এক্সপেন্সেস ইন নেচার, সেগুলো হচ্ছে আমার রেভিনিউ এক্সপেন্ডিচারের জন্য, ঠিক আছে। আরেকটা কথা, এটা বইতে লেখা নাই বাট এক্সাম্পল আপনারা পাবেন, যদি অ্যাসেটের লাইফ বেড়ে যায় যেই ধরনের এক্সপেন্ডিচার, সেটাকে আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার না রেভিনিউ এক্সপেন্ডিচার? স্টুডেন্টস কেয়ারফুলি বলুন। ক্যাপিটাল ঠিক আছে, আর যেটাতে আমার অ্যাসেটের লাইফ রেগুলার মেইনটেনেন্সের পর্যায়ে থাকে, ঠিক আছে, হোয়াট কাইন্ড অফ এক্সপেন্ডিচার ইজ দ্যাট, রেভিনিউ না ক্যাপিটাল? স্যার রেভিনিউ। ওকে, একটা কথা এখানে বলি, এক্সাম্পল দিয়ে বললে সহজ হয়। আজকে যদি ধরেন আমার এই ল্যাপটপে আমি যদি আজকে একটা কি বলবো মানে নতুন প্রসেসর যদি আমি এখানে ইমপ্লিমেন্ট করি, তাহলে এটা আমার কি হবে? এটা কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার না রেভিনিউ ক্যাপিটাল এক্সপেন্ডিচার? এক্সপেন্ডিচার স্যার। ভেরি স্যার গুড, বিকজ ক্যাপিটাল। এটা আমার লাইফ ইনক্রিজ করছে। আর যদি আজকে আমি আমার ল্যাপটপটা সার্ভিসিং এ দিয়ে নিয়ে আসলাম, সেইটাই খরচাটা করবো, রেভিনিউ। ভেরি গুড, ঠিক আছে। যাক, ইউ আর অন সলিড ফুটিং। এবার আমাকে বলেন, ডেপ্রিসিয়েশন নিয়ে অনেকের চ্যালেঞ্জ থাকে, ঠিক আছে, এন্ড এটা মিস্টেক করেও ফেলেন আপনারা, যে ডেপ্রিসিয়েশন নিয়ে যখন আমরা বলি হোয়াট কাইন্ড অফ এক্সপেন্ডিচার ইজ দিস, ক্যাপিটাল না রেভিনিউ? এন্ড ইফ সো ওয়াই? রেভিনিউ। রেভিনিউ হওয়ার কারণটা কি?
কারণ স্যার আমরা প্রত্যেক বছর মাইনাস করি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ভাই একজন করে উত্তর দিই। ঠিক আছে, বেসিক আমি একটা জিনিস বলি, রেভিনিউ এক্সপেন্ডিচার নিয়ে যখন আমি কথা বলবো, ঠিক আছে, রেভিনিউটা হচ্ছে আমার ইয়ারলি চার্জ। দেখেন কনফিউশনটা কোথায় আসে, অনেকে আমাকে স্টুডেন্টরা প্রশ্ন করেন যে আমি যখন ফিক্সড অ্যাসেটটা পারচেস করছি সেটা হচ্ছে আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আর যখন আমি আজকে এই মোমেন্টে ডেপ্রিসিয়েশন চার্জ করবো, ডেপ্রিসিয়েশন তো আমার ইয়ারলি চার্জ, সো দ্যাটস ওয়ান হিন্ট, সেই ইয়ারলি চার্জ যেটা আমার কারেন্ট ইয়ারে কনজিউম করি দ্যাট ইজ মাই রেভিনিউ এক্সপেন্ডিচার। কিন্তু তারপর অনেকের মধ্যে কনফিউশন থেকে থাকে যে ডেপ্রিসিয়েশনটা যেহেতু ইটস অরিজিনেটিং ফ্রম মাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার, তাহলে ওয়াই দিস ইজ নট ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ঠিক আছে, ক্যাপিটাল যখন পারচেস করি তখন সে চলে যাচ্ছে আমার, বাট ফিক্সড অ্যাসেট পারচেস করে চলে যাচ্ছে সে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কিন্তু তার জন্য যে খরচাটা আমি করছি ইয়ার আপন ইয়ার যে চার্জ নিয়ে আসছি, ওয়াই দিস ইজ রেভিনিউ এক্সপেন্ডিচার। এনিওয়ান? স্যার অনেক ইয়ে আছে না যে সম্পদ আছে যেগুলো আমরা কিস্তিতে কিনি বা বছর বছর কিনি, ওগুলো কি করি? স্যার মানে ডেপ্রিসিয়েশন টার্মটা তো 1 বছরের কস্ট দেখানো হচ্ছে। রাইট ইউ আর, কিন্তু যেটাতে সবাই কনফিউজ করে ফেলে যে কেন আমার রেভিনিউ এক্সপেন্ডিচারটা এটা ক্যাপিটালের থেকে জেনারেটেড, বাট ওয়াই দিস ইজ কামিং টু রেভিনিউ এক্সপেন্ডিচার। যেমন আমি আপনাকে একটা কথা বলি, আজকে আমার একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা হয়েছে, যেমন আমার ল্যাপটপটা কিনেছি এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, তার জন্য প্রসেসর কিনেছি দ্যাট ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কিন্তু ল্যাপটপের ডেপ্রিসিয়েশন হচ্ছে আমার রেভিনিউ এক্সপেন্ডিচার। আপনাদের ফার্স্ট কনটেক্সট হচ্ছে যে ডেপ্রিসিয়েশনের চার্জ আমি করছি ইয়ারলি, দ্যাটস ওয়াই দিস ইজ রেভিনিউ এক্সপেন্ডিচার। ঠিক আছে, এখন যেটা আমি আপনাকে বলি, এটার ডেফিনিশনটা লুকায় আছে হচ্ছে আসলে, মানে এটার এক্সপ্লেনেশন লুকায় আছে হচ্ছে ডেপ্রিসিয়েশনের ডেফিনিশনের যদি আপনি দেখেন একটা ডেপ্রিসিয়েশনে কি বলে, সেটা হচ্ছে সিস্টেমেটিক অ্যালোকেশন অফ কস্ট, ঠিক আছে, ওভার দ্য লাইফ অফ দ্য ফিক্সড অ্যাসেট। তার মানে হচ্ছে আমি অ্যাসেট যেটা আমি পারচেস করেছি ওই যে পার্টিকুলার কস্ট, ওই কস্টটা তার লাইফ ধরে আমি সিস্টেমেটিক একটা অ্যালোকেশন করছি। মানে আমার 100 টাকা যদি অ্যাসেট হয় 10 বছর যদি ইউজ করি, তাহলে আমি প্রতি বছর 10 টাকা করে আমি এক্সপেন্সে আমি তাকে চার্জ করে দিচ্ছি। অ্যান্ড ডু ইউ নো ওয়াই দিস ইজ ডিফারেন্ট? আমি যে ফিক্সড অ্যাসেটটা যখন কিনেছি তাকে কি আমি কোনো এক্সপেন্স হিসাবে আমি দেখিয়েছি এখানে? আমার ফিক্সড অ্যাসেট ডেবিট করেছি, ক্রেডিট করেছি কাকে? স্টুডেন্টস। ক্যাশ। ক্রেডিট করেছি ক্যাশ, স্ট্রেট আউট ক্যাশ চলে গেছে, কিন্তু এই যে খরচাটা হয়েছে এই খরচাটা আমি চার্জ করছি কখন? এখন এসে প্রতি বছরে বছরে একটা সার্টেন পার্ট এসে আমি চার্জ করে দিচ্ছি। কারণ মনে রাখবেন যে খরচা আজকে আপনি করছেন সেই খরচা হয় ইমিডিয়েটলি আপনি এক্সপেন্স হিসেবে রেকগনাইজ করবেন, আর নাইলে তাকে ওভার ইটস ইউজফুল লাইফ আপনি তাকে চার্জ করতে হবে। অ্যান্ড ডেপ্রিসিয়েশন ইজ ওয়ান সার্ট চার্জ অন ফিক্সড অ্যাসেট। ঠিক আছে, এটা ডেপ্রিসিয়েশন আমরা সবাই মুখে জানি রেভিনিউ এক্সপেন্ডিচার, কিন্তু কেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু আস। এখন ইনকামের বেলাও দুটা গল্প আছে। ঠিক আছে, আমরা যেটা আসলে মানে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টে বলি, আমার মেইন কোর্স অফ বিজনেসের যেটা সেল হবে সেই আইটেম যখন আমি সেল করবো দ্যাট ইজ মাই রেভিনিউ সেল। ঠিক আছে, তার মানে আজকে যদি বাটা কোম্পানি যদি আজকে যদি জুতা সেল করে, তাহলে তাকে যখন সে জুতা বেচবে সেটাকে আমি কি বলবো? রেভিনিউ হিসাবে তাকে কনসিডার করবো। কিন্তু বাটা ফ্যাক্টরি যদি তার যদি কোনো একটা ইকুইপমেন্ট বা মেশিনারি যদি সেল করে দেয়, সেটা কিন্তু রেভিনিউ ইনকাম না। বিকজ রেভিনিউ ইনকাম হচ্ছে যে যেটা বিজনেস করে তার যেটা মেইন প্রোডাক্ট সেটা সে যখন সেল করবে, দ্যাট ইজ ইট, দ্যাট কোম্পানিজ রেভিনিউ ইনকাম। আর ক্যাপিটাল ইনকাম হচ্ছে যদি আজকে আমি আমার মেশিনারি বেচে দিই, চেয়ার টেবিল বেচে দিই, ঠিক আছে, দ্যাট ইজ মাই ক্যাপিটাল ইনকাম। কারণ আমার মেইন বিজনেস কিন্তু চেয়ার টেবিল বেচা না, আমার মেইন বিজনেস কিন্তু ফ্যাক্টরি মেশিনারি সেল করে দেওয়া না। সো ইনকাম আমার দুই প্রকার। ঠিক আছে, রেভিনিউ একটা হচ্ছে যেটা যদি আমি আপনাকে বলে ফেলি, যদি একটা হেয়ার ড্রেসার হয় সে যখন চুল কেটে যে ইনকামটা পাবে ওটা হচ্ছে তার সার্ভিস রেভিনিউ। ঠিক আছে, অনেক সময় ইনভেস্টিং কোম্পানিজ আছে, তো তার কাজ হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করে, তারপর আপনার সে ওখান থেকে আপনার কি করে ইন্টারেস্ট পায়, ডিভিডেন্ড পায়, এটাও কিন্তু তার রেভিনিউ। ঠিক আছে, আবার সেল অফ ট্রেডিং অ্যাসেটস, অনেক বিজনেস আছে যারা কি করে আপনার গুডস কিনে নিয়ে আসে হোলসেলে, তারপর আপনার রিটেলে সেল করে, সো এটা হচ্ছে তার রেভিনিউ। ঠিক আছে, এই মেইন কোর্স অফ বিজনেস থেকে যে আমার আয় দ্যাট ইজ মাই রেভিনিউ। আর ক্যাপিটাল রেভিনিউ কি? সেটা হচ্ছে আমার নন কারেন্ট অ্যাসেট বেচে যে টাকাটা পাবো, দ্যাট ইজ মাই ক্যাপিটাল। এবার বলেন কারো কোনো কনফিউশন আছে কিনা ওভার দিস টু? স্যার কোনো প্রতিষ্ঠান যদি কোথাও ইনভেস্ট করে যে টাকাটা পায় ওটা তো ওনাদের মেইন বিজনেস ইনকাম না, তাহলে ওটা কি হবে? ওই জন্যই আমি একটা কথা বলছি, ওই কোম্পানির মেইন বিজনেসটা হচ্ছে হোল্ডিং কোম্পানি আছে না, ওয়ারেন বাফেটের একটা কোম্পানি আছে না, সে কি করে? সে হোল্ডিং কোম্পানি, বার্কশায়ার হ্যাথাওয়ে, তার কাজ কি? সে বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করে, কোকাকোলাতেও তার ইনভেস্টমেন্ট আছে। ঠিক আছে, অ্যামাজন বলেন, গুগল বলেন, সব জায়গায় তার ইনভেস্টমেন্ট আছে। সো যদি আমার কোম্পানি বা আমার ব্যবসার কাজই হয় ইনভেস্টমেন্ট, তাহলে আমি কি পাই বলেন প্রতি Dividend। মাসে মাসে বা টার্ম শেষ হওয়ার পর? ইমরান টেল মি। না স্যার, আমার প্রশ্নটা এটা ছিল না, আমার প্রশ্ন ছিল ধরেন মানে ওনার বিজনেসের পাশাপাশিও ওনারা ইনভেস্ট করছে, মানে কোথাও ও। হয়তো এফডিআর করা ছিল, হ্যাঁ, এফডিআর বুঝছি। ইন্টারেস্ট পেয়েছে, তাহলে ওইটা কি হবে? ওকে, ওটা ঠিক আমি আছে, জানতে এবার আমি বলি, যেমন আমি যদি আমাদের একটা বেসিক কোম্পানি বলে থাকি আর কি, যে ইউনিলিভারের কথা বলে থাকি। ঠিক আছে, ইউনিলিভারের যদি লাস্ট কোয়ার্টারের ফাইন্যান্সিয়ালস গুলো যদি ভালো করে দেখেন, তো প্রোডাক্ট বেচে না আপনার যতটুকু ইনকাম করছে, তার ভালো ইনকাম আসছে হচ্ছে ব্যাংকে টাকা রেখে তার ইন্টারেস্ট ইনকাম পেয়ে। সো তাহলে ইউনিলিভার নামটা যখন আপনি শুনেন, তখন আপনি তার সেলস হিসাবে কাকে কনসিডার করবেন? সোজা কথা, তার মানে খারাপ কথা বলতে হচ্ছে যে একেবারে তেল সাবান বেচে যে সে ইনকাম করে, দ্যাট ইজ ইটস রেভিনিউ। জি জি। ঠিক আছে, সো ওর যে এই ইনভেস্ট করে যে টাকা পাইছে এটা কি তার রেভিনিউ? মানে রেভিনিউ হিসাবে ধরবেন আপনি, মানে মেইন বিজনেসের সেই হিসাবে ধরবেন না, No, sir, এটা other তার income. ইনভেস্টমেন্ট No, ইনকাম, sir। আদার ইনকামের একটা পার্ট হচ্ছে ইনভেস্টমেন্ট ইনকাম। আপনাদেরকে যেটা ডিস্টিংশনটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি যখন কোনো কিছু থেকে যদি ইনকাম আমার হয়, সব ইনকাম আমার রেভিনিউ না। রেভিনিউ যখন আমি বলবো সেটা হচ্ছে আমার মেইন কোর্স অফ বিজনেসের যে সেল আইটেম থেকে যেটা আমার আসে। ক্লিয়ার এবার? ওকে ওকে। আর বাকি যদি আসে দ্যাট ইজ আদার ইনকাম, আর ফিক্সড অ্যাসেট Other যদি বেঁচে থাকি দ্যাট ইজ ফর তাহলে ক্যাপিটাল। ক্যাপিটাল। ওকে, আচ্ছা, বইয়ের যে সামগুলো আছে আমি এটা আপনাদেরকে একটা করে বলি, এটা আপনাদের মাঝে মধ্যে দেওয়ার পর ট্রু ফলস আছে, এটা হচ্ছে সবচেয়ে সহজ প্রশ্নগুলোর একটা। ঠিক আছে, পারচেজ স্যার অফ একটা প্রপার্টি। কোয়েশ্চেন ছিল, ইয়েস মিস্টার সিয়াম বলেন। স্যার ফরেন এক্সচেঞ্জ গেইন বা লস এটা তাহলে কোন ধরনের ইনকাম হবে? এটার প্রশ্নের উত্তর তো আপনি আমাকে এত কিছু শোনার পর দিতে আরো ভালো দেওয়ার কথা। ঠিক আছে, আমার কোনো বিজনেস সে ফরেন এক্সচেঞ্জ গেইন লস করতে নামে না। নিশ্চয়ই সে কোনো প্রোডাক্ট সেল করে সে ডলার পায়, ডলার হোল্ডিং আছে। ঠিক আছে, বা কোনো কিছু আপনার মানে প্রোডাক্ট সে কিনতে গেলে সে ডলার পে করে। তো যখন কেনার সময় যে ডলার যেটা সে মানে পাচ্ছে,
মানে দিচ্ছে যেটা, আর বেঁচে যে পাচ্ছে ওর মধ্যে যে এফএক্স গেইন লস হয় দ্যাট ইজ নাথিং বাট আদার ইনকাম। ঠিক আছে, মেইন রেভিনিউ ইনকাম। ওকে, একটা করে আমরা আসি পারচেজ অফ প্রপার্টি নিয়ে যদি আমি কথা বলি, ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্যাপিটাল কি ধরনের ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ঠিক আছে, Capital. গুড। আমাকে আগে বুঝতে হবে কোনটা আমার ইনকাম, কোনটা আমার এক্সপেন্স, তারপর হচ্ছে কোনটা আমার ক্যাপিটাল এন্ড কোনটা আমার রেভিনিউ নিচ্ছে। সো প্রপার্টি পারচেজ করছি যেটা বেনিফিট আমি ফিউচার ইকোনমিক বেনিফিট পাবো, দ্যাট ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। গেল নাম্বার 2, প্রপার্টি ডেপ্রিসিয়েশন। রেভিনিউ Revenue expenditure. ঠিক আছে, উইদাউট এনি কোশ্চেনেবল ডাউট, এটা নিয়ে আর কোনো ইয়ে নেই। সলিসিটার্স ফিজ ইন কানেকশন উইথ দ্য পারচেজ অফ প্রপার্টি, ট্রিকি। ক্যাপিটাল এক্সপেন্ডিচার Capital. স্যার। ক্যাপিটাল ভেরি গুড, ঠিক আছে, একজনও ভুল করলেন না, দ্যাট সারপ্রাইজেস। ঠিক আছে, এটা হচ্ছে মানে হার্ড মাইন্ডসেট হয়েছে, একজন বলছে সব দুই লাইনে চলে গেছে। ঠিক আছে, যদি বলি যে এটা কেন, না গুড টু নো, মানে ইউ আর অল অন গুড ট্র্যাক, ভালো লার্নিং ট্র্যাজেক্টরিতে আছেন। সোজা কথা হচ্ছে আমি যখন একটা ফিক্সড অ্যাসেট পারচেজ করবো দ্যাট ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, দ্যাট উই অল নো। কিন্তু ফিক্সড অ্যাসেটের সাথে অ্যাসোসিয়েটেড যেই কস্টগুলো আছে, তাকে তার ইনিশিয়াল লেভেলে পারচেজ থেকে শুরু করে ইমপ্লিমেন্টেশন পর্যন্ত যে কস্টগুলো আমার আছে, অল দিস কস্ট উইল বি টার্নড অ্যাজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ওটা কিন্তু আমার রেভিনিউ এক্সপেন্ডিচার হবে না। মূলত কথা হচ্ছে আমি একটা ফিক্সড অ্যাসেট কিনেছি, দোকান থেকে কিনে আমার বাসায় আনা পর্যন্ত আমার ট্রান্সপোর্ট কস্ট, ঠিক আছে, আমার সেটআপ কস্ট, আমার ইনস্টলেশন কস্ট, আমার লিগাল ফিজ, এই সব কিছু মিলে হচ্ছে আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এই কথাটা কি কারো বুঝতে কোনো কনফিউশন আছে? না স্যার। নো স্যার নাম্বার 4, কস্ট অফ অ্যাডিং এক্সট্রা মেমোরি টু আ কম্পিউটার। ক্যাপিটাল ক্যাপিটাল Capital expenditure. গুড, একটা ওয়ার্ড এখানে, লাইফ এনহ্যান্সিং কস্ট, যেটা ফিউচার ইকোনমিক বেনিফিট দেবে, দ্যাট ইজ ওয়াই ইটস ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কম্পিউটার রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স কস্ট, ঠিক আছে, উইদাউট এনি ডাউট। নাম্বার 6 হচ্ছে প্রফিট অন সেল অফ অফিস বিল্ডিং। এবার বলেন অফিস বিল্ডিং কেনা বেচার ব্যবসা, Capital income. ইনকাম। ঠিক আছে, ওই যে বলছি যে এক্সপেন্ডিচার অর ইনকাম। সো এটার নেচারটা হচ্ছে আমি যেহেতু ফিক্সড অ্যাসেট বেচে টাকাটা পেয়েছি, দ্যাট ইজ মাই ক্যাপিটাল ইনকাম, নট এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচারের কোনো কিছুই নাই, কারণ আমি প্রফিট করেছি না। ঠিক আছে, আর রেভিনিউ ফ্রম সেলস পেইড ফর বাই ক্রেডিট কার্ড, এটা সোজা কথা হচ্ছে এখানে অনেকে কনফিউজড হয়ে যায়। কারণ আমি বলি, কারণ ক্রেডিট কার্ড দেখে একটা কনফিউশন আসে, রেভিনিউ ফ্রম সেলস পেইড দেখে আরেকটা কনফিউশন আপনাদের আসে। সোজা কথা হচ্ছে যদি বলতাম যে রেভিনিউ ফ্রম সেলস, তারও কোনো ডাউট হতো না। মানে আমার মেইন কোর্স অফ বিজনেসের আইটেম যখন সেল করি, তখন আমি তাকে ইউজুয়ালি সেলস বলি, তাকে রেভিনিউতে রেকগনাইজ করি। ইয়েস প্লিজ, কোশ্চেন। Revenue income হবে আর কি। হ্যাঁ, আর কস্ট অফ নিউ মেশিনারি, এটা না প্রশ্ন করলেই হতো, এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর নাম্বার 9 দেখে বলো কি হবে? ক্যাপিটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। রেভিনিউ ফ্রম সেলস পেইড ফর বাই ক্রেডিট কার্ডস, মানে পেইড ফর বাই ক্রেডিট কার্ডস বলতে কি বোঝানো হয়েছে? ইয়েস, দ্যাট ওয়াজ দি এক্সাক্ট ট্র্যাপ। আপনাকে এখানেও আসতে চাই, সেই জন্য আমি আপনাদের একটা জিনিস বলি যে অনেক সময় বইতে অনেক জিনিস থাকবে, এক্সামে অনেক জিনিস থাকবে, সাম মাইট বি ট্রুলি রিডান্ডেন্ট, মানে আপনাকে ইগনোর করে যেতে হবে। মানে আপনাকে কাস্টমার আপনার কিছু কিনেছে, ক্রেডিট কার্ডের থ্রুতে কিনেছে। ইউজুয়ালি কি হয়, কাস্টমার আপনার কাছে ক্রেডিট কার্ডের থ্রুতে কিনতে পারে, দোকানে গিয়ে ক্যাশে কিনতে পারে, ঠিক আছে, আর ক্যাশ অন ডেলিভারি হতে পারে। বাট দিন শেষে আপনি যখন যে প্রোডাক্টটা সেল করবেন, সেই সেলটাই তো আপনার রেভিনিউ, মেইন কোর্স অফ বিজনেসে। সো দ্যাট ইজ ইট। এটা বোঝাতে চাচ্ছে যে কাস্টমার আপনার কাছ থেকে ক্রেডিট কার্ড দিয়ে কিনেছে জিনিসটা। দিস হ্যাজ নো রিলেভেন্স। সোজা কথা হচ্ছে রেভিনিউ ফ্রম সেলস ইজ মাই রেভিনিউ ইনকাম। ওকে, আচ্ছা। নাম্বার 10, ডেলিভারি কস্ট অফ ট্রান্সপোর্টিং দ্য নিউ মেশিনারি ফ্রম সাপ্লায়ার্স ফ্যাক্টরি টু দ্য প্রেমিসেস অফ বিজনেস পারচেজিং ইট। একটু আগে এটা নিয়ে আমরা একটু হালকা আলাপ করেছিলাম, ক্যারেজ ইনভার্স আর কি, বা ক্যারেজ কস্ট। ক্যাপিটাল Yes. Okay. Number 11 is the same, cost of installing the new machinery in the premises of business. ক্যাপিটাল Okay, very good. And number 12, wages of machine operators. এটা ভুল করে। Revenue expenditure. Good. Machine operator এর wage, এখন আপনারা বলতে পারেন ওই মেশিনারির ট্রান্সপোর্টেশন কস্ট, সেটআপ কস্ট, কাস্টমস ডিউটি, ক্যারেজ ইনভার্স সবকিছু আমি তাকে ক্যাপিটালাইজ করেছি। কিন্তু তার জন্য যে ওয়েজেস দিতেছি আমি মেশিন অপারেটর, why this is not capitalization? Why this is termed as revenue expenditure? বলে দেখি। স্যার এটা প্রোডাকশনের সাথে রিলেটেড স্যার, প্রোডাকশন এটা তো আমার ব্যবসা চালানোর সাথে রিলেটেড। এক বছরের মধ্যে সীমাবদ্ধ স্যার। স্যার এটা আমরা প্রত্যেক বছর পে করি তাই প্রতি উইক ওয়েজেস হচ্ছে উইক, আর মান্থলি হচ্ছে আপনার Sorry, স্যালারি। ঠিক আছে না, গুড গুড, দিস ইজ গুড। ছোট ছোট জিনিসগুলো অনেক ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, এটা। তারপর আমি আপনাদের বইয়ের থেকে যে জায়গাতে যাব, আমি চ্যাপ্টার 1 and 2 ইন্টারচেঞ্জেবলি করি, মানে কমপ্লেক্সিটিটা ঠিক রাখার জন্য জিনিসটা। আচ্ছা, লেট মি গো ব্যাক টু দিস। যাক, অন ট্র্যাক। এইবার আমি কিছু জিনিস আপনাদের সাথে আলাপ করবো। ব্যালেন্স শিট যে বলি, আমরা তো আর ব্যালেন্স শিট বলবো না, তাকে কি নামে বলবো? ফাইনান্সিয়াল পজিশন স্টেটমেন্ট অফ ফাইনান্সিয়াল পজিশন স্যার। গুড, স্টেটমেন্ট অফ ফাইনান্সিয়াল পজিশন। তো তার মধ্যে কি থাকে? অ্যাসেট, লায়াবিলিটি এন্ড ক্যাপিটাল অর ইকুইটি, যেই নামে আমরা তাকে বলি। ঠিক আছে, এখন একটা জিনিস হচ্ছে, জিনিসগুলোকে আস্তে আস্তে আমরা শিখবো, পরে প্রপার ডেফিনিশনে আমরা যাবো। যেমন অ্যাসেট যদি বলি, অ্যাসেট হচ্ছে কি যেই পার্টিকুলার আইটেম একটা বিজনেস ওন করে বা কন্ট্রোল করে। আপনারা কিন্তু ওনের ব্যাপারটা খুব ভালো করে বুঝে, যেটা আপনি পয়সা দিয়ে কিনেছেন সেটা হচ্ছে ওন, কিন্তু কন্ট্রোল ওয়ার্ডটা দেখলে আপনাদের মধ্যে কনফিউশন আসে। অনেক অ্যাসেট আছে আপনি ওন করেন না বাট কন্ট্রোল করেন, হোয়াই ইজ দ্যাট, বা হোয়াট ডাজ দিস মিন? স্যার লিজ স্যার আমরা লিজ নেই। স্যার এক্সেলেন্ট, লিজ ইকুইপমেন্ট ভেরি গুড। ঠিক আছে, যেমন আমি একটা অ্যাসেট লিজ করছি, ঠিক আছে, সো লিজ করা অ্যাসেট কিন্তু আমার কন্ট্রোলে আছে, কিন্তু সেটা কিন্তু আমি ওন করি না, বাট দ্যাট শুড বি মানে কামিং আন্ডার অ্যাসেট ক্যাটাগরি অফ ব্যালেন্স শিট। ঠিক আছে, ভেরি গুড, ক্লিয়ার। নাম্বার বি হচ্ছে, বা পরে যেটা আছে সেটা হচ্ছে আমার লায়াবিলিটি। লায়াবিলিটি সোজা কথা হচ্ছে আপনি অন্যকে যে জিনিস সেই দায় নিয়ে আসে না, মানে কাউকে আপনাকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, যেমন ক্রেডিটার আছে, আপনার ব্যাংক লোন থাকতে পারে, লাস্টেরটা হচ্ছে ইকুইটি। ইকুইটি সোজা হিসাব হচ্ছে আমার অ্যাসেট থেকে সব লায়াবিলিটি বাদ দিলে আমি ইকুইটি পাই। আর যদি আরো ভালো করে বুঝতে চান, ইকুইটি হচ্ছে কি বিজনেসের ওনারের যে ইনভেস্টমেন্ট যেটা আছে সেটাকে আমরা ইকুইটি বলি, প্লাস আমার অ্যাকুমুলেটেড প্রফিট লসের হিসাব। ঠিক আছে, মানে আজকে যদি আমি বিজনেস 100 টাকা দিয়ে শুরু করি, আমি যদি 10 টাকা প্রফিট করি, তাহলে আমার ইকুইটি গিয়ে দাঁড়াবে 110। পরের বছর যদি আমি 2 টাকা লস করি, তাহলে আমার প্রফিট মানে আমার ইকুইটি গিয়ে দাঁড়াবে হচ্ছে 108। এটা হচ্ছে আমার ইকুইটি। ঠিক আছে, বা অঙ্কের হিসাবে হচ্ছে অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিলে যেটা হয়। ওকে, আর
এটা তো ইকুয়েশন আপনারা সবাই জানেন যে অ্যাসেটের ইকুয়েশন হচ্ছে লায়াবিলিটি প্লাস ইকুইটি। ব্যালেন্স শিট সবসময় আপনি এক সাইডে থাকে অ্যাসেট, এক সাইডে থাকে লায়াবিলিটি প্লাস ইকুইটি। দিন শেষে দুটার ব্যালেন্সই আমাদের ম্যাচ হয়। আমি বলছি যে এখানে অনেকে আছেন, আমি সহজ করে বুঝাচ্ছি যাতে করে যারা নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের আছে তাদের যাতে কোনো ডিফিকাল্টি না। ওকে, এইবার আমি আসবো একেবারে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ডেফিনিশন বা টেকনিক্যাল রেফারেন্স থেকে যদি আমি বলি, ঠিক আছে? অ্যাসেট একটু আগে সেটা বুঝতে পারছেন যে যেটা আপনি ওন করেন বা কন্ট্রোল করেন সেটাই তো আপনার অ্যাসেট, রাইট? বাট অ্যাসেটের ডেফিনিশনটা যদি কখনো এক্সামে আসে বা আপনার আইএফআরএস কনসেপ্ট সাউন্ড করার জন্য হোয়াট ইউ মাস্ট নো ইজ এক্স্যাক্টলি দিস, মানে আমরা অ্যাসেট হিসাবে কোনো কিছুকে ব্যালেন্স শিটে, আমার একটা কোশ্চেন ছিল ইয়েস প্লিজ বলেন। স্যার, আমি যদি আজকে একটা মানে ব্যবসা শুরু করি 100 টাকা নিয়ে, তো হুম। কালকে যদি আমি 110 টাকা করি, নাহলে দেখা গেছে যে আমার অ্যাসেট থাকবে 110 টাকা, আর হচ্ছে আপনার ইকুইটি কত থাকবে, 10 টাকা থাকবে না 110 টাকাই থাকবে স্যার? একটা ছোট্ট গ্যাপ করে ফেলছেন, মানে 100 টাকা আপনি বিজনেসে নামছেন, ঠিক আছে? তারপর জি স্যার। 110 টাকা কি করছেন আপনি? না, হয়তো বা কোনো পণ্য কিনে বিক্রি করছি, 10 টাকা লাভ হয়েছে, এরকম আচ্ছা 110 আচ্ছা টাকা। হোল্ড অন 100 টাকার অ্যাসেট নিয়ে স্টার্ট করে তো আপনি 110 টাকাতে আপনি মানে আর তো কেনার কোনো স্কোপ নাই, হয়তো 110 টাকার ইনভেন্টরিকে 100 টাকার ইনভেন্টরিকে 110 টাকায় বেচছেন, ব্যাপারটা কি তাই? এটাই। জি স্যার, জি স্যার। আচ্ছা, এটার জন্য আমি মানে ওয়ার্ক এক্সাম্পল আমার আছে, রেডি আছে, আপনাদের আমি দেখাবো। সোজা কথা হচ্ছে তখন আপনার প্রফিটে চলে যাবে 10, ওটা ক্যাপিটালের পার্ট, আর বাকিটা হচ্ছে আপনার ক্যাশ আসবে 110 টাকা আসবে। ইনভেন্টরি চলে যাবে 100 টাকা, আপনার এর বিনিময়ে ক্যাশ আসবে হচ্ছে আপনার 110 টাকা, আর ওইদিকে ক্যাপিটাল তো 100 আছে, তার সাথে যোগ হবে 10 টাকার প্রফিট। এবার জি ক্লিয়ার? স্যার। স্যার এখানে এগুলো একটা আছে। কথা, স্যার ওই যে Yes, 100 টাকা ইনভেস্ট করার পরে যদি স্যার লস হয়, উনি তো লাভের কথা বললেন, যদি লস হয় তাহলে সেক্ষেত্রে স্যার? কোনো সমস্যা নাই, ঠিক আছে? লস যদি হয়, এমন কোম্পানি দেখছেন, মানে আপনারা তো এগুলা চোখে বা বইতে আমাদেরকে ভয়ের জিনিস দেখানো হয় না, মানে বাস্তবে কিছু কোম্পানি আছে যে একটা কোম্পানি স্টার্ট করছে 100 টাকা দিয়ে, প্রফিট করছে প্রথম 2-3 বছর, ঠিক আছে? ধরে নেন 150 টাকা করে তার ইকুইটি হলো, তারপর শুরু করলো সে লস, লস করতে 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 এমন জায়গায় চলে গেছে যে শেষে দেখা গেছে যে তার রিটেন আর্নিংস গুলো তো সব নেগেটিভ, এন্ড ক্যাপিটাল যেটা 100 আছে, রিটেন আর্নিংস যদি দেখি আমার 200 টাকা, আর ক্যাপিটাল যদি হয় আমার 100 টাকা হয়, তাহলে কত টাকা থাকে আমার টোটাল ইকুইটি? -100 থাকে, সেটাও আছে, ঠিক আছে? কিন্তু সেই কোম্পানি তাহলে ব্যালেন্স শিট মেলে কেন? এটি তো আপনাদের প্রশ্ন। লায়াবিলিটি দিয়ে লোন দিবে, যে দেখবেন যে কোম্পানির আপনি দেখবেন যে তার ইকুইটি নেগেটিভ হয়ে আছে, দেখবেন যে তারে ব্যালেন্স করে হচ্ছে লায়াবিলিটি দিয়ে, দেখবেন সেই কোম্পানির অনলি অনেক লায়াবিলিটি, আবার এইদিকে তার ইকুইটি লস হয়ে বসে রয়েছে, ঠিক আছে? কিছু কি অ্যান্সার দিতে পারছি? দেখাতে পারলে আরো ভালো হতো। কনফিউশন? নো স্যার, ঠিক আছে। স্যার একটা কোয়েশ্চেন ছিল আরেকটা। ইয়েস মিস্টার সিয়াম বলেন। স্যার একটা হলো যে আমরা অনেক সময় দেখি কোম্পানি শেয়ার মানে প্রিমিয়ামে সেল করে, সেক্ষেত্রে প্রিমিয়ামটা কি ইকুইটি হিসেবে ধরবো নাকি প্রফিট হিসেবে ধরবো? পার্ট অফ ইকুইটি, ঠিক আছে? গুড কোশ্চেন। পার্ট অফ ইকুইটি, আমার ইকুইটির ভিতর কি কি থাকে? রিটেন আর্নিংস থাকে, ইকুইটির ভিতর ক্যাপিটাল থাকে, ইকুইটির ভিতর আমার রিজার্ভ থাকে, এটার ভিতর আমার শেয়ার প্রিমিয়াম থাকে, ঠিক আছে? ওটা আমরা চ্যাপ্টার 11 তে গেলে দেখবেন আরো ডিটেইলে আমি যাবো আপনাদের। ওকে, স্যার যেটা ইয়েস প্লিজ। কোম্পানি গোল নিয়ে একটা কথা বলছিলেন যে একজন বলছিলেন ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট, তাই না? তখন আপনি হুম। বলছিলেন অ্যাসেট না ইকুইটি, মানে এটা একটু শুনেন নাজমুল, এগুলা আপনাদের বিজনেস ফাইন্যান্স আছে, অনেক কিছু আছে, আমি জাস্ট এতটুকু বলে দেবো। একটা কোম্পানির, ঠিক আছে, বা একটা ম্যানেজমেন্টের মেইন অবজেক্টিভ হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, এন্ড ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের সাথে প্রফিট ম্যাক্সিমাইজেশন না। প্রফিট ম্যাক্সিমাইজেশন কি? আমি বসে বসে আজকে আমার ইনকাম স্টেটমেন্টে প্রফিট বানাচ্ছি, ঠিক আছে? কিন্তু ওইদিকে আমি বসে বসে কি করতেছি? এই প্রফিট যে প্রফিট, এগুলো তো কাগজের প্রফিট, অনেক প্রফিট আছে, আপনি সেলস বেশি করে দেখাচ্ছেন, অনেক প্রফিট আছে যে আপনার কস্ট অফ গুডস সোল্ড কম দেখাচ্ছেন, আপনার অনেক এক্সপেন্স আপনি বুকই করলেন না। এইভাবে যে প্রফিট হয়, সেই প্রফিট আসলে মানে মেইন ইস্যু না। মেইন জিনিস হচ্ছে আমার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, এন্ড ইট কামস ফ্রম অনলি ওয়ান থিং। এটা হচ্ছে আমার প্রজেক্টের এনপিভি যখন বেশি, এটা একটা পুরো আলাদা সাবজেক্ট আমাকে নিয়ে গেছে, এটা কর্পোরেট ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে নিয়ে। যেমন আমি যদি আপনাকে বলি যে আপনি এমন একটা প্রজেক্টে ইনভেস্ট করবেন যেখান থেকে আপনার নেট যেটাকে বলি এনপিভি বেশি বলি, যেটা নেট প্রেজেন্ট ভ্যালু বেশি, মানে আমি ইনভেস্ট করার পর আমার কস্ট ইনকার করার পর আমার রিটার্ন যেটা আসছে, টাইম ভ্যালু অফ মানি দিয়ে অ্যাডজাস্ট করার পর যেটা আসছে, সেই জিনিসটাকে আমি বলি আমার এনপিভি বেশি। একটা কোম্পানি যদি প্রফিট হয়, ঠিক আছে, কিন্তু দেখা গেল যে এই প্রফিট সাস্টেইনেবল হবে না, আপনাকে যেটা দেখতে হয় সেটা হচ্ছে আপনার প্রজেক্টের এনপিভি কত। নতুন নতুন প্রজেক্ট বা ইনভেস্টমেন্টের এনপিভি যদি পজিটিভ হয়, তার মানে আজকে যদি আপনি যে ওয়েলথ নিয়ে নামছেন, আপনার ওয়েলথের সাথে অ্যাড হবে। আর এনপিভি যদি নেগেটিভ হয়, ডিয়ার স্টুডেন্টস, তাহলে কি হবে? কমে তাহলে যাবে। কিন্তু ওয়েলথ যা আছে তার থেকে কমে যাবে, হয়তো আপনি ইমিডিয়েট প্রফিট দেখবেন। সো এনপিভি যেটা করে, এনপিভি হচ্ছে একটা প্রজেক্টের টেনারকে কনসিডার করে, 5 বছরের প্রজেক্ট, সে 5 বছরে আপনাকে মানে নেট মানে প্রেজেন্ট ভ্যালুটা বের করে নিয়ে আসে, ঠিক আছে? আর প্রফিটাবিলিটি কি? 1 বছর প্রফিট, 2 বছর প্রফিট, 3 বছর লস, 4 বছর আরো বড় লস, 5 ইয়ার এসে বিশাল লস, তাহলে হবে? ঠিক আছে, প্রজেক্ট ওয়াইজ এন্ড ওভার এ টেনার। দ্যাটস ওয়াই ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ইজ ইম্পর্টেন্ট, এন্ড ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের নাম্বার 1 টুল হচ্ছে আপনার এনপিভি এন্ড আইআরআর। এগুলো সামনে পড়া শুরু করবেন বা হয়তো পড়ছেন অনেক জায়গায়। ওকে, ঠিক আছে? ব্যালেন্স শিট নিয়ে আমি বলি, ডেফিনিশনটা বলে আমি চলে যাবো, ঠিক আছে? মানে নেক্সট স্লাইডে যাব। প্রথমত, আমি একটা জিনিসকে অ্যাসেট হিসেবে কখন ব্যালেন্স শিটে রিকগনাইজ করি স্টুডেন্টস, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। প্রথম কথা আমি বলেছি যে আমি যখন একটা আইটেমকে ব্যালেন্স শিটে অ্যাসেট হিসেবে রিকগনাইজ করবো, মাই ফার্স্ট কন্ডিশন যে তার থেকে আমার ফিউচার ইকোনমিক বেনিফিট আসতে হবে, এক। দ্বিতীয়ত, ওই অ্যাসেটের একটা কস্ট থাকতে হবে, এন্ড যেই কস্টটা আপনি রিলায়েবলি মেজার করতে পারবেন। সো আজকে যদি আমি বলি আমার অফিস ইকুইপমেন্ট আজকে 100 টাকা আছে ব্যালেন্স শিটে, তার মানে কি? এটা আমাকে ফিউচার ইকোনমিক বেনিফিট দিচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, অ্যাসেটের কস্ট প্রাইস আছে, ঠিক আছে? আর যে কস্টটা আপনি বা যে ভ্যালুটা আপনি রিলায়েবলি মেজার করতে পারেন, লেটস জাস্ট সে আপনার একটা অ্যাসেট আছে কিন্তু এটার ভ্যালু আপনি মেজার করতে পারেন না, ক্যান ইউ রিকগনাইজ দিস অ্যাজ অ্যান অ্যাসেট? ইটস আ ভেরি ভাইটাল কোশ্চেন অ্যাজ পার IS 1। কোশ্চেনটা আরেকবার করলে ভালো তো। আমি আমার একটা অ্যাসেট আছে যেটা থেকে ফিউচার ইকোনমিক বেনিফিট আমি পাবো, কিন্তু তার কস্ট আমি রিকগনাইজ করতে পারছি না, বা কস্ট আমি অ্যাসেস করতে পারছি না, মেজার করতে পারছি না, তখন কি তাকে আমি ফিক্সড অ্যাসেট হিসেবে রিকগনাইজ করতে পারি? নো স্যার।
না ভেরি স্যার, ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেমন এই গুডউইল জন্য ইনট্যাঞ্জিবল অ্যাসেট হিসেবে ধরতে পারি স্যার। এক্সেলেন্ট Goodwill টা- এক্সাম্পল, একেবারে আমি এই কথাটা বলতে আসছি, ঠিক আছে? যে সেলফ জেনারেটেড গুডউইল বা আমার ব্র্যান্ড ভ্যালু যেগুলোকে আমি রিলায়েবলি মেজার করতে পারবো না, যদি ইভেন আমি এটাকে ওন করি বা যেটা থেকে আমি ফিউচার ইকোনমিক বেনিফিট পাই, আই ক্যানট রিকগনাইজ দিস অ্যাজ মাই অ্যাসেট। এক্সেলেন্ট, ঠিক আছে? নাম্বার 2, লায়াবিলিটি রেকগনিশন। লায়াবিলিটি হিসাবে আমি আসলে কিসে কনসিডার করি, মানে আজকের কোনো ঘটনার জন্য যদি আমার ফিউচারে যদি কোনো আউটফ্লো অফ রিসোর্স হয়, মানে পেমেন্ট করতে হয়, তখন আমি তাকে লায়াবিলিটি হিসাবে ইনিশিয়ালি কনসিডার করে থাকি, ঠিক আছে? এতটুকু লায়াবিলিটি জিনিসটা খুব ইন্টারেস্টিং, যে আজকের কোনো ঘটনার কারণে, ঠিক আছে, আমার ফিউচারে যদি কোনো দায় আসে বা আমার রিসোর্স যদি চলে যায়, সো অ্যাসেট হলে আমার কি রিসোর্সের কি হয়, ইনফ্লো হয়, আর লায়াবিলিটি হলে আমার অ্যাসেট মানে রিসোর্সের কি হয়, আউটফ্লো হয়, ঠিক আছে? ফিউচার ইকোনমিক বেনিফিট আমার আউটফ্লো হয়। আচ্ছা, আর অ্যামাউন্টটা আপনাকে একটা মানে এস্টিমেট করে রিলায়েবলি মেজার করতে পারে। নাও কামস দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনি জানেন আপনার আজকের একটা ঘটনার কারণে আপনার একটা লায়াবিলিটি বা রিসোর্সের পেমেন্ট করতে হবে, কিন্তু আপনি জানেন না যে এক্সাক্ট কত টাকা দিতে হবে, তখন তাই আপনি লায়াবিলিটি বলবেন? তখন কি বলবেন তাকে? যখন এস্টিমেট না করতে পারেন ইওর অ্যামাউন্ট, হোয়াট ডু ইউ কল ইট? ইজ দিস লায়াবিলিটি, স্যার প্রভিশন। প্রভিশন অর কন্টিনজেন্ট লায়াবিলিটি? ঠিক আছে, প্রভিশন করে রাখি আমরা। এখন খেয়াল করেন, খুব মজার জিনিস, অ্যাসেটে যখন আমি রিলায়েবলি মেজার করতে না পারি, তখন কি আমি অ্যাসেট রেকগনাইজ করি ব্যালেন্স শিটে? না স্যার। আচ্ছা, গুড। কিন্তু লায়াবিলিটিতে যখন আমি রিলায়েবলি মেজার করতে না পারি, বাট আমি জানি একটা লায়াবিলিটি আছে, ডু আই রেকগনাইজ দিস ইন মাই ব্যালেন্স শিট? ইয়েস স্যার। ঠিক আছে, একটু কঠিন জায়গায় চলে আসছে আপনাদের জন্য। ওকে, সবাইকে ধরতে পারছেন জিনিসটা? মানে এটা হচ্ছে মেইনলি কনজারভেটিভ অ্যাপ্রোচ, যে অ্যাসেটের ভ্যালু করতে না পারলে ওই অ্যাসেট আমি ব্যালেন্স শিট দেখাবো না। কিন্তু লায়াবিলিটি যদি আমার থাকে, আমার যদি লায়াবিলিটি থাকে আর আমি জানি যে আমার লায়াবিলিটির একটা পেমেন্ট আছে, ঠিক আছে, কিন্তু আমি জানি না কত টাকার পেমেন্ট আছে, কিন্তু আমাকে পেমেন্ট করতে হবে, তখন আমি প্রভিশন করি একটা বেসড অন এন এস্টিমেশন। ঠিক আছে, সোজা কথা পুরো সামারি করে যদি বলি, অ্যাসেটের যখন আমি ফিউচার ইকোনমিক বেনিফিট আমি জানি আমি পাবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওর কস্ট আছে যেটা আমি মেজার করতে পারবো, তাইলে আমি অ্যাসেট হিসেবে রেকগনাইজ করি। আর যদি অ্যাসেটের কস্ট বা ভ্যালু মেজার করতে না পারি, তাহলে আমি কি করবো? তাকে অ্যাসেট হিসাবে রেকগনাইজ করবো না। যে বলছেন আমি বুঝতে পারিনি, আই হোপ ইউ আর ক্লিয়ার নাও। কনফিউশন আছে? অ্যাসেট অ্যাট লিস্ট। নাও কামস লায়াবিলিটি। লায়াবিলিটি হচ্ছে যে আমার পেমেন্ট করতে হবে আজকের কোনো একটা অব্লিগেশন। খেয়াল করে দেখেন, ওয়ার্ডসগুলো খুব ইম্পর্টেন্ট। প্রেজেন্ট অব্লিগেশন, এর কারণে আপনার ফিউচার আউটফ্লো অফ রিসোর্সেস হবে, মানে আজকের কোনো দায়ের কারণে আপনাকে ফিউচার একটা পেমেন্ট করতে হবে, তখন আমি লায়াবিলিটি রেকগনাইজ করি, ঠিক আছে? সো সেকেন্ড কন্ডিশন, যদি আমি তার ভ্যালুটা যদি রেকগনাইজ না করতে পারি, তাই বলে কি লায়াবিলিটি রেকগনাইজ হবে না? অবশ্যই হবে, কিন্তু সেটাকে আমরা প্রভিশন বলি বা কন্টিনজেন্ট লায়াবিলিটি বলি, ঠিক আছে? সো দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন অ্যাসেট এন্ড লায়াবিলিটি। লায়াবিলিটি রেকগনাইজ করে থাকি যদি ভ্যালু নাও জানি, ঠিক আছে? আর ওই কেসে আমরা মানে কি বলবো আর কি, মানে রেকগনাইজই করবো না। ব্যাড ডেটের কথা কি সিয়াম জানতে চাচ্ছেন? মানে ব্যাড ডেট কি প্রভিশন বলতে চাচ্ছেন? ইয়েস স্যার। ব্যাড ডেট টু এক্সপেন্স, ব্যাড ডেট কেন এই দুটার মধ্যে কোনোটার মধ্যে আসে? ব্যাড ডেট নাইদার আমাকে ফিউচার ইকোনমিক বেনিফিট দেবে, আর ব্যাড ডেট আমাকে কোনো পেমেন্ট তো আর করতে হচ্ছে না। এটা হচ্ছে সোজা কথা, যে অ্যাসেট আমার প্রাপ্য আমি আর পাচ্ছি না, ইটস অ্যান এক্সপেন্স, ঠিক আছে? স্যার আমি এক্ষেত্রে যে শিওর না, এটা হইতেও পারে কিংবা না হইতে পারে, বা দ্যাট ডেট রিজার্ভ বা পরিসঞ্চিত, সেক্ষেত্রে কি হবে? এটা তো ডিফারেন্ট জিনিস। ওটা তো ব্যাড ডেট রিজার্ভ, যেটা দ্যাট ইজ কন্ট্রাসেট। এটা হচ্ছে অ্যাসেটের ভ্যালু যেটা কমিয়ে দেয়। আমি তাদের সাথে জাস্ট ক্লাস 1-এ আছি, ঠিক আছে? লম্বা সময় আছে, আরো জিনিস আলাপ করবো, ওকে? শিখবেন এই জিনিসগুলো। বাট দ্যাট ইজ নট আ লায়াবিলিটি, দ্যাট ইজ কন্ট্রাসেট। জাস্ট লাইক অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনও কিন্তু আপনার লায়াবিলিটি না, দ্যাট ইজ কন্ট্রাসেট, ঠিক আছে? বলেন এনিথিং। স্যার ব্যাড ডেট রিজার্ভ কি রিসিভেবলের সাথে অ্যাডজাস্ট করা হয় না? কারেক্ট, এই জন্য আমরা এটাকে বলি মানে কন্ট্রাসেট, মানে মূল যে অ্যাসেটের ভ্যালু যেটা কমিয়ে দিচ্ছে সেটাকে আমরা বলি কন্ট্রাসেট। দিস ইজ নট আ লায়াবিলিটি বাই ইটসেলফ। স্যার তাহলে এটা আমরা ওই শো করবো সেক্ষেত্রে? আচ্ছা, ওটা তো আমি আপনাকে ব্যালেন্স শিট যখন দেখাবো তখন আমি একদম ফুল এগুলো দেখাবো। সোজা কথা, রিসিভেবলের ব্যালেন্স 100 টাকা, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস 20 টাকা, মাইনাস করে রিসিভেবলের ব্যালেন্স 80 টাকা দেখাবে, দ্যাট ইজ ইট। কোথাও দেখাতে হবে না, জাস্ট নেট অফ করে নিয়ে আসবে। দ্যাটস ওয়াই আই কল দিস কন্ট্রাসেট। এবার ক্লিয়ার মিস্টার সিয়াম? ইয়েস স্যার। আরো আরো আসবে, সময় দেন আমাকে, ঠিক আছে? ক্লাস নিতে দেন, আমি এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার করে দেবো, নাইলে ক্লাস 10 লম্বা হয়ে যাবে কিন্তু। ওকে, নেক্সট ওয়ান। স্যার কন্টিনজেন্ট লাইবিলিটিস হিসাবে দেখাইলে এটা ভ্যালু দেখাইতে হবে না? অবশ্যই, এন্ড দ্যাট উইল বি ডান বেসড অন এস্টিমেশন। যেমন আমি একটা কথা বলি, আপনার একটা মামলা আছে, মামলায় জিততেও পারেন হারতেও পারেন, ঠিক আছে? হারলে লায়াবিলিটি, জিতলে অ্যাসেট। সো যদি হারার চান্স আছে, ঠিক আছে, এন্ড আপনি জানেন না যে হারলে কত টাকা দিতে হবে, কিন্তু হারার তো একটা চান্স আছে, এন্ড হারার চান্স থাকলে এটাকে লায়াবিলিটি হিসেবে কি করবেন? রেকগনাইজ করার একটা স্কোপ আসে, এটাকে বলি আমরা কন্টিনজেন্ট লায়াবিলিটি। মানে এখনো আমরা শিওর না, এই জন্য কন্টিনজেন্ট মানে হচ্ছে হতেও পারে নাও হতে পারে, বাট হইলে এটা লায়াবিলিটি হওয়ার চান্স আছে। সো সেটাকে আমরা একটা এস্টিমেশনের থ্রুতে তাকে রেকগনাইজ করে থাকি। ফিরোজ, আরো আছে, দিস ইজ জাস্ট ক্লাস 1, আমরা শিখবো আর কিছু জিনিস, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। 2 এর কিছু কন্টেন্টে আছে, তারপর আবার চ্যাপ্টার 1 এর কিছু জিনিস দিয়ে আমি ক্লোজ করব চ্যাপ্টারটা, ঠিক আছে? কনসেপ্টস এন্ড কনভেনশনস দিয়ে ক্লোজ করব। এবার হচ্ছে আমার ব্যালেন্স শিটের যে কথা বলি, ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেট নিয়ে যদি কথা বলি, কারেন্ট অ্যাসেট মানে কি? কারেন্ট অ্যাসেট মানে হচ্ছে যে যেই অ্যাসেটটা আমার রিয়ালাইজ হয়ে যাবে 1 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে যে অ্যাসেট আমি ইউজ করে ফেলবো, দ্যাট ইজ কল্ড কারেন্ট অ্যাসেট, ঠিক আছে? অর একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, নরমাল অপারেটিং সাইকেল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি ফার্নিচার বানায়, ফার্নিচার সেল করে যদি ফার্নিচার থেকে টাকা পান, এটা হচ্ছে ফার্নিচারের অপারেটিং সাইকেল। খেয়াল করেন আমার ওয়ার্ডটা, ঠিক আছে? সো একটা ফার্নিচার বেচে টাকা পেতে আপনার 1 বছর কেন, 1.5 বছর লাগবে, 2 বছর লাগবে। বাট আমি যখন বলছি যে কারেন্ট অ্যাসেট মানে কি 1 বছরের মধ্যে রিয়ালাইজ হয়ে যাচ্ছে, তাই তো?
কিন্তু যেটা আপনার 1 বছর না হয়ে তার অপারেটিং সাইকেলের মধ্যে পড়ে যাচ্ছে 2 বছরে, তাহলে কি আমি আমার যদি ব্যবসা হয় ফার্নিচার সেল করা, তাহলে এই পার্টিকুলার ইনভেন্টরি গুলাকে আমি কি কারেন্ট অ্যাসেট হিসেবে রেকগনাইজ করবো কি করবো না? টেল মি। না স্যার 1 বছরের বেশি লাগলে তো স্যার করা যাবে না, এটা কারেন্ট অ্যাসেট হিসেবে তো থাকবে না স্যার। আচ্ছা ঠিক আছে, এই এত কষ্ট করে মানে আপনারা যদি ভুল না করেন এই কারণে এটা বোঝানোর চেষ্টা করছি। আবার বলি, ঠিক আছে, আমি আপনাকে বলেছি যে কারেন্ট অ্যাসেট মানে হচ্ছে 1 বছরের মধ্যে যেটা ইউজ হয়ে যাবে, অর এটা নর্মাল অপারেটিং লাইফ সাইকেলের মধ্যে। ঠিক আছে, বিজনেসটা যদি হয় ফার্নিচারের, আর ফার্নিচারের আপনি বানায় বেচতে টাকা পেতে লাগে আপনার 1.5 থেকে 2 বছর, মানে কি 1 বছরের বেশি তো নিজান? ঠিক আছে, 1 Yes, sir. বছরের বেশি যদি হয়ে যায় আমরা কি তাইলে তাকে কি কারেন্ট অ্যাসেট হিসেবে রেকগনাইজ করবো না? আমরা করবো, কারণ এটা তার নর্মাল স্যার, অপারেটিং করবো। সাইকেলের ভেতরে আসছে। ঠিক আছে নিজান, এই জিনিসটা খেয়াল করে আমি Yes, এগুলো sir. বলছি যে 1 বছর অর নর্মাল অপারেটিং সাইকেল। সো যে বিজনেসে আমার 2 থেকে 3 বছর লাগে হয়তো ডেলিভারি দিতে, তাহলে তাকে কিন্তু আমি চাইলে ফিক্সড অ্যাসেট বলতে পারবো না। আমার মেইন বিজনেসের যে আইটেমটা সেটা যদি তার নর্মাল অপারেটিং সাইকেল 1 বছর বেশি হলেও তাকে আমি কারেন্ট অ্যাসেটে কনসিডার করবো। এই এক্সেপশনটা বোঝানোর জন্য আমি সময় দিলাম আপনাকে। স্যার এখানে ফার্নিচার তো ইনভেন্টরি না স্যার? অবশ্যই আমি ওটাই বলছি যে একটা Yes, sir. ইনভেন্টরি, যদি আজকে নিউজ পেপারের কথা বলি, নিউজ পেপার তো একদিনের মধ্যেই শেষ হয়ে যায়, হ্যাঁ। তাই তো? বাট Yes, আপনাকে sir. যদি এবার এফএমসিজির প্রোডাক্ট বলি, যে তেল সাবান ইউনিলিভার যেগুলো বেচে, ওগুলো দেখা যায় ইউজুয়ালি আপনার মানে 2 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায়। ওদেরও খুব ইন্টারেস্টিং মানে ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড আছে। ঠিক আছে, কিন্তু যারা আমি এখন বড় কোম্পানির কথা বলি, যেমন আপনার রিয়েল এস্টেট কোম্পানির কথা বলি, তার যে ফ্ল্যাটগুলো আছে তার তো ইনভেন্টরি তো তার ফ্ল্যাটস, কিন্তু সে কি চাইলে 1 বছরে বেচতে পারে? 2-3 বছর লেগে যায় তার। বাট জি, তাই স্যার। বলে কি আমি ওই ইনভেন্টরিটাকে কি ফিক্সড অ্যাসেটে লিখবো? আই উইল নট। Okay. তাকে আমি ইনভেন্টরি হিসাবে ট্রিট করবো, এন্ড দ্যাট উইল কাম আন্ডার কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে, Okay, এন্ড কারেন্ট অ্যাসেটে ইউজুয়ালি আপনার ট্রেড, আদার রিসিভেবল, প্রিপেমেন্ট, ক্যাশ এগুলো সব থাকে। ওকে, আর নন কারেন্ট অ্যাসেট উই হ্যাভ লার্নড প্রিভিয়াসলি, মানে যেটার বেনিফিট আমরা 1 বছরের বেশি কনজিউম করে থাকি। প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট, ইনট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেট, এগুলো হচ্ছে আমার নন কারেন্ট অ্যাসেট। সো ব্যালেন্স শিটের আইটেমগুলো নিয়ে আমরা স্টাডি করলাম। ঠিক আছে, আরেকটা আছে আমার লায়াবিলিটি সাইড নিয়ে কথা বলবো। ব্যালেন্স শিটে আমার লায়াবিলিটি থাকে। কারেন্ট লায়াবিলিটি হচ্ছে যেই দায় আপনি 1 বছরের মধ্যে সেটেল করবেন, দ্যাট ইজ কারেন্ট লায়াবিলিটি। ঠিক আছে, 1 বছরের মধ্যে সেটেল করবেন অর নর্মাল অপারেটিং সাইকেলের মধ্যে। দ্বিতীয়টা হচ্ছে যেটাকে আপনার কি বলবো, মানে জিনিসটা আপনার ট্রেডিং পারপাসে রাখেন এন্ড দ্রুততম টাইমের মধ্যে আপনি সেল করে দিবেন বা সেটেল করে দিবেন। ঠিক আছে, এটার এক্সাম্পল হচ্ছে ট্রেড পেয়েবল থাকে। বাকিতে যদি কোনো গুডস পারচেজ করি ব্যাংকের থেকে, যদি শর্ট টার্ম লোন নেই 1 বছরের নিচে, বা যদি দেখা গেল যে ইলেকট্রিসিটি বিলের যে প্রভিশন হয়, আমার ইলেকট্রিসিটি বিল আমার কাছে আসলো, আমি তো আর সাথে সাথে পেমেন্ট করে দিই না। দেখা যায় যে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে 15 থেকে 20 তারিখের মধ্যে আমি পেমেন্ট করি। সো দ্যাট ইজ টার্মড অ্যাজ কারেন্ট লায়াবিলিটি, মানে লেস দ্যান 1 ইয়ার হচ্ছে ডিউ আমার কারেন্ট লায়াবিলিটি। নন কারেন্ট লায়াবিলিটি হচ্ছে লং টার্ম ইন নেচার, এটা ইউজুয়ালি 1 বছরের বেশি হলে আমরা তাকে নন কারেন্ট লায়াবিলিটি বলি। ইউজুয়ালি আমার ব্যাংক লোন থাকে, লং টার্ম বরোয়িং গুলো থাকে। ঠিক আছে, ডেবেঞ্চার্স, বন্ডস থাকে। এই তো গেল আমার ব্যালেন্স শিটের আন্ডারস্ট্যান্ডিং। এবার আমরা ইনকাম স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। ইনকাম স্টেটমেন্ট অ্যাজ দ্য নেম ইটসেলফ কি থাকে, আমার সারা বছরের ইনকাম এক্সপেন্সের হিসাবটা থাকে। ঠিক আছে, এখানে আমি একটু পরে যাবো অ্যাকচুয়াল বেসিসে, আগে বলবো যে ইনকাম স্টেটমেন্টে আমার ওভারঅল ইনকাম এন্ড এক্সপেন্সের হিসাব বা হালখাতা থাকে। ঠিক আছে, সো ইনকাম নিয়ে যখন আমি কথা বলি, ইনকামে কি থাকে আমার স্টুডেন্টস? রেভিনিউ। রেভিনিউ থাকে। ভেরি গুড, রেভিনিউ থাকবে, আদার ইনকাম থাকবে, আমার ক্যাপিটাল ইনকাম থাকবে। এন্ড ইনকাম যখন হয়, এগুলো কিন্তু আইএফআরএস এর টার্ম। ঠিক আছে, ইনকাম মানে হচ্ছে আমার ইকোনমিক বেনিফিট কি হচ্ছে, বাড়ছে, আর এক্সপেন্স মানে কি আমার ইকোনমিক বেনিফিট কমে যাচ্ছে। এই ওয়ার্ডটা আমরা যেটা বলি যে আমার টাকা কমে যাচ্ছে বা ওয়েলথ কমে যাচ্ছে যখন আমার এক্সপেন্স হয়, আর ইনকাম হলে আমার ওয়েলথ বেড়ে যাচ্ছে। এগুলো তো আমাদের টার্ম, কিন্তু অ্যাকাউন্টিং টার্মিনোলজি হচ্ছে ইকোনমিক বেনিফিট বলে। সো আমি যখন ইনকাম করি, এটা আমার ইনফ্লো আকারে আসে। নাম্বার 1, বেচলে ক্যাশ পাচ্ছি, এভাবে আমার ইনকাম হয়। এই দ্বিতীয়টা তৃতীয়টা আপনাদের জন্য জানাটা জরুরি। ঠিক আছে, সোজা কথা, ব্যবসাতে আমি যখন কোনো কিছু সেল করে যখন বেশি পাই, ইনফ্লো হয়, তখন আমার ইনকাম হয়, দ্যাট উই নো। কিন্তু অ্যাকাউন্টিং পার্সপেক্টিভে আরো 2টা কারণে আপনার ইনকাম হয়। একটা হচ্ছে অ্যাসেটের ভ্যালু যদি বেড়ে যায়। আজকে আপনার 100 টাকার অ্যাসেটের ভ্যালু যদি বেড়ে যদি 200 টাকা হয়ে যায়, এটাকে আমরা কি বলি? রিভ্যালুয়েশন। ওই রিভ্যালুয়েশন হলে কি হয় আপনার? ওটাও কিন্তু একটা ধরনের আর্নিং, ওটাও কিন্তু আপনার ইনকাম। ঠিক আছে, আরেকটা হচ্ছে আপনার লায়াবিলিটি কমে যাওয়া। লায়াবিলিটি কমে যাওয়া মানে কি, আজকে যদি বলি যে মিজানের 100 টাকা লায়াবিলিটি আছে, মামলাতে হেরে গেলে তাকে টাকা দিতে হবে। কিন্তু এখন যদি আমরা বলি যে মিজান আর মামলাতে হারবে না, তাকে 100 টাকা দিতে হবে না, তখন আপনি কি করবেন? যে লায়াবিলিটি ক্রিয়েট করেছে, লায়াবিলিটিকে ঘুরে ফেলবেন। সো লায়াবিলিটি যখন কমে যায়, আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হয়? লায়াবিলিটি হয় ডেবিট, আর এক্সপেন্সটা হয়ে যায়, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা হয়ে যায় আমার ক্রেডিট, মানে আমার ইনকাম হচ্ছে। ঠিক আছে, সো 3 কারণে আমার ইনকাম হয়। একটা হচ্ছে আমার ইনফ্লো, একটা হচ্ছে অ্যাসেটের রিভ্যালুয়েশন, এনহ্যান্সমেন্ট অফ অ্যাসেটস, নাম্বার 3 হচ্ছে আমার লায়াবিলিটি কমে যাওয়া। এটাতে কারো কোনো কনফিউশন আছে? আর ইনকাম হলে যেটা হয়, মোটা দাগে আমার ইকুইটি বেড়ে যায়। এনি কনফিউশন অর এনি চ্যালেঞ্জেস উইথ দিস পার্ট স্টুডেন্টস? নো স্যার। নো স্যার। নো স্যার। স্যার অ্যাসেট বাড়লে বা লাইবিলিটি কমলে এটা কি স্যার ব্যালেন্স শিটে যাবে না? আপনার যদি অ্যাসেট বাড়ে, যদি নতুন অ্যাসেট কিনে যদি আপনি অ্যাসেটের বাড়ান, ঠিক আছে, তাহলে তো এটা ইনকাম হবে না। ওটা হচ্ছে আপনার ফিক্সড অ্যাসেট বেড়ে যাবে আর ওদিকে ক্যাশ কমে যাবে। কিন্তু অ্যাসেটের যদি রিভ্যালুয়েশন হয়, আপনি যদি আসলে আপনার ল্যান্ড থাকে, আপনার 100 টাকার জি। ল্যান্ড যদি ভ্যালুয়েশন করে দেখেন 500 টাকা, তাহলে এই যে জি। ইনকামটা, এটা একটা আর্নিং না? জি। ঠিক আছে, এটা রিভ্যালুয়েশন গেইন বলি না আমরা এটাকে। ঠিক জি আছে, স্যার। এই রিভ্যালুয়েশন গেইন ইজ অলসো ফর্ম অফ ইনকাম। এটা তো আপনার কি হয়, ইকোনমিক বেনিফিট বৃদ্ধি পায়। জি স্যার। আচ্ছা, স্যার এটা ক্যাপিটাল গেইন হবে না স্যার? অবশ্যই না, ক্যাপিটাল গেইন তো বেচলে যেটা আসে, আমি এখন ওটা আচ্ছা। যাই না, ওটা ইনফ্লো। জি আমি স্যার, বলছি বুঝতে পেরেছি এনহ্যান্সমেন্ট স্যার। অফ অ্যাসেট, যে দাম বৃদ্ধি পাওয়া, মূল্য বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, আচ্ছা, জি স্যার, বুঝতে পেরেছি। এবার এক্সপেন্সের কথা হচ্ছে কি, আমার খরচা হচ্ছে, টাকা চলে যাচ্ছে। আর ডেপ্লিশন অফ অ্যাসেটস, এটা হচ্ছে আমার অ্যাসেট ইম্পেয়ারমেন্ট হয়ে যাওয়া। যে আজকে আমি একটা অ্যাসেটের বুক ভ্যালু আছে 80 টাকা, কিন্তু এই অ্যাসেটটা দেখা গেল নষ্ট হয়ে গেল, এখন এটার মার্কেট ভ্যালু হচ্ছে 20 টাকা। তাইলে কি হচ্ছে, আমার ইম্পেয়ারমেন্ট লস বুক করি না আমরা, তখন আমার ইকোনমিক ভ্যালু কমে যায়। ঠিক আছে, নাম্বার 3 হচ্ছে ইনকারেন্স অফ লায়াবিলিটি। হঠাৎ করে আমাকে কেউ চিঠি দিয়ে বললো যে আমার নামে একটা মামলা করা হয়েছে, এটার হারার চান্স বেশি, আমাকে কি করতে হবে তখন?
প্রভিশন বুক করতে হবে, ওয়ারেন্টি প্রভিশন বুক করতে হয় বা লিগাল এক্সপেন্সের প্রভিশন বুক করতে হয়, ঠিক আছে? তখন আমাকে কি করতে হবে? লিগাল এক্সপেন্স ডেবিট আর ওয়ারেন্টি পেয়েবল ক্রেডিট করতে হবে, ঠিক আছে? এইটাই। সো লায়াবিলিটি ইনকার করলেও আমার টাকা কমে যায়, অ্যান্ড অ্যাসেটের ভ্যালু ফল করলেও আমার এক্সপেন্স ক্রিয়েট হয়। সো ইনকাম হলে কি হয়? আমার ইকুইটি বৃদ্ধি পায়, আর এক্সপেন্স হলে আমার ইকুইটি রিডিউস হয়ে যায়। এই ব্রডার হেডে এটা বুঝতে কারো কোনো কনফিউশন আছে? আমরা সারা জীবন করে আসছি, No, sir. জাস্ট আপনাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে? এই ডেফিনিশনটা একদম বই থেকে নেওয়া। আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে সোজা কথা, আমার ক্যাশ ব্যালেন্সের যে মুভমেন্ট গুলো হচ্ছে তার একটা পিকচার পাই আমরা ইন 3 পার্টিকুলার টার্মস। একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি, এটা হচ্ছে আমার একটা বিজনেসের মেইন কোর্স অফ বিজনেস, আমি প্রোডাক্ট সেল করে টাকা উদ্ধার করে, ঠিক আছে, র ম্যাটেরিয়ালস কিনে কনভার্ট করে আমি আমার কি পজিশনে আছি, ঠিক আছে? নর্মাল সিচুয়েশন কি বলে? একটা প্রফিটেবল কোম্পানি সে যখন র ম্যাটেরিয়াল পারচেস করে তার ক্যাশ আউটফ্লো হয়, ঠিক আছে? সে যখন প্রোডাক্টটা সেল করে তখন তার ক্যাশ ইনফ্লো হয়। সো মোটা দাগে যদি আপনি চিন্তা করেন, আপনার ক্যাশ ইনফ্লো অবশ্যই আপনার বেশি থাকবে ক্যাশ আউটফ্লো থেকে, তাহলে তো আপনার বিজনেস আপনি চালাতেই পারবেন না। সো অপারেটিং অ্যাক্টিভিটিটাই আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। অপারেটিং অ্যাক্টিভিটি হচ্ছে তার প্রাইমারি বিজনেস, তার পজিশনটা সে জানতে পারে, যে বেচা কিনা করে সে কি মানে ভালো অবস্থানে আছে না খারাপ অবস্থানে আছে, ঠিক আছে? ইনভেস্টিং অ্যাক্টিভিটি হচ্ছে ফিক্সড অ্যাসেট কেনা বেচা। সে যদি নতুন কোনো ফিক্সড অ্যাসেট পারচেজ করে তাহলে তার ক্যাশ আউটফ্লো হবে ইনভেস্টিং অ্যাক্টিভিটি। সে যদি আপনার কোনো ফিক্সড অ্যাসেট বেচে দেয় তাহলে ক্যাশ ইনফ্লো হবে ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। সে যদি নতুন কোনো একটা বিজনেসে ইনভেস্ট করে সেটাও কিন্তু ক্যাশ মানে আউটফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এবার আমাকে আপনার একটা মানে ট্রিকি কোশ্চেনের উত্তর দেন। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস যদি আমার পজিটিভ আসে, ইজ দিস গুড ফর দ্য বিজনেস? জি স্যার ক্যাশ নো স্যার No, sir. No, sir. নো স্যার। নো স্যার অ্যাসেট তো সেল করে দিছে ভেরি গুড। আপনাকে একটা জিনিস দেখতে হবে যে এটা একটা জিনিস আমি আপনাদের সাথে আরো লম্বা সময় ক্লাস নিতে পারলে কিছু জিনিস আলাপ করতাম, যে একটা বিজনেসের একটা ইনফ্লেকশন পয়েন্ট আছে। এটা হচ্ছে যে একটা বিজনেস যখন আপনি চিন্তা করেন যে তার ইউজুয়ালি কত পরিমাণে অ্যাসেট বাড়া দরকার, একটা গ্রোয়িং বিজনেস যখন হয় দেখবেন তার ক্যাশ আউটফ্লো হবে অনেক বেশি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, কারণ সে নতুন নতুন করে অ্যাসেট পারচেস করছে, বিকজ সে এক্সপেনশনে যাচ্ছে, ঠিক আছে? একটা ম্যাচিউর কোম্পানির জন্য কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটিস দেখবেন যে কমে বেশি একটা মানে স্ট্যাটিক অ্যামাউন্ট থাকে, ঠিক আছে? কারণ সে নতুন করে আর ইনভেস্টমেন্টে যায় না। বাট একটা ডিক্লাইনিং কোম্পানি বা বিজনেস আস্তে আস্তে দুটাই নিচে, তখন দেখবেন তার ইনভেস্টিং অ্যাক্টিভিটি কি হয়? আপনার পজিটিভ পাবেন, ওই পজিটিভ দেখলে আপনি খুশি হতে পারেন, কিন্তু এই পজিটিভ আপনাকে লং রানে পজিটিভ দেবে না, বিজনেস দুটো আসছে, ঠিক আছে? এগুলাকে মানে রিড করার ক্যাপাবিলিটি আস্তে আস্তে আপনাদের ইনশাআল্লাহ আর্ন করতে হবে, ঠিক আছে? ওকে। আর শেষেরটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি হচ্ছে আমি যখন শেয়ার ইস্যু করলে আমি টাকা পাই, শেয়ার যদি মার্কেট থেকে কিনে নিই তাহলে আমার আউটফ্লো হবে। আমি যদি ব্যাংক থেকে লোন নিয়ে আসি তাহলে আমার ইনভেস্টিং কি বলবো আর কি, যে লোন নিলে আমার ক্যাশ ইনফ্লো হবে ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। এখন একটা কথা বলি, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি পজিটিভ কি আপনার জন্য ভালো? ইয়েস স্যার। ইট ডিপেন্ডস, ঠিক আছে? আপনি যদি আজকে ডিভিডেন্ড না দিতে পারেন, ডিভিডেন্ড না দিয়ে যদি আপনি একটু পরপর খালি নতুন নতুন করে শেয়ার ইস্যু করা শুরু করেন, ঠিক আছে, তাহলে কি হতো? একটা সময় 100 লোকের কাছ থেকে আপনার তাকে ডিভিডেন্ড আপনার দিতে হতো। আর যখন আপনি মানে ডিভিডেন্ড দিতে না পেরে মার্কেট থেকে নতুন করে ক্যাপিটাল ইনজেক্ট করে মানে ক্যাপিটাল ইস্যু করে আপনি যখন আবার নতুন করে শেয়ার হোল্ডার নিয়ে আসছেন, আপনার ঠিকই কিন্তু ক্যাশ ইনফ্লো হচ্ছে, কিন্তু এই ডিভিডেন্ড ফিউচারে কিন্তু আপনার 1000 লোককে দিতে হবে। সো দ্যাটস দ্য ওয়ার্ড, ইট ডিপেন্ডস। সো আপনাকে দেখতে হবে যে ক্যাশ ইনফ্লো যে আপনার আসছে, এই যে পজিটিভ ফিগারটা, ইট উইল অনলি বি পজিটিভ যখন আপনার সামনে প্রজেক্ট আছে, আপনার ইনভেস্টমেন্ট এক্সপেনশন প্ল্যান আছে। কিন্তু দেখা গেল আপনার কোনো ইনভেস্টমেন্ট এক্সপেনশন প্ল্যান নাই, বিজনেস খারাপ, ইকোনমি খারাপ, আর আপনি বসে বসে খালি মার্কেট থেকে ক্যাশ তুলতেছেন, পজিটিভ হচ্ছে, দ্যাট ইজ নট গুড। ওকে। স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, আমি একেবারে এটা হচ্ছে বেসিক লেভেলে বলবো। এটা আমি একটু আগে আলাপ করেছি যে ওপেনিং ক্যাশ পজিশন, ওপেনিং ইকুইটি পজিশন আর ক্লোজিং ইকুইটি পজিশনের মধ্যে মুভমেন্টটাকে আমরা ট্র্যাক করি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমার ইকুইটি কিন্তু শুধু প্রফিটে পারে না। আমার ইকুইটি কিন্তু একটু আগে একটা কথা বলেছি যে আমি যখন একটা অ্যাসেটের ভ্যালু করি, রিভ্যালুয়েশন করলে যে আমার গেইনটা হয়, এই গেইনটা কিন্তু আমার কারেন্ট ইয়ারের প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে থাকে না, সেটা কোথায় যায়? ইকুইটির ভেতর গেইন হিসেবে চলে আসে জিনিসটা। খুব ইন্টারেস্টিং, ঠিক আছে? কেন এটা? কারণ আমরা অ্যাকাউন্টিং কনসেপ্ট অনুযায়ী আমি আমার রিয়ালাইজড গেইনটাকে খালি প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে রাখবো। সো আমার অ্যাসেটের ভ্যালু যে আজকে বৃদ্ধি পেয়েছে বসে বসে, সেটা কি আমার রিয়ালাইজড গেইন? অ্যান্সার ইজ নো। রিয়ালাইজড কখন হবে? যখন ওই পার্টিকুলার অ্যাসেটটাকে আমি মার্কেটে বেচে দিব, অনলি দেন হবে, ঠিক আছে স্টুডেন্টস? এই জিনিসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। সো আনরিয়ালাইজড গেইন যদি হয় সেটা কোথায় গিয়ে ঢুকে? ইকুইটির পার্ট হিসেবে থাকে। আর রিয়ালাইজড গেইন হলে সেটা চলে যায় আমার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে। ওকে। সো ইকুইটি আমার বৃদ্ধি পায়, প্রফিট হলে কমে যায়, লস হলে। শেয়ার ক্যাপিটাল যদি আমি ইস্যু করি নতুন করে, তাহলে ইকুইটি কি হবে? আপনার বৃদ্ধি পাবে। শেয়ার ক্যাপিটাল যদি আমি কিনে নেই, ঠিক আছে, এটাকে ট্রেজারি স্টক বলি, তাহলে কি হবে? আমার ইকুইটি কমে যাবে। ডিভিডেন্ড পেমেন্ট করলে আপনার ইকুইটি কি হবে? কমে যাবে, ঠিক আছে? নাম্বার 4 হচ্ছে যে রিভ্যালুয়েশন গেইনের কথা আমি বললাম, যেটা হলে ইকুইটি থেকে হিট করবে। আর আগের বছরে যদি অ্যাকাউন্টিং স্টেটমেন্টে কোনো ভুল করে, প্রায়ার পিরিয়ড যদি, যেটাকে আমরা বলি প্রায়ার পিরিয়ড অ্যাডজাস্টমেন্ট, যে ভুল করে কিছু রেভিনিউ রেকগনাইজ করছেন, এক্সপেন্স আপনি বুক করতে ভুলে গেছেন, এখন কি আপনি আর আগের বছরে ফেরত যেতে পারবেন? ইউ ক্যানট। কারেন্ট ইয়ারও কি তাকে চেঞ্জ করতে পারবেন? ইউ ক্যানট। আপনাকে যেটা করতে হয়, ওই ইকুইটি রিটেন আর্নিংস এর রিস্টেট করতে হয়। ভেরি ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট স্টাফ। এন্ড এটা কেন আমরা করি? টু এনশিওর কম্পারেবিলিটি। যদি আজকে আপনি 2 বছর আগের ভুল যদি আজকে এসে যদি আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস যদি ঢুকান, তাহলে আজকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনার কোম্পানির সাথে যখন অন্য একটা কোম্পানি কম্পেয়ার করবে, তারা কি কম্পেয়ার করে ঠিক কনক্লুশন আসতে পারবে? অ্যান্সার ইজ নো। এই জন্য তাকে আপনি রিটেন আর্নিংস বা ইকুইটিতে তাকে চেঞ্জ করবেন। অনেক কঠিন কথা আমরা আলাপ করেছি এখানে, ঠিক আছে? বাট আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলেন স্টুডেন্টস। স্যার এটা বুঝি নাই তেমন। না বুঝলে শুধু বললে এটা বললে হবে না, বুঝি নাই, আমাকে বলবেন যে এক্স্যাক্টলি কি বুঝেন নাই, ঠিক আছে? আমাকে এটা বলেন এবার, টেল মি, ঠিক আছে? স্যার একটা প্রশ্ন ছিল। একদম অন পয়েন্ট আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? আই হোপ এন্ড এক্সপেক্ট আপনারা এখানে যারা আছেন, ঠিক আছে, অন্তত কিছু তো ধরতে পারবেন, সুসুতা থেকে আমাকে প্রশ্ন করেন। আর যদি মনে করেন প্রবলেম আছে তাহলে বলেন, আবার বলেন, আই উইল এক্সপ্লেইন দিস। আপনারা কি ইকুইটি নিয়ে প্রবলেম আছে? মানে পুরোটাই বুঝতে পারেননি? আচ্ছা লাস্ট পয়েন্টটা আচ্ছা গুড, এতটুকু বলি না। প্রশ্ন আপনি করেননি, প্রশ্ন করেছেন একজন বেনামি ব্যক্তি, রেজিস্ট্রেশন দিয়ে ঢুকে বসে আছে, ঠিক আছে? না, আই এম নট
মানে আপনাকে ইয়ে করছি না, আই এক্সপেক্ট কোশ্চেন্স, ঠিক আছে, এইটুকু আমি আপনাকে বলি। And আমি সেকেন্ডটা বুঝে নাই, এই যে ক্যাপিটাল ইস্যুড অর রিপেড ডিউরিং দ্য পিরিয়ড, গুড, এবার নাও ইউ আর স্পেসিফিক এন্ড আই এক্সপেক্ট দ্যাট গোয়িং অনওয়ার্ড। আপনি যদি আরেকবার প্রশ্ন করেন, আপনার প্রশ্ন করার ক্যাপাবিলিটি হারাই ফেলছেন, ঠিক আছে। শেয়ার ক্যাপিটাল যদি আমি ইস্যু করি, জাস্ট চিন্তা করেন, আপনার শেয়ার ক্যাপিটাল আছে 100, আপনি যদি নতুন করে যদি শেয়ার ক্যাপিটাল আরো 50টা ইস্যু করেন, তাহলে আপনার ইকুইটিতে চেঞ্জ আসবে না? মানে শেয়ার ক্যাপিটাল গিয়ে দাঁড়াবে এখন 150, শেয়ারের সংখ্যা বেড়ে গেল না? আপনার নাম কি? রেজিস্ট্রেশন দিয়ে রেখে দিয়েছেন আব্দুল গফফার, সুন্দর নাম, ঠিক আছে। সো যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি যে আমার যখন নতুন করে শেয়ার ইস্যু করি, তাহলে আমার ক্যাশ বাড়ে আর কি বাড়ে? আমার ক্যাপিটাল বৃদ্ধি পায়, এটাই আমার ইকুইটি। এটাই বলছি যে শেয়ার ক্যাপিটাল ইস্যুড। আর রিপিট মানে কি, অনেক সময় কোম্পানি মার্কেট থেকে তার শেয়ার কিনে নেয়। আমার 100 টাকা শেয়ার আছে, আমি যে মার্কেটে নেমে আমি 20 টাকা শেয়ার কিনে নিলাম, 20 টাকা শেয়ার কিনে নিলে কি হবে? আপনার শেয়ার সংখ্যা থাকবে এখন 80টা। ওই 20টা যে শেয়ার কিনে নিয়েছি, ওটা হলে কি হবে? আপনার শেয়ারের সংখ্যা কি আর 100 থাকবে? কমে যাবে। ওকে, লাস্ট টাইম, হ্যাঁ কোম্পানি নিজে শেয়ার নিজে কিনতে পারে? অ্যাবসলিউটলি করে। এটা তো, এটাকে আমরা ট্রেজারি স্টক বলি, ঠিক আছে। হোল্ডিং শেয়ার 30% থাকতে হয় কোম্পানি। আমি একটা জিনিস আপনাকে বলি, এটা কখন করে, কেন করে? আপনার একটা কোম্পানি যদি কম্পোজিশন দেখেন, আপনার কোম্পানিতে ডাইরেক্টর শেয়ার, স্পন্সর শেয়ার হোল্ডারদের শেয়ার সব মিলায় আছে 60%, আর বাকি 40% শেয়ার হচ্ছে আপনি পাবলিকের কাছে দিয়েছেন, ওরা সাবস্ক্রাইব করেছে, 60-40 রেশিও, ঠিক আছে। এখন আপনার যদি ডাইরেক্টররা মনে করে যে আমরা আসলে কোম্পানিটাকে পুরো নিজের হাতে নিয়ে আসতে চাই, তখন আমি যদি আজকে মার্কেটে যদি শেয়ারের দাম থাকে হচ্ছে গিয়ে 10 টাকা করে থাকে, আমি যদি আজকে একটা শেয়ার মার্কেটে অ্যানাউন্স করি আমি 11 টাকা দিয়ে শেয়ারগুলো আমি কিনে নিতে চাই, তাহলে যার হাতে 10 টাকা শেয়ার আছে সে কি আমার মানে কি বলবো এই আহ্বানে সাড়া দিবে না? এটা that is how it works. এইভাবেই তো শেয়ার কিনে রাখে, এটাকে বলা হয় ট্রেজারি স্টকস। যেটা হয় যে এক্সিস্টিং কিছু পার্টি আছে, অন্য আরেকজনের কাছ থেকে শেয়ার কিনে নেয় বা মার্কেটের ভেতর থেকে শেয়ার কিনে নেয়, তারপর কি করে আমি আপনাকে বলি শেয়ার কিনে শেয়ারকে রিটায়ার করে ফেলে। এগুলো আসলে আপনাদেরকে আমি আসলে মানে ব্রডার হেডে বুঝাতে চাচ্ছি, ঠিক আছে। আর যদি আপনারা আমার কাছে দেখতে চান জিনিসটাতে, এগুলোর অনেক কিছু আছে যে শেয়ার আমি ইস্যু করলে কি হয়, শেয়ারের সংখ্যা বেড়ে যায়। আর শেয়ার যদি আমি আজকে কিনে ফেলি, আমি মার্কেট থেকে যদি শেয়ার কিনে যদি শেয়ারটাকে রিটায়ার করে ফেলি, তাহলে শেয়ারের সংখ্যা আমার কমে যাবে। 100 টাকা শেয়ার 20 টাকা শেয়ার আমি কিনে ফেললাম, কিনে শেয়ার রিটায়ার করে ফেললাম, ঠিক আছে। এই জিনিসগুলো সবকিছু হয়, আমাদের দেশের ইকুইটি মার্কেট না হয় অতটা ডেভেলপ না, বাট বাইরে এই জিনিসগুলো আছে। ওকে, কোশ্চেনস? স্যার একটা কোশ্চেন করবো। ইয়েস, আসমি। জি স্যার, মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশনের ইন্স্যুরেন্স অন লোন, যেটা মেম্বার থেকে কি 1% ইন্স্যুরেন্স কাটা হয়, সেটা কি আমি ক্যাপিটাল ফান্ডে দেখাতে পারবো বা ইকুইটি ফান্ডে? আচ্ছা, দাঁড়ান, আমি আপনার কোশ্চেনটা একটু মিস করে গেছি, আমি অন্য একটা ট্র্যাকে ছিলাম। আপনার মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের কি বলতে চাচ্ছেন? ইন্স্যুরেন্স অন মেম্বার লোন 1% করে কাটা হয় আর কি, এটা তো নন রিফান্ডেবল। যখন কোনো মেম্বার মারা যায় সেক্ষেত্রে কি তাদেরকে পে করা হয়, অথবা এটা কোম্পানি ফান্ডে থাকে? It's a liability. It's a liability. It's a liability. Equity না, হ্যাঁ, it's a liability. এটা পেয়েবেল। আচ্ছা আচ্ছা, ওকে স্যার, থ্যাংক ইউ। Okay, এটা গ্র্যাচুইটির মতো, গ্র্যাচুইটি, তারপর প্রভিডেন্ট ফান্ড, জাস্ট লাইক দ্যাট। এটা একটা সার্টেন মানে পোর্শন সেট অ্যাসাইড করে আমরা এটা লাইবিলিটি হিসেবে ট্রিট করি। ওকে, আচ্ছা, মুভিং অন। লাস্টেরটা নিয়ে যেটা আপনারা প্রশ্ন করেছেন, এটা নিয়ে আপনারা অঙ্ক অনেক করবেন, পাবে। সোজা কথা, আমার যদি আজকে কোনো অ্যাকাউন্টিং যদি দেখি যে 2 বছর আগে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করেছি, সেখানে কোনো ভুল রেকগনাইজ করে থাকি, তাহলে আমাকে কারেন্ট পিরিয়ডে কি করতে হবে? তাকে অবশ্যই রেকগনাইজ করতে হবে। কিন্তু কারেন্ট পিরিয়ডে যখন আমি রেকগনাইজ করবো, আমি কি কারেন্ট পিরিয়ডের প্রফিট এন্ড লসে তাকে রেকগনাইজ করবো? অ্যান্সার ইজ নো। আমি কি করি, ওই যে ইকুইটি রিটেন আর্নিংস থাকে না, আমার ইকুইটির ভেতরেই তো রিটেন আর্নিংস থাকে, ওই রিটেন আর্নিংসকে আমি অ্যাডজাস্ট করে দিই। এন্ড কেন করি? কারণ রিটেন আর্নিংস হচ্ছে আমার প্রিভিয়াস ইয়ারের প্রফিট, ভুলটা হচ্ছে আমার প্রিভিয়াস ইয়ারের প্রফিটের ভুল। তাহলে আমি রেকটিফাই করলে কি করবো? ওই যে প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্স প্রফিটের হুইচ ইজ রিটেন আর্নিংস, সেখানে আমি অ্যাডজাস্ট করবো। কথাগুলো অনেক মানে কঠিন মনে হচ্ছে, বাট ইন টাইম আপনারা আরো শিখবেন, আরো জানবেন জিনিসগুলো। যদি বুঝতে পারেন ইটস গুড, যদি কনফিউশন থেকে থাকে আমি বলবো যে নাথিং ইজ ফার্স্ট। ক্লাস তো সবে শুরু হলো আপনারা, ঠিক আছে? ঠিক, ওকে, কনফিউশন? স্যার একটা প্রশ্ন ছিল আমার। অবশ্যই, সিফাত বলেন। স্যার রিয়েলাইজড এবং আনরিয়েলাইজড এই দুটোর মধ্যে যদি একটু আবার বলতেন একটা বিষয়টা। আচ্ছা, ঠিক আছে। আজকে আমি মোবাইল ফোন সেল করা কোম্পানি, লেটস জাস্ট সে অ্যাপল কোম্পানি যদি চিন্তা করে, সে যখন মোবাইল ফোন আপনাকে সেল করে দিয়েছে, সে কি হলো? সে আপনার কাছ থেকে টাকা পাচ্ছে, ঠিক আছে। সো দ্যাট ইজ রিয়েলাইজড, মানে সেল ইজ ডান, কমপ্লিটেড সেলস। আর ওইদিকে যদি আমি চিন্তা করি, ঠিক আছে, যে আমি আজকে আমার যে অ্যাসেটের কথা একটু আগে এক্সাম্পল দিলাম, যে আমি আমার অ্যাসেট আমি পারচেজ করেছি, অ্যাসেট আমি হোল্ড করছি, এখন আমি অ্যাসেটের দাম চেক করে দেখলাম যে জমির দাম বেড়ে 100 টাকা থেকে 500 টাকা হয়ে গেল, ঠিক আছে। সো এইটাও তো আমার গেইন, কিন্তু এই গেইনটাকে আমি আনরিয়ালাইজড বলি, বিকজ আমি যখন সেল করবো অনলি দেন সেটা রিয়ালাইজড হবে। আর সেল করার আগ পর্যন্ত যে গেইনটা আমার থাকবে সেটা হচ্ছে আমার সিফাত আনরিয়ালাইজড গেইন। নাও দিস ক্লিয়ার? জি স্যার। গুড, ওকে। আমরা আসি এখন ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমে। অ্যাকাউন্টিং ইকুয়েশন একটু দেখায় আমি ক্লোজ করে দিব, আজকে বেশি আপনাদেরকে আমি করবো না, ঠিক আছে। ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম নিয়ে যখন আমি কথা বলি, এটা হচ্ছে গিয়ে আসলে এটার ফাউন্ডিং ফাদার বলা হয় লুকা ডি ফ্যাসিওলিকে, ঠিক আছে। এটা 1494 সালে প্রথম এই ভদ্রলোক এই জিনিস ইনভেন্ট করছে। এন্ড তার ইনভেন্ট করার আসলে মেইন উদ্দেশ্য ছিল যে তখন আসলে চার্চে বসে তারা শিক্ষিত লোক বলতে গেলে ছিল আসলে তখন চার্চের পাদ্রীরাই ছিল, আসলে বেশিরভাগ লোকের কাছে এডুকেশন ছিল না। তো তারা যখন হিসাব করতো যে তাদের কত পরিমাণে স্টক আছে, কত পরিমাণ ইউজ করছে ওরা স্টক, ঠিক আছে, বিভিন্ন রকম চালের গুদাম বা বিভিন্ন জিনিস, তখন তারা দেখতো যে হিসাব মিলাতে পারতো যে কত টাকা আসলো কত টাকা গেল। তখন সেটা চিন্তা করলো যে কোনো ট্রানজাকশনের যদি দুইটা লেখ থাকে এন্ড ব্যালেন্সিং ইকুয়াল এন্ড অপোজিট দুইটা লেখ থাকে, তাহলে আমি অবশ্যই দিন শেষে আমি সবকিছু মিলাতে পারবো। এই হলো ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমের জন্য। এখন আপনাদের জন্য এটা কিভাবে রেলেভেন্ট? আপনারা যাই ট্রানজাকশন করবেন মাই ডিয়ার স্টুডেন্টস, সবকিছুই কি হবে? একটা ডেবিট হবে, একটা ক্রেডিট হবে। তাহলে যদি আমি আপনাকে বলি ক্রেডিট সেল হয়েছে, আপনারা কি করবেন? সেলস ক্রেডিট, ঠিক আছে। আর ক্যাশ হবে আপনার ডেবিট। যদি কোনো কিছু মানে পারচেজ করেন তাহলে কি হবে? আপনি খালি পারচেজ একটা আইটেম লিখলে হবে না, পারচেজ ডেবিট, ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। ঠিক আছে। ফিক্সড অ্যাসেট কিনছেন, অন্য সময় হলে কি করতেন?
হ্যাঁ পেয়েবল ইয়ে হবে। আপনি যদি একটা ফিক্সড অ্যাসেট মানে পারচেজ করে বসেন, আপনি কি করতেন আগে জাস্ট একটা লাইন আইটেম ঢুকাতেন ফিক্সড অ্যাসেট 1000 টাকা, কিন্তু এখন কি করতে হবে আপনাকে ফিক্সড অ্যাসেট ডেবিট 1000, আর যদি এটা বাকিতে যদি কিনেন তাহলে পেয়েবল হবে ক্রেডিট 1000। ঠিক আছে, তার মানে প্রতিটা ট্রানজেকশনকে আপনাকে দুইটা ডুয়াল ট্রিটমেন্ট দিতে হবে, একটা ডেবিট একটা ক্রেডিট। এই হলো আপনাদের জীবনের পথ চলা শুরু আমাদের অ্যাকাউন্টিং স্টাডিজে। ওকে, এখন ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম হচ্ছে প্রতিটা ট্রানজেকশনেরই ডুয়াল এসপেক্ট। ঠিক আছে, দুইটা রেকর্ড করতে হবে আপনাকে, এন্ড ক্যাটাগরি সবসময় হবে অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম, এক্সপেন্স এন্ড ক্যাপিটাল। ঠিক আছে, এন্ড দিন শেষে আপনার টোটাল অ্যাসেটের সমপরিমাণ কি হবে, লায়াবিলিটি এন্ড ইকুইটি মিলতে হবে আপনাকে সবসময়। ঠিক আছে, এইটাই হচ্ছে অবস্থা মানে আমাদের যে। সো যাই ট্রানজেকশন করি 5টা ক্যাটাগরি স্টুডেন্টস কি কি, অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি, রেভিনিউ, এক্সপেন্সেস। আমরা জানি অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি কোথায় থাকে? না না না, অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি কোথায় থাকে? ব্যালেন্স শিট, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। আস্তে আস্তে আমরা ব্যালেন্স শিট থেকে সরে আসবো। ঠিক আছে, আর এক্সপেন্স এন্ড রেভিনিউ কোথায় থাকে? ইনকাম। ভেরি গুড। ঠিক আছে, এন্ড এক্সপেন্স আর রেভিনিউর মধ্যে যে তারতম্যটা থাকে, যখন রেভিনিউ বেশি হয় এক্সপেন্স কম হয়, ওটাকে আমরা কি বলি? রিটার্ন আর্নিংস আর নেট ইনকাম। নেট ইনকাম। রিটেন আর্নিংস নট ইয়েট স্যার, আমরা ওখানে আসি নাই। এটা রিটেন আর্নিংস আছে ইকুইটির ভিতরে। ঠিক আছে, তাইলে আমার এই নেট ইনকাম যেটা, সেটা কি আমার তার পার্ট, এটা আমার অ্যাসেট, লায়াবিলিটি না ইকুইটি, মানে লায়াবিলিটি না ইকুইটির পার্ট? ইকুইটি পার্ট স্যার ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, আর দিন শেষে আমার টোটাল ডেবিট এন্ড টোটাল ক্রেডিট কি হতে হবে? সমান অলওয়েজ। ঠিক আছে, আমি আপনাদেরকে জাস্ট বেসিক, আজকে এটা হচ্ছে ওয়ার্ম আপ ক্লাস, আমি আপনাদেরকে কোনোভাবে হার্ড মানে কিছু দেইনি। ঠিক আছে, আস্তে আস্তে দেখবেন আমি যখন বই থেকে যাবো একেবারে এন্ড টু এন্ড আমি পুড়িয়ে যাবো। ওকে, সো অ্যাসেট যখন আমার বাড়ে, স্টুডেন্টস একটা করে জিনিস মনে রাখেন, অ্যাসেট যদি আমার বাড়ে কি হবে সবসময়? ডেবিট হবে। ঠিক আছে, অ্যাসেট কমে গেলে ক্রেডিট হবে। এবার বলেন তো অ্যাসেট কি কখনো আপনার শুধু ক্রেডিট ব্যালেন্স থাকতে পারে? নো স্যার। ওকে, ঠিক আছে, আমার লায়াবিলিটি বাড়লে কি হবে? ক্রেডিট। ক্রেডিট, এন্ড লায়াবিলিটি কমে গেলে আমার ডেবিট হবে। আর ক্যাপিটাল আমার বাড়লে ক্রেডিট হবে, কমে গেলে ডেবিট হবে। ঠিক আছে, এই তো গেল। সো আমার নরমাল ব্যালেন্স অ্যাসেটের জন্য সবসময় ডেবিট, লায়াবিলিটি এন্ড ইকুইটির জন্য সবসময় ক্রেডিট। রেভিনিউ আর এক্সপেন্সের গল্পগুলি এগুলো আপনার পোলার অপোজিট। রেভিনিউ যখন বাড়ে তখন আমার সবসময় ক্রেডিট হবে, আর কমে গেলে ডেবিট হবে। আর এক্সপেন্স যদি আমার বাড়ে সবসময় আমার ডেবিট হবে, আর কমে গেলে আমার ক্রেডিট হবে। সেটাই বলতে চাচ্ছি যে আমার এক্সপেন্স সবসময় নরমাল ব্যালেন্স থাকবে ডেবিট সাইড, রেভিনিউ আমার নরমাল ব্যালেন্স থাকবে সবসময় আমার ক্রেডিট সাইড। ঠিক আছে, এই গেল আমাদের। আজকে এতটুকু করে আমি আপনাদের শেষ করবো। আপনাদেরকে আমি যেটা করিয়েছি আমি বলি জাস্ট চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2 আমি মিক্স করে পড়াই, এর একটা কারণ আছে। চ্যাপ্টার 1 এর কিছু কঠিন কনসেপ্ট আছে। ঠিক আছে, যেমন আমি আপনাদের গোয়িং কনসার্ন পড়াবো, আমি আপনাদেরকে অফসেটিং প্রিন্সিপাল পড়াবো, আমি আপনাদেরকে আরো কিছু জিনিস আছে, ফেয়ার প্রেজেন্টেশন, তারপর আপনার ম্যাটেরিয়ালিটি গুলো পড়াবো। সো এগুলোর আগে আমাদের যে আইটেমস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, যেটা হচ্ছে আমার এক্সপেন্স, রেভিনিউ, ঠিক আছে, অ্যাসেট, লায়াবিলিটি, ক্যাপিটাল, এই জিনিসগুলো আগে ভালো করে বোঝা, অ্যাসেটের ডেফিনিশন গুলো ভালো করে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই কারণে আপনাদের কাছে কিছু মিক্স লাগছে, এই কারণে আতিক বইয়ের সাথে মিলাইতে পারতেছেন আমাকে। ঠিক আছে, বাট আমাকে জাস্ট মানে ট্রাস্ট মি উইথ দিস, আমি জানি এগুলো আসলে কোনটা আগে পরে পড়লে আপনাদের জন্য কনসেপচুয়ালি আপনারা সাউন্ড থাকবে। ঠিক আছে, সো এতটুকু। এবার আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন যে মিলে, সো হোয়াট ইজ মাই অ্যাকাউন্টিং ইকুয়েশন স্টুডেন্টস? অ্যাসেট ইজ ইকুয়াল টু প্লাস লায়াবিলিটি। গুড। এবার একটা কঠিন কোশ্চেন করি, অ্যাকাউন্টিং ইকুয়েশনের এক্সটেন্ডেড ভার্সন কি? অ্যাকাউন্টিং ইকুয়েশনের এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি প্লাস রেভিনিউ মাইনাস ইনকাম। ভেরি গুড। হ্যাঁ, অ্যাসেট ইজ ইকুয়ালস টু ক্যাপিটালের জায়গায় ক্যাপিটাল, তার সাথে ইনকাম অ্যাড হবে, এক্সপেন্স মাইনাস হবে। ঠিক আছে, তারপর লায়াবিলিটি আমরা তাকে যোগ করি। এটা হচ্ছে এক্সটেন্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন। ঠিক আছে, লেটস স্টার্ট। আপনার অ্যাকাউন্টিং ইকুয়েশন দেওয়া আছে, এখন আপনি যেটা আপনাকে প্রুফ করে দেখাবো যে যাই করেন না কেন আপনার অ্যাকাউন্টিং ইকুয়েশন কিন্তু দিন শেষে যতই ট্রানজিশন করেন ইট উইল অল ম্যাচ। আপনি যদি বিজনেস স্টার্ট করেন ক্যাপিটাল দিয়ে 1 লাখ টাকা ক্যাশ দিয়ে, এই ক্যাশটা হচ্ছে আপনার অ্যাসেট। ঠিক আছে, আর ক্যাপিটাল হচ্ছে ইকুইটি, হচ্ছে আপনার যে ক্যাপিটালটা এটা হচ্ছে আপনার রাইট হ্যান্ড সাইডে, ইট উইল ম্যাচ। ঠিক আছে, এইবার আপনি আপনার 1 লাখ টাকা যে ক্যাশ আছে সেটা দিয়ে 20,000 টাকার ইকুইপমেন্ট পারচেজ করেছেন, ব্যাংকে 5,000 টাকা জমা দিয়েছেন, র ম্যাটেরিয়াল 2,000 টাকা দিয়ে কিনেছেন। তাহলে বলেন তো আমার ইকুইটি লায়াবিলিটিতে কোনো চেঞ্জ আছে? হ্যাঁ স্যার, ওই র মেটেরিয়াল কেনা হয়েছে ওখানে। নো স্যার। আচ্ছা ঠিক আছে, না গুড, মানে ভেরি গুড পয়েন্ট, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। কারণ আপনারা যেটা র ম্যাটেরিয়াল পারচেজকে ধরে নিয়েছেন, যেটা আমার এক্সপেন্স, এন্ড এক্সপেন্স ইজ আ পার্ট অফ ইকুইটি। ঠিক আছে, লেট মি শো ইউ। ওকে, এইখানে খেয়াল করে দেখেন, আমার যে 1 লাখ টাকা ক্যাশ ছিল, আমি 1 লাখ টাকা ক্যাশ থেকে আমি ইকুইপমেন্ট পারচেজ করেছি স্টুডেন্টস। ঠিক আছে, নাম্বার 1। তাহলে 1 লাখ টাকা থেকে 20,000 টাকা কমে যাবে ক্যাশ, কিন্তু আবার 20,000 টাকা এজ ইকুইপমেন্ট ঢুকবে। ঠিক আছে, আমি 5,000 টাকা সরিয়ে ফেলে ব্যাংকে জমা দিয়েছি, তাহলে ব্যাংকের অ্যাসেট আমার ক্যাশের ব্যাংক বাড়বে, আমার ডিপোজিট ক্যাশ কমে যাবে। ঠিক আছে, এবার হ্যাঁ, এবার আলপনার জন্য যে মানে প্রশ্নটা করেছেন যে ইকুইটিতে তো চেঞ্জ থাকার কথা ছিল, বাট ওয়াই নট? আপনি আপনার মানে 1 লাখ টাকার যে আপনার ইয়ে আছে, ক্যাশ পজিশন ছিল, সেখান থেকে আপনি 2,000 টাকা সরিয়ে এনে আপনি র ম্যাটেরিয়ালস পারচেজ করেছেন। কনফিউশন? ইনভেন্টরি পারচেজ। ইনভেন্টরি চলে আসলো, মানে আমার ইনভেন্টরি আসলো, আমার ক্যাশের ব্যাংক আসলো, আর মানে ইকুইপমেন্ট আসলো, ফিক্সড অ্যাসেট আসলো। ইয়েস প্লিজ, কোশ্চেন। ওকে, ঠিক আছে, এইবার আমি বেচাকে মানে মানে সেল করা শুরু করলাম, যে প্রফিট আর্ন করা শুরু করলাম। 2,000 টাকার আমার ইনভেন্টরি বেচে দিলাম 3,000 মানে 5,000 টাকা দিয়ে। তাহলে আমার কি হলো? সোজা সাপটা কথা, স্যার ক্যাশ টাকা আসছে। ক্যাশ টাকা আসছে, অবশ্যই আসছে, কিন্তু কি হলো? আমার গেইন হলো। গেইন হলে কোথায় থাকবে? স্যার অনার সিকিউরিটি থাকবে। অবশ্যই ওনার সিকিউরিটি। ঠিক আছে, তাহলে 1,000 টাকার 1 লাখ টাকা থেকে আমি যদি 2,000 টাকা বাদ দিয়ে দিই, যে আমার ইনভেন্টরি 2,000 টাকা কমে গেল, কিন্তু আমি ইনভেন্টরি বেচে ক্যাশ পাচ্ছি 5,000 টাকা। দ্যাটস ওয়াই 5,000 টাকা ইজ অ্যাডেড, আর ওইদিকে আমার 3,000 টাকা আমি গেইন করেছি। দ্যাটস ওয়াই আমার ইকুইটির সাথে 3,000 টাকার গেইন আমি অ্যাড করেছি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন স্টুডেন্টস? নো স্যার। গুড, ঠিক আছে, লাস্ট
ওকে স্যার। ইয়েস মিজান, কোন কনফিউশন থাকলে আমাকে বলেন। এবার আমি বাকিতে পারচেজ করেছি, ঠিক আছে, বাকিতে পারচেজ করেছি, যেখানে 1000 টাকার বাকিতে পারচেজ করলে কি হবে, প্রথমত ইনভেন্টরি আমার বেড়ে যাবে, অ্যাসেট বেড়ে যাবে, ঠিক আছে। আর বাকিতে যেহেতু নিয়েছি এতক্ষণ কিন্তু আমার লায়াবিলিটি আসেনি, এইবার আমার লায়াবিলিটি সে ঢুকলো 1000 টাকা, ঠিক আছে। আর ওই দিক দিয়ে আমার এখানে কি হয়েছে, ব্যাংক লোন নিয়েছি 5000 টাকা। সো ব্যাংক লোন যখন আমি 5000 টাকা নিই, সবচেয়ে ভালো লাগে কি জিনিস, আমার হাতে ক্যাশ আসছে, তার মানে আমার অ্যাসেট বেড়েছে 5000 টাকা, ওইদিকে আমার লায়াবিলিটিও বেড়েছে 5000 টাকা। এবার দেখেন যাই ট্রানজেকশন করছি না কিনা, আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন কি কোনো কিছুতে মানে গ্যাপ আছে স্টুডেন্টস? নো স্যার। অ্যান্সার উইল স্যার। অলওয়েজ বি নো, ঠিক আছে। সো এটা একটা আপনাদের বইয়ের একটা এক্সারসাইজ চ্যাপ্টার 2 এর, আমি যেখানে দেখিয়েছি যে 10টা ট্রানজেকশন আছে। সো যাই করেন না কেন আপনার এখানে মানে অ্যাকাউন্টিং ইকুয়েশনে কোনো গ্যাপ থাকে না, সহজ করে বলে দেবো, ঠিক আছে। আই হামলি অ্যাপোলোজাইজ, ক্লাসটা একটু এক্সটেন্ড হয়েছে, ঠিক আছে। আমি যদি ওনার্স ইনভেস্টমেন্ট করি, যদি আপনি যদি বিজনেসে যদি ক্যাপিটাল নিয়ে আসেন, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আপনার ক্যাপিটাল হচ্ছে আর ওইদিকে আপনার ক্যাশ আসছে, লায়াবিলিটি হচ্ছে না। সো অ্যাকাউন্টিং ইকুয়েশন আপনার ম্যাচ করে যাচ্ছে, নো ডিফারেন্সেস, ঠিক আছে। আর এবার আপনি ব্যাংকের থেকে লোন নিচ্ছেন, ব্যাংকের থেকে লোন নিলে আপনার লায়াবিলিটি হচ্ছে, আবার ওইদিকে আপনার ক্যাশ আসছে, ঠিক আছে। অ্যাকাউন্টিং ইকুয়েশন কি ম্যাচ করে যাচ্ছে? অলওয়েজ ইট উইল ম্যাচ। এবার আপনি প্রিন্টার পারচেজ করছেন ক্যাশ দিয়ে, তার মানে আমার ক্যাশ কমে যাচ্ছে, অ্যাসেট কমে যাচ্ছে একটা, ওইদিকে আমার নন কারেন্ট অ্যাসেট বেড়ে যাচ্ছে, ঠিক আছে। লায়াবিলিটি ক্যাপিটালে কোনো ইম্প্যাক্ট নেই, ঠিক আছে। এবার হচ্ছে সার্ভিস রেভিনিউ ফর ক্যাশ, আমি এটা ইচ্ছা করে একটু কঠিন করে দিয়েছি এটা আপনাদেরকে বোঝার জন্য। এটা হচ্ছে আমি কোনো সার্ভিস সেল করে আমি ক্যাশ পেয়েছি, ঠিক আছে। সো সার্ভিস সেল করে যদি আমি ক্যাশ পাই, ক্যাশ পেলে আমার কি বাড়ে, অ্যাসেট বাড়ে, ক্যাশ, ঠিক আছে। আর ওই দিক দিয়ে আমার এটা ইনকাম হিসাবে আসছে আমার ক্যাপিটাল। হ্যাঁ, সেলসে চলে আসছে জিনিসটা, ঠিক আছে। এইবার সার্ভিস রেভিনিউ অন অ্যাকাউন্ট, এই ওয়ার্ডটার সাথে আপনারা পরিচিত না, বাট আস্তে আস্তে পরিচিত হতে হবে। যখন অন অ্যাকাউন্ট বলবেন যে রেভিনিউ আর্ন করেছেন, তার মানে কি বাকিতে রেভিনিউ আর্ন করেছেন, ঠিক আছে। সো বাকিতে হওয়া মানে রিসিভেবল হয়েছে, তাহলে যদি আমি খেয়াল করে দেখি আমার রিসিভেবল হচ্ছে এখানে অ্যাসেট নট ক্যাশ, আর ওই দিক দিয়ে আমার রেভিনিউ চলে আসছে ক্যাপিটালে। রেভিনিউ হওয়া মাত্রই ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট, এক্সপেন্স হওয়া মাত্রই ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট স্টুডেন্টস, ঠিক আছে। এইবার হচ্ছে সাপ্লাইজ অন অ্যাকাউন্ট, আমি র ম্যাটেরিয়াল পারচেজ করেছি বাকিতে, সো র ম্যাটেরিয়ালস পারচেজ করলে আমার ইনভেন্টরি বেড়ে যাবে 200, ঠিক আছে। আর ওইদিকে আমার ট্রেড লায়াবিলিটি ক্রিয়েট হয়েছে, ওকে। রিপেয়ার্স অফ ইকুইপমেন্ট, এবার আমি বাকিতে আপনার মানে রিপেয়ার্স করেছি, সো একটা এক্সপেন্স যখন আমি করেছি, রিপেয়ার্স ইটস অ্যান এক্সপেন্স, আমার ক্যাপিটাল থেকে কি হয়ে যাবে, সে এক্সপেন্ডিচার শুড অলওয়েজ বি ডিডাক্টেড ফ্রম মাই ইকুইটি, ঠিক আছে। আর ওই দিক দিয়ে কি হচ্ছে, ইটস আ লায়াবিলিটি, টাকা এখনো পেমেন্ট করিনি, দ্যাটস ওয়াই ইট হ্যাজ বিন জেনারেটেড আন্ডার লায়াবিলিটি, ওকে। ওনার্স উইথড্রয়াল, ওনার্স উইথড্রয়াল মানে কি, আমার উত্তোলন করছে। হ্যাঁ, ওনার্স আমি যদি 5000 টাকা ক্যাশ নিয়ে নিই আমার বিজনেস থেকে, তাহলে আমার ক্যাশ থেকে চলে যাবে 5000 টাকা, অ্যাসেট কমে যাবে। এন্ড এই যে টাকাটা নিচ্ছি, এটা কোথা থেকে যাবে, আমার ফ্রম মাই ক্যাপিটাল, ক্যাপিটাল থেকে আমার ডিডাক্ট হবে। সো ড্রয়িং সবসময় আমার ক্যাপিটাল থেকে ডিডাক্ট হবে, ঠিক আছে। আর সেলস হলে ক্যাপিটালে অ্যাড হবে, এক্সপেন্স হলে ক্যাপিটাল থেকে ডিডাক্ট হবে, ওকে। পেমেন্ট অফ লোন, লোন শোধ করে দিলে আমার টাকা কমে যাবে, অ্যাসেট কমে যাবে, ওইদিকে আমার লায়াবিলিটিও কমে যাবে, ঠিক আছে। কালেকশন অফ অ্যাকাউন্টস, এই কালেকশন অফ অ্যাকাউন্টস হচ্ছে উপরের গল্প, নাম্বার 5। আমি যখন সেল করেছিলাম বাকিতে, তখন আমার অ্যাসেট ক্রিয়েট হয়েছিল একটা রিসিভেবল, আর আমার ইনকামে ছিল তখন ক্যাপিটাল বেড়েছে। এবার যদি আমি আমার কাস্টমারের কাছ থেকে টাকা বুঝে পাই, আমার রিসিভেবল কি হয়ে যাবে, মাইনাস, আর ক্যাশ আমার চলে আসবে, ঠিক আছে। সো আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি যে যাই ট্রানজিশন করেন না কেন, আপনার অ্যাকাউন্টিং ইকুয়েশন হুইচ ইজ অ্যাসেট ইজ ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল উইল অলওয়েজ ম্যাচ। 10টা ট্রানজেকশন দেখিয়েছি ডিফারেন্ট কমপ্লেক্সিটিতে, দেয়ার আর নো ডিফারেন্সেস, এন্ড ইভেন আফটার অল দিস ট্রানজেকশনস আপনি দেখেন আপনার টোটাল অ্যাসেটের ব্যালেন্স ইকুয়ালস টু আপনার টোটাল লায়াবিলিটি এন্ড ক্যাপিটালের ব্যালেন্স। এটা আপনাদের বইয়ের একটা সাম আছে, ঠিক আছে, পাতলটালেই আপনারা পাবেন জিনিসটা, ওকে। সো স্টুডেন্টস, আমি আপনাদেরকে আজকে এখানে রাখবো। এরপরের ক্লাসে আমি যেটা করবো যে কনসেপ্টস এন্ড কনভেনশনস নিয়ে আমি আলাপ করবো, তারপর আমি আপনাদেরকে চ্যাপ্টার 5 যেটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে আমি শেষ করবো, ঠিক আছে। সো স্টুডেন্টস, এনি কোশ্চেন সো ফার? কষ্ট হলো আপনাদের কাছে কিছুটা, আসলে ক্লাস লম্বা হয়ে গেছে, কারণ কিছু কিছু ক্লাস আছে আমি আপনাদেরকে বলি যে কনসেপ্টস জানা অতি জরুরি, কারণ এই উইকনেস নিয়ে ক্যারি ফরওয়ার্ড করতে থাকবেন, ঠিক আছে। সো বেটার টু লার্ন, বেটার টু ক্লিয়ার অল দ্য কনফিউশনস। একটা কথা আপনাদেরকে বলবো, কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে, নেক্সট ক্লাসে স্টার্টে আমাকে আপনারা কোশ্চেন করতে পারেন, ঠিক আছে। অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য ডিসিপ্লিন, ঠিক আছে। থ্যাংক ইউ ফর বিং ভেরি স্পেসিফিক ইন দ্য ক্লাস, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, ঠিক আছে। কিছু কিছু ক্লাস মাঝে মধ্যে আপনারা পুরা মানে ফর ল্যাক অফ বেটার ওয়ার্ড আপনারা পুরো এলোমেলো হয়ে যায়, ঠিক আছে। মানে কি কি অফিসে দেখে আসছেন ভালো লাগছে সেগুলো ডিসকাস করতে চান আমার সাথে, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, ঠিক আছে। বাট আই উড এক্সপেক্ট যে সেটা হচ্ছে আমার ক্লাসের ব্রেক যখন থাকবে, আই উইল রিমেইন, আপনারা আপনাদের কোশ্চেনগুলো করতে পারেন। ইউ হ্যাভ মাই নাম্বার, ইউ হ্যাভ মাই ইমেল আইডি, আমাকে মানে রিচ আউট করতে পারেন, আই উইল নট কমপ্লেইন, ঠিক আছে। সো নেক্সট ক্লাসে আমি আপনাদের অ্যাকাউন্টিং কনসেপ্টস এন্ড কনভেনশনস ব্যাক টু চ্যাপ্টার 1 সেটা নিয়ে আমি আলাপ করবো, ঠিক আছে। তারপর গোয়িং কনসার্ন নিয়ে আলাপ করবো, যেগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ম্যাটেরিয়ালিটি নিয়ে আলাপ করবো, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এন্ড রিপোর্টিং এর কিছু ডিস্টিংশন আছে, এগুলো আমাদের বোঝা জরুরি। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট, ডিপার্চার ফ্রম অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। অনেক কথা তো বললাম যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করতেই হবে, তারপর আমরা আলাপ করবো যে কোন কোন ক্ষেত্রে আমরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের বাইরে যেতে পারি। আমি কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিব, এটা হলে আপনাদের ব্রডার আন্ডারস্ট্যান্ডিং হবে। নাহলে হবে কি, বলে দিলাম ডিপার্চার আছে, কেন হবে করবেন, কিন্তু যদি রিয়েল লাইফ এক্সাম্পল না জানেন তাহলে দেখবেন যে কিছু ঘাটতি থেকে যাবে আপনাদের, ঠিক আছে। দ্যাট উইল বি চ্যাপ্টার 1 and 2 completed in the নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। এন্ড চ্যাপ্টার আমি আশা করি ইব্রাহিম আপনাদের সাথে বাই দেন চ্যাপ্টার 4 ও পড়িয়ে ফেলবে, ঠিক আছে। এন্ড আফটার দ্যাট আমি আপনাদের কাছে হয়তো চ্যাপ্টার 5টা নিয়ে যাব। আপনাদের এক্সাম কবে স্টুডেন্টস? ডিসেম্বরের শুরুতে। ডিসেম্বর। গুড টাইম। আমি চাই আপনারা এখানে ম্যাক্সিমাইজ করেন, আমাদেরকে কোশ্চেন করেন, ঠিক আছে, কনটেক্সটগুলো ভালো করে শিখবে, ওকে। এইটা আর স্লাইডস এর ব্যাপারে বলি, স্লাইডস আপনারা কিভাবে চান, ক্লাসে চান নাকি ইয়েতে চান, মানে মেইলে চান, মানে চ্যাট বক্সে দেবো না মেইলে চান, আপনারা কোনটা প্রেফার করেন? মেইলে ভালো হবে স্যার মেল বেটার। আপনাদেরকে মেইল, আমি আপনাদের ক্লাস মনিটর কারা কারা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মিস্টার কবির, ঠিক আছে। স্যার। আপনাকে আমি বলেন আপনাদের কার মেইল আইডি দেন, যে আপনাদের সবাইকে শেয়ার করে দিবে, ঠিক আছে। আমাকে বক্সে ইনবক্সে দেন প্লিজ। থ্যাংক ইউ কবির, তাহলে আই ক্যান ট্রাস্ট ইউ উইথ দিস, আমি আপনাদেরকে দেবো।
আচ্ছা, যদি মাল্টিপল মনিটর থাকে সেটাও আমাকে দিতে পারেন, আমি শেয়ার করে দিতে পারি, ঠিক আছে? সো মাই এক্সপেকটেশন, আমি এই ক্লাসের জন্য যেটা করবো আপনাদের, আমার কিছু আরো ম্যাটেরিয়ালস আছে, কিছু রাইট আপস আছে, সেটা আমি আপনাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2, আই থিঙ্ক দিস ইজ ইট। ইব্রাহিম যদি ক্লাস নেয়, আই গেস আপনাদেরকে চ্যাপ্টার 3 যেটা বুঝিয়েছে, চ্যাপ্টার 3 এর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাদের সোর্স ডকুমেন্ট, ঠিক আছে? আপনাদের সোর্স ডকুমেন্ট, সোর্স ডকুমেন্টগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে, এক্সামে আপনাকে কনফিউজ করবে কোনটা সোর্স ডকুমেন্ট কোনটা সোর্স ডকুমেন্ট না। চ্যাপ্টার 3 এর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে পেরোল অ্যাকাউন্টিং, ভেরি ক্রিটিক্যাল, সবসময় আসে, ঠিক আছে? আর এই তো এই দুটো জিনিস আর পেটি ক্যাশের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। ওকে, সো উই উইল মিট অ্যাগেইন ইনশাআল্লাহ অন ফ্রাইডে স্টুডেন্টস। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ এভরিওয়ান। স্যার আসসালামু আলাইকুম স্যার।